আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। শাকিব খানের সর্বশেষ রাজকুমার চলচ্চিত্রে আপডেট নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছে। অনেকেই আমাদেরকে বলার চেষ্টা করছেন, অনেকেই জানার চেষ্টা করছেন রাজকুমারের দ্বিতীয় সপ্তাহ চলছে, এখন বর্তমানে তাদের পরিস্থিতিটা কি এবং কেমন যাচ্ছে। এই চলচ্চিত্রকে কেন্দ্র করে আমরা যদি নানা ধরনের কথা বলি, সেখান থেকে বেশ কয়েকটি বিষয় আমাদের সামনে এসে পৌঁছাচ্ছে। এর মধ্যে অন্যতম, খুব সুনামের সহিত কিন্তু শাকিব খানের রাজকুমার চলচ্চিত্রটি ইতিমধ্যে দেশ স্বদেশের বাহিরে কিন্তু বেশ সুনামের সহিত চলছে। দ্বিতীয় সপ্তাহে এসে ১২২টি প্রেক্ষাগৃহে শাকিব খানের রাজকুমার চলছে খুব দাপটের সহিত। কিন্তু কথা হচ্ছে, শুধুমাত্র যে সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের দাপট তা কিন্তু নয়। এবার কিন্তু সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি শাকিব খানের রাজকুমার চলচ্চিত্রটি বেশ সুনামের সহিত কিন্তু সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, যমুনাতে খুব ভালো যাচ্ছে। ইভেন আমরা কথা বলার চেষ্টা করেছিলাম লায়ন সিনেমা হলের কর্তৃপক্ষের সাথে, সেখান থেকেও আমরা খুব আশাবাদী এবং আমরা সেখান থেকে বেশ তৎপর হতে পেরেছি যে শাকিব খানের রাজকুমার চলচ্চিত্রটি খুব ভালো যাচ্ছে। এই যাবৎকালে শাকিব খানের প্রিয়তমার পরবর্তীতে এত বাম্পার হিটের সিনেমা অন্য কোনো তারকা নিয়ে আসতে পারেনি। হল মালিক থেকে শুরু করে সিনেমা হলের প্রত্যেকটা কর্তৃপক্ষ, পাশাপাশি সিনেপ্লেক্সের কর্তৃপক্ষ যারা আছে তারাও কিন্তু শাকিব খানের রাজকুমার নিয়ে খুবই আশাবাদী। দ্বিতীয় সপ্তাহে এসে এখন দিন শেষে কথা হচ্ছে, শাকিব খানের রাজকুমার চলচ্চিত্রটি যেহেতু দেশের বাইরে মুক্তি পাচ্ছে, এখন সেখানকার পরিস্থিতিটা কেমন এবং সেখানকার বর্তমান আপডেটটা কি হচ্ছে আপনারা জেনে থাকবেন যে আমেরিকা কানাডার পরবর্তীতে কিন্তু প্রায় মেবি অস্ট্রেলিয়াতে শাকিব খানের রাজকুমার চলচ্চিত্রটি কিন্তু মুক্তি পেয়েছে। তবে সবকিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়াতে কিন্তু বেশ কিছু প্রেক্ষাগৃহ কিন্তু পেয়েছে এবং বিভিন্ন থিয়েটারে কিন্তু শাকিব খানের সিনেমাটি চলছে। আর আমাদের এই রাজকুমার চলচ্চিত্রের গল্পের কথা যদি বলতে চাই, এটা তো একেবারেই বলা যাবে না, জাস্ট এতটুকু কথা বলতে পারি, যারা দেশে দেশ মানে নিজের দেশকে বা মাতৃভূমিকে রেখে যারা দেশের বাহিরে প্রবাস জীবন কাটাচ্ছেন তাদের জন্য অন্যতম একটি সিনেমা হতে পারে এই রাজকুমার চলচ্চিত্রটি। কারণ এই রাজকুমার চলচ্চিত্রের মাধ্যমে কিন্তু বেশ কিছু ইনফরমেশন, বেশ কিছু তথ্য কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং সেখান থেকে কিন্তু আমরা বেশ উপলব্ধি করতে পারছি শাকিব খান কিন্তু বড় ধরনের একটি চমক কিন্তু আমাদের কাছে নিয়ে আসতে পারি। এখন দিন শেষে শাকিব খান কি করতে পারে সেটি সময় বলে দিতে পারে, কিন্তু আমরা শুধু একটি কথা বলতে চাই, শাকিব খানের রাজকুমারের জয়ের ধ্বনি কি থেমে যাচ্ছে তাহলে? না, বিষয়টা হচ্ছে কিছু কিছু বিষয় আছে স্লো স্লো করে আগাতে একটা গল্প বলতে হয়। যখন খরগোশ এবং কচ্ছপের গল্প শুনেছিলেন বা ছোটবেলা পড়েছিলেন, ঠিক রাজকুমার এবং প্রিয়তমার মধ্যে সামঞ্জস্যতা ঠিক এমনই। রাজকুমার চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর যেভাবে আগাচ্ছে, এভাবে যদি আগানো থাকে এবং 46টা কান্ট্রিতে যখন এইভাবে যখন পর্যায়ক্রমে দেখানো হবে, তখন কিন্তু এই সিনেমাটার যখন যে প্রফিটটা আমরা আশা করতে পারছি প্রায় 30 কোটিরও টাকার অধিক, কিন্তু শাকিব খানের এই চলচ্চিত্রটি কিন্তু প্রফিট করতে পারি, এরকম একটা ধারণা কিন্তু আমরা রাখতে পারি। যদিও প্রিয়তমার মতো হচ্ছে কিনা সেটি সময় সাপেক্ষ, কিন্তু আমরা আশাবাদী যে প্রিয়তমা থেকেও ভালো কিছু একটি আশা আমরা রাখতে পারি। দিন শেষে শাকিব খানের রাজকুমার নিয়ে, শাকিব খানের বেশ কিছু আপডেট নিয়ে মানুষের নানা ধরনের কৌতূহল আছে, মানুষের নানা ধরনের কন্ট্রোভার্সি আছে। তো সমস্ত কন্ট্রোভার্সিকে পাশ কাটিয়ে দিন শেষে আমাদেরকে একটা কথাই মাথায় রাখতে হবে, রাজকুমার ছাড়া কোনো আওয়াজ হবে না। যেমন রাজকুমারের বেশ কিছু আপডেটের মধ্য দিয়ে আজ আমি অস্ট্রেলিয়ার আমার একজন মানে কলিগ বলবো না, আমার একজন ফ্রেন্ড, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং অস্ট্রেলিয়া থেকে আমরা যে ইনফরমেশনটি সে পৌঁছিয়েছে, আমি মাত্রই কিন্তু তাদের সাথে কথা বলে তারপর আসছি এবং বলছি যে শাকিব খানের যে ক্রেজ, দেশের এখন বর্তমানে কি পরিস্থিতি, দেশের হলের কি পরিস্থিতি সেটা জানি না, কিন্তু প্রত্যেকটা প্রবাসী বাঙালিরা শাকিব খানের সিনেমাটি দেখার জন্য একেবারেই মুখিয়ে আছে, যা প্রত্যেকটি সাকিবিয়ান সহ সিনেমা প্রেমী মানুষদেরকে কিন্তু খুব মুগ্ধ করবে। সেই জন্যই কিন্তু শাকিব খানের রাজকুমার চলচ্চিত্রকে কেন্দ্র করে নানা ধরনের কর্মসূচি কিন্তু পালন করে যাচ্ছে অস্ট্রেলিয়ার যে বাঙালিগুলো আছে যারা অস্ট্রেলিয়াতে যারা এখন যুক্ত আছে। তো সবকিছু মিলে আমরা যদি একটি কথা বলতে চাই, দিন শেষে শাকিব খানের রাজকুমার চলচ্চিত্র কিন্তু বেশ সুনামের সহিত কিন্তু আগাচ্ছে, এটা কিন্তু সবাই কিন্তু মাথায় রাখতে হবে।
এছাড়া কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন আমার এই ছোট্ট ভাই শাওন মিয়া। কি অবস্থা, কেমন আছো? রাজকুমার নিয়ে তোমার বর্তমান পরিস্থিতিটা কেমন? রাজকুমার নিয়ে তো অনেক ধামাকাই যাচ্ছে। রাজকুমার অনেক ভালো ব্যবসা সফল করেছে, এমনকি অনেক টাকা ইনকাম করেছে। রাজকুমার একের পর এক চমক দিয়ে যাচ্ছে। সো রাজকুমার নিয়ে অনেক আমরা আমাদের যেভাবে প্রত্যাশা ছিল সেভাবে আমরা সাকসেস হয়েছি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে দেশ সহ দেশের বাহিরে শাকিব খানের রাজকুমার চলচ্চিত্রটা কিন্তু বেশ সুনামের সহিত চলছে, এবং অস্ট্রেলিয়া কানাডার পরবর্তীতে সরি, আমেরিকা কানাডার পরবর্তীতে কিন্তু অস্ট্রেলিয়াতে কিন্তু শাকিব খানের সিনেমাটি চলার জন্য একেবারেই প্রস্তুত। তো আমার সাথে কথা হলো যে অস্ট্রেলিয়ার কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা অস্ট্রেলিয়াতে কাজ করছে, যারা প্রবাসী বাঙালি আর কি। তো তাদের মধ্যে বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, ইভেন তারা আমাদেরকে জানিয়েছে নিজের মাতৃভূমিকে রেখে যখন তারা প্রবাস জীবনে যখন কাজে ব্যস্ততায় থাকে, কর্মজীবন নিয়ে তারা ব্যস্ত থাকে, তখন দেশের মানুষ বা দেশের কৃষ্টি কালচারকে তারা কিন্তু অনেকটা মিস করে। যখন হঠাৎ করে শুনতে পেয়েছে শাকিব খানের রাজকুমার চলচ্চিত্রটি অস্ট্রেলিয়াতে মুক্তি পাবে, এই কথাটি শোনার পর আমার যে একেবারে কাছের নিকটতম ভাই বাদার আছে, তারা একটা বড় ধরনের উদ্যোগ নিয়েছে এবং তারা জানিয়েছে আগামী পরশু শাকিব খানের রাজকুমার চলচ্চিত্রটি দেখতে যাবে। কিন্তু এর জন্য তারা একটি ফান্ডিং এর ব্যবস্থা করছে। ফান্ডিংটা ঠিক এমন যে রাজকুমার চলচ্চিত্রটি যাতে বিদেশের মাটি থেকে যাতে ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আসতে পারে, সেই জন্য অস্ট্রেলিয়াতে তাদের কাছাকাছি এবং পার্শ্ববর্তী যত ধরনের বাঙালি আছে সবাইকে একত্রিত করতে যাচ্ছে আগামীকাল, এবং ওয়াও, সেটা একত্রিত করে তাদেরকে একত্রিত করে একটি ছোটখাটো একটি প্রেস মিট করবে। তারা প্রেস মিটটা ঠিক এমন যে বাংলাদেশি সিনেমা যাতে বিশ্ব দরবারে ভালোভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, এবং সেই পদক্ষেপ তারা নেওয়ার জন্য তারা কি করছে, যে টাকাটা তারা টিকিটের জন্য দেওয়া হয়েছে বা বাধ্যতামূলক করা হয়েছে সেই টাকাটা তো তারা নিচ্ছেই, পাশাপাশি তাদের নিজের অর্থায়নে উম, ধরো বাংলাদেশি টাকায় আমি তোমাকে বোঝাচ্ছি, ধরো যে টিকিটের মূল্য 500 টাকা, আমি তোমাকে দিলাম 1000 টাকা, ঠিক এভাবে 20 জন বা 30 জন মেম্বার তারা একত্রিত হচ্ছে। হওয়ার পর হচ্ছে কি, টিকিটের দাম যেহেতু 500 টাকাতে 500 টাকা করে লাভ হচ্ছে, 500 টাকা করে তাদের কাছে থাকছে। আর কিছু কিছু মানুষ আছে যারা সিনেমা প্রেমী মানুষ, তারা কিন্তু দেশকে মিস করে বা শাকিব খানের সিনেমা পছন্দ করে না, এরকম টাইপের কিছু মানুষদেরকে তারা বিনামূল্যে তারা বিনামূল্যে শাকিব খানের রাজকুমার চলচ্চিত্রটি দেখাবে। কারণ হচ্ছে যেহেতু একটি মায়ের উপর ভিত্তি করে সিনেমাটির গল্প তৈরি হয়েছে, পাশাপাশি শাকিব খান যে এখন বর্তমানে কি লেভেলের অভিনয় করে সেই বিষয়টি প্রত্যেকটি মানুষকে জানিয়ে দেওয়ার জন্য তারা এই পদক্ষেপটা নিচ্ছে। এই পদক্ষেপটা তোমার কাছে ব্যক্তিগতভাবে কেমন লাগছে আর কি? প্রথমত আমি বলছি, কারণ আমি এটা আজকে নিয়ে একটা কথা বলতে চাচ্ছিলাম, হলো এই যে টিকিট নিয়ে। সেটা আলোচনাটা পরে বলবো, আগে আপনার উত্তরটা দিই। শাকিব খানের এই সিনেমাকে নিয়ে বাংলাদেশ, আগে আমাদের বাংলাদেশকে যেভাবে পাওয়ারফুল করে গেল, বলছে গেল আমাদের বাঙালিরা আমাদের বাংলা সিনেমাটিকে আরো বিশ্বব্যাপী সিনেমা বানাবো, এমনকি প্রত্যেকটা গেলো কান্ট্রিতে বাংলা সিনেমা চলবে। এই যে আরেকটি ডিসিশন নিয়েছে গেল আমাদের এই যে রাজকুমার দেখার জন্য আরো কিছু ইনভেস্ট করেছে টাকা। এই টাকাটা দিয়ে যদি গুলো আরো কিছু দর্শককে দেখায়, তাহলে আমাদের বাংলা সিনেমার জন্য একটা পাওয়ারফুল, এখান থেকে আরো বেশি একটা টাকা ইনকাম করে নিয়ে আসতে হবে অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়া যারাই দেখছে না কেন এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসী ভাইরা, আপনারা এইভাবে সাপোর্ট করবেন বাংলা সিনেমা যাতে প্রত্যেকটি কান্ট্রিতে চলে। আর আমাদের বাঙালি কিন্তু প্রত্যেকটা কান্ট্রিতে রয়েছে, ছোট ছোট হোক বড় হোক সব দেশে কিন্তু আছে আমাদের বাঙালি। যেই প্রান্তে যাই না কেন আমরা বাঙালি পাবো। এই বাঙালির আমাদের বাংলাদেশকে ভালোবাসে, তারপরে বাংলা সিনেমাকে ভালোবাসে। বাংলা সিনেমা যে তারা প্রত্যেকটা বছরে যাতে উপহার হিসাবে পায়, সেটাই আমার প্রত্যাশা। আর শাকিব খানের জন্য যে এরকম আলোচনা তারা করছে, তাদের যে কাজগুলো করছে, তাদেরকে আমি রেসপেক্ট জানাচ্ছি। কারণ এরকম কাজ কয়জন আর করে, আমাদের শাকিব খানের জন্য করছে এবং কি বাংলাদেশের জন্য করছে। সেটা ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এই কাজটা করলে আরো ভালো হবে। হুম। শুধুমাত্র যে আরেকটা কথা তোমাকে জানিয়ে রাখছি, বিষয়টা হচ্ছে আমাদের আদর আজাদ, তাকে তো সবাই ছিল তাই না? সরি সরি, আদর আজাদ না, জাদু আজাদ। হুম। চিনি।
জাদু আজাদের কথা বলতে চাই, যিনি রাজকুমারে অভিনয় করার জন্য আমেরিকাতে গিয়েছিল। তোমরা তো সবাই জানো এটা, তাই না? এখন কথা হচ্ছে যে রাজকুমার চলচ্চিত্রে জাদু আজাদ অভিনয় করেছে, তার একটা মেয়ে আছে কানাডার প্রবাসী। হ্যাঁ, শাকিব খান সেখানেও কিন্তু কাজ করেছেন। আমি পার্সোনালি গত 2 থেকে 3 দিন যাবত তাকে নক দিচ্ছিলাম, যেহেতু তিনি কানাডাতে আছে, সময়ের একটা সাপেক্ষ বিষয় আছে, সময় ম্যাচিং হচ্ছে না, কথা বলতে পারছি না। তারপর নানা ধরনের জটিলতার পর আমি হঠাৎ করেই কিন্তু আজকে লাইভে আসার ঘোষণা দিয়েছি কিছুক্ষণ পূর্বে। আর এই কথাটি কেন লাইভে আসতে যাচ্ছি, শুধুমাত্র 2টা কারণ। এক হচ্ছে আমাদের জাদু জাদু আজাদের যে মেন, তার সাথে কিছু কথা হয়েছে, এবং আমার অস্ট্রেলিয়ার ভাই বাদারদের সাথে একটু কথা হয়েছে। তো আমি অনেকটা চেষ্টা করার পর জাদু আজাদের মেয়ে, আহ, তার সাথে আমি একটু কথা বলার চেষ্টা করেছি। বর্তমানে আমেরিকার পাশাপাশি আহ, কানাডার কি অবস্থা, কানাডাতে কেমন দেখা যাচ্ছে এখন টোটাল। তখন তিনি বলছে যে সে তো কিন্তু স্টুডেন্ট বিষয় সেখানে আছে এবং পড়াশোনা করতেছে, সে আমাকে অতটা চিনও না। আমি তাকে পরিচয় দিয়েছি, হ্যাঁ, পরিচয় দেওয়ানোর পর আমার বেশ কয়েকটা ভিডিও দেখার পর তারপর আমাকে বলছে, ও আচ্ছা, ঠিক আছে। তো আমি বললাম যে আপনারা দেখেন, যে বিষয়টা হচ্ছে এমন যে শাকিব খানের সিনেমা মানেই কিন্তু জাদু আজাদ, মানে আপনার বাবার প্রত্যেকটা সিনেমাতেই কিন্তু, মানে শাকিব খানের প্রত্যেকটা সিনেমাতেই কিন্তু আমার বাবা অভিনয় করে, এবং তাদের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে। যেহেতু এই প্রথমবার দেশের বাহিরে গিয়ে শাকিব খান আমেরিকার মাটিতে এবং কানাডার মাটিতে তিনি অভিনয় করেছে। এখন কথা হচ্ছে বাংলাদেশে তো বেশ ভালো সাড়া পাচ্ছে। এখন আমেরিকা প্লাস অস্ট্রেলিয়া এবং কানাডাতে যেহেতু প্রথম ধাপে সিনেমাটি মুক্তি পেয়েছে, সিনেমাটা কি আপনি দেখেছেন কিনা? আমি তাকে বলছিলাম যে আপনার একটা অডিও বার্তাকে আমি নিতে পারি কিনা। তিনি আমাকে পার্সোনালি বলছে, দেখেন মিডিয়া নিয়ে তো আমি কথা বলি না, যেহেতু আপনি বারবার আমাকে নক দিচ্ছেন, সেহেতু আমি আপনার কাছে একটা কথাই বলতে পারি, সেই কথাটা আপনি জানিয়ে দিতে পারেন, কিন্তু আমি আমি চাচ্ছি না যে কোনো অডিও বার্তা যাক আর কি। যাই হোক, যেহেতু আমাদের জাদু আজাদ তিনি নিজেও তার মেয়েকে একেবারে মিডিয়ার বাইরে রাখার চেষ্টা করছে আর কি, বিষয়টা হচ্ছে ঠিক এমন। তো সেখান থেকে আমাকে জানিয়েছে, দেখেন সাকিব ভাইয়ের উনি তো আবার আঙ্কেল ডাকে, হ্যাঁ, জাদু আজাদের মেয়ে হচ্ছে সাকিব খানকে আঙ্কেল ডাকে। তো বলছি যে সাকিব আঙ্কেলের সিনেমাটি দেখার জন্য আমি প্রায় 1 মাস যাবত অপেক্ষা করছি, কখন রমজান শেষ হবে, কখন সাকিব খানের সিনেমাটি দেখবো। কিন্তু দুঃখজনক হলেও আমরা খুব আশাবাদী ছিলাম হয়তোবা ঈদের দিন থেকে দেশের বাইরে মুক্তি পাবে, কিন্তু আরশাদ আদনান তিনি 1 সপ্তাহ পর, অনেকটা বিলম্বের পর সিনেমাটি মুক্তি দিয়েছে। বেশ কিছু কথা নিয়েও তিনি আমাদেরকে জানিয়েছে, এবং তিনি বলছে এই সিনেমাটি যতটা না আমরা আশা করেছি, মোট কথা হচ্ছে এই সিনেমার যে গল্পটা, একেবারে যে মা ছেলের গল্পটা, এটি তাকে খুব ভাবিয়েছে। একটা মায়ের প্রতি ছেলের যে আকুল আকুতি ভালোবাসা, এবং মা তার স্বামীর কথা রাখার জন্য নিজের ছেলের সাথে দেখা কর দেখা করতে পারে নাই, এই যে দুইটা সম্পর্কের যে টানাপোড়েনের যে অবস্থাটা, এটা যারা প্রবাসী আছে, যারা দেশের বাইরে থাকে, তারা এই বিষয়টা খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারে। যেমনটা আমি আমার মাকে মিস করছি, আমি বাবাকে মিস করছি। এবং আমি প্রথমবার কোনো বাংলা সিনেমা দেখলাম, যে সিনেমাতে একটি বাংলাদেশকে এতটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছে, প্রত্যেকটি ফ্রেম বাই ফ্রেম এতটা সুন্দরভাবে যে স্ক্রিনের মধ্যে আনার চেষ্টা করেছে। সবকিছু মিলে আমার কাছে বেশ ভালো লেগেছে। কিন্তু একটা কথা বলতে চাই, নানা ধরনের মানুষ নানা ধরনের মন্তব্য করবে, কিন্তু আপনারা যেভাবে কাজ করছেন এইভাবে কাজ করবেন, আঙ্কেলের পাশে থাকবেন। আর আমি একটা কথা বলতে চাই, আমি আমার যে স্টাডি যেখানে করি, সেখানে কয়েকটি ফ্রেন্ড সার্কেলের সাথে আমি কথা বলেছি। আমি প্রথমত আমি আমার সেল রুমমেট, তাদেরকে নিয়ে আমি সিনেমাটি দেখে আসছি। আমার কাছে দেখার পর ভাবলাম যে মনে হয় যে এই সিনেমাটি প্রবাসী বাঙালি যারা আছে, বিশেষ করে কানাডার প্রবাসী যারা আছে, তাদেরকে দেখানো উচিত। সেজন্য আমি একটা পদক্ষেপ নিচ্ছি যে আম, একেবারে যে আমার নিকটতম স্থানে যারা বসবাস করছে, তাদেরকে নিয়ে সিনেমাটি দেখানোর একটা পরিকল্পনা সাজাচ্ছি। কারণ তাদেরও দেখা উচিত, তাদেরকেও বোঝানো উচিত যে আমাদের দেশেরও ইন্ডাস্ট্রির বড় বড় তারকা রয়েছে, যারা ওয়ার্ল্ড ওয়াইড সিনেমাগুলো প্রচার প্রচারণা
চালিয়ে নিয়ে যাচ্ছে। এই যে কথাগুলো একেবারেই কিন্তু স্বল্প আকারে আমাকে একটু সময় দিয়েছে। এখন এই যে জাদু আজাদের মেয়ে কথাগুলো বলছে, এতটা সুন্দরভাবে শাকিব খানের প্রশংসা করেছে, তুমি একজন সিনেমা কর্মী হয়ে তুমি এই বিষয়গুলাকে কেমন করে দেখছো? হ্যাঁ, এটা তো অনেক ভালোভাবে নিচ্ছি, কারণ উনি একজন আমাদের বাংলাদেশের এক নাম্বার হিরো। হিরো যে এমন একটি সিনেমা উপহার দিবে সেটা আমরা কল্পনা করতে পারিনি। এমনকি শুধু যে মাকে নিয়ে যে একটা দৃশ্য সেটা না, আমাদের বাংলাদেশটাকে এতভাবে সুন্দর করে প্রেজেন্ট করেছে, এই জিনিসটা আমাকে বেশ একটা ভাবিয়েছে। তারপরে মায়েরটা তো রয়েছে, তারপরে আমাদের ইসলামের যে একটি কোরআন তেলাওয়াত, সেটা আমাকে মুগ্ধ করেছে বেশি। কারণ এইরকম এই আজকাল এই সিনেমাগুলোতে এরকম আমরা কথাবার্তা শুনতে পাই না, এমনকি এই ধরনের কিছুই আমরা শুনতে পাই না। তো আমাদের বেশি আমাকে কাঁদিয়েছে, ভাবিয়েছে আমাদের এই যে কোরআন তেলাওয়াতটা, যে যখন মাহিয়া মাহি পড়েছে তখন কিন্তু একটা আমার চোখের দিয়ে পানি আসছে। আমি কিন্তু আপনাকে বলছি আমি কেঁদেছি, 2 মিনিট আমার চোখে দিয়ে পানি পড়েছে। বাট আমি তখন বললাম একটা ভিডিও করে রাখি, বাট অনেকক্ষণ তো আমার চোখে দিয়ে পানি আসছে, তারপরে 2 মিনিটের ভিডিও একটা রাখছি, এখন পর্যন্ত রাখছি। তো সেটা আমার থাকবে। তো এইরকম একটা সিনেমা দেখে, কারণ আবেগময় সিনেমা দেখলে আমার চোখে দিয়ে পানি আসে এমনিতেই, আর এটাতে বেশি আসছে। তো অনেক একটা ভালো, আমাদের সুপারস্টার যেভাবে কাজ করে যাচ্ছে, এরকম আরো যাতে ভালো ভালো সিনেমা উপহার দেয়, এর চেয়ে যাতে আরো ভালো সিনেমা উপহার দেয়, এমনকি দর্শকের যেভাবে চাহিদা সেই রকম যাতে পূর্ণ করে। কারণ শাকিব খানের একটা বিগ একটি ফ্যান ফলোয়ার রয়েছে, শুধু বাংলাদেশও না, বাংলাদেশের গন্ডি পেরিয়ে কিন্তু বিদেশে অনেক ফ্যান ফলোয়ার রয়েছে। আর শাকিব খান মানেই কিন্তু একটি ধামাকা, একটি কিছু না কিছু থাকবেই। তো যে ধামাকাটা দিয়েছে, যে সিনেমাটি উপহার দিয়েছে, এরকম যাতে আমরা আরো দেখতে পাই। আর জাদু আজাদের মেয়ের কথাগুলো অনেক ভালো লেগেছে, এবং কি উনিও অনেক ভালো মানের একটি রিভিউ দিয়েছেন আমাদেরকে, সেটা ভালো। আর কানাডাতে যদি এখন চলে তাহলে তো আরো বেটার হবে। আমি আমি চাই প্রত্যেকটা কান্ট্রিতে শাকিব খানের এই সিনেমাটা চলুক। এবং আমি শুনেছিলাম আবুধাবিতে, মনে হয় দুবাইয়ের আবুধাবিতে চালানো হবে, কাতারে চালানো হবে, মালয়েশিয়া চালানো হবে, আমি যতটুকু শুনেছি। এগুলাতে যদি দেওয়া হয়, কারণ দুবাইতে দুবাইতে বেশি গেল আমাদের বাংলাদেশে মানুষ থাকে, ওমানে থাকে, মালয়েশিয়ায় থাকে, কাতারে বেশি একটা মানুষ থাকে। আমাদের এই 4টি দেশে প্রচুর মানুষ থাকে। সেখানে ছোট দেশ হলে কি হবে, সেখানে মানুষ কিন্তু বেশি। তো এখানে দেখানোটা আমি মনে করি আমার ব্যক্তিগত ভাবে সেটা আরো বেটার হবে বা ভালো হবে। শাকিব খানের এই সিনেমাটি দেখাইলে অনেক আরো কিছু ফ্যান ফলোয়ার আমাদের বাড়বে, এমনকি সিনেমা, বাংলা সিনেমা কেমন এখন থেকে বানাচ্ছে সেটা একটা প্রত্যাশা তাদের মাঝে জাগবে। কারণ বাংলা সিনেমাকে অনেকেই অনেক নিন্দা করে, আমাদের বাংলাদেশের মানুষরা কিন্তু নিন্দা করে। কারণ যখন অশ্লীলতা আসছিল তখন থেকে কিন্তু বাংলা সিনেমা অনেকে কম দেখতো। শাকিব খান আওয়ার পর থেকে কিন্তু ভালো কিছু দেখতে পাচ্ছে, এবং কি শাকিব খানের জন্য আকুল আবেদন নিয়ে তাকে কখন আসবে, কখন আমরা বাংলা সিনেমা দেখবো, আবার আবেগময় সিনেমা দেখবো, সামাজিক সিনেমা দেখবো। এই যে সামাজিক সিনেমাগুলো উপহার দিয়ে যাচ্ছে, সেটার কারণে কিন্তু দর্শক আমাদের হলেতে আসছে। একটা কথা বলি, 2 দিন আগে কিন্তু ডিক ডিক মারে যে, ও কিন্তু বলেছে আমরা তো এখন পায়ে ধরলেও হলেতে নিয়ে আসতে পারি না দর্শককে। কেন ভাই পায়ে ধরতে হবে কেন? আপনি আপনি যেভাবে ক্যাটাগরিতে করছেন সেটা পায়ে ধরতে হবে। কারণ দিক দিয়ে তো গুলো সবকিছু তো হয় না ভাই, সব জায়গাতে কিন্তু এইরকম পাকনামি করলে হয় না। আপনাকে সিনেমা বানাতে হবে সিনেমার মতো। আপনি যদি এগুলো সিনিয়রকে সম্মান না করেন বা জুনিয়রকে সম্মান না করেন তাহলে কিছু করতে পারবেন না। আপনি এগুলো সিনেমা বানিয়েছেন সেটা ভালো, আপনি এগুলো সব সিনেমার প্রত্যাশা করবেন। আপনি যে আপনার সিনেমায় বলবেন আমার সিনেমা বিক হয়েছে, এখন হলো আপনি আবার কি বললেন, পায়ে ধরলেও এখন দর্শক আসতে যায় না কেন, এটা কে বলেছে আপনাকে? শাকিব খানের সিনেমা কি চলে নাই? আপনারা 1 দর্জন সিনেমা দিয়ে দিয়েছেন। আপনারা আপনাদের কয়টি গুলো সিনেমা কিভাবে রেসপন্স পেয়েছে, আর আপনারা ব্যক্তিগত ভাবেই দেখেন। আপনারা নিজে মেমোরিটাকে গেল বলেন শাকিব খানের সিনেমাটি কেমন চলছে আর আপনাদের সিনেমা কেমন চলছে। কেন, গল্প ভালো না? গল্প ভালো হতে হবে, ডিমান্ডফুল থাকতে হবে, অভিনয় জানতে হবে। আপনারা কি করেন, এই গল্পকে শুধু ফোকাস করলে হবে না, আপনারা অভিনয় তো জানতে হবে। গল্পটাই মেন, ঠিক আছে, তারপর অভিনয়টা তো জানতে হবে। আপনি ডিক মারবেন, তা ওটা দেখার জন্য কি টিকিট খরচ করে আসবে দর্শক? আসবে না। তো আমি বলতে চাই উনি যে জাদু আজাদের মেয়ে যে কথাগুলো বলেছে অনেক ভালো বলেছে, এবং কি আরো ভালো হবে নেক্সটে। এখন থেকে কিন্তু আমরা প্রিয়তমা থেকে কিন্তু বেটার ভালো দেখছি, রাজকুমার থেকে বেটার। এর এর পরিবর্তে কিন্তু শাকিব খান আরো যত সিনেমাতে কাজ করবে সেটা বিগ বিগ ধামাকা দেবে। তো সেটা আমি ধন্যবাদ জানাই আমি ইমেল আশরাফ ভাইকে। ইমেল আশরাফ ভাই কারণে কিন্তু
আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটা আরো ডেভেলপ হচ্ছে বা হয়ে গেছে। এটাই ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, বাংলাদেশের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এমনকি পরিচালক প্রযোজক যারা আছেন না কেন শাকিব খানকে নিয়ে কাজ করছে অনেক ভালো। তো সেটা আমি আশাবাদী আরো ভালো কিছু হবে। কি অবস্থা, ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। ভাইয়া কোথায়? ভাইয়া হচ্ছে তুফান ভাইয়ের লাইভে ঢুকে গান করছে এখন। এখন আপুর কি গানের আসর চলছে। আপুর কি পেজ ওইটা নাকি? ওমা গো, পাপি আহমেদ। হ্যাঁ, পাপি আহমেদ, এটা আমার আইডি। আর আচ্ছা ফলো দিয়ে তো রাখতে এটা আমার আইডি, এটা পেজও আছে। আচ্ছা, এখন হচ্ছে একটা অভিযোগ আসছে, হ্যাঁ, অভিযোগের তীরটা আসছে হচ্ছে পরিচালক প্রযোজকের দিকে। শাকিব খানের রাজকুমার চলচ্চিত্রটি বাংলাদেশে মুক্তি পেয়েছে আজকে দ্বিতীয় সপ্তাহ চলছে। বিষয়টা হচ্ছে যেহেতু দ্বিতীয় সপ্তাহ চলছে, বাংলাদেশের প্রত্যেকটা যে হলের মধ্যে যে পোস্টার গুলো আসছে, এই পোস্টারের মধ্যে শাকিব খান, কোর্টনি কপি তাদের নামটা ইউজ করা হয়েছে, পাশাপাশি পিকচারও কিন্তু ইউজ করা হয়েছে। কিন্তু আমেরিকার জামাইকা মাল্টিপ্লেক্স পাশাপাশি যে আরো যে থিয়েটার গুলো আছে, তো ৭৫টা থিয়েটারে মুক্তি পেয়েছে কানাডা সহ তোমার আমেরিকাতে। কথা আসছে না ভাই, এইবার কথা আসছে না, অস্ট্রেলিয়াতে কিন্তু মুক্তি পাচ্ছে। কিন্তু শোনা যাচ্ছে সেসব না আপনার কথা। হল পিকচার গুলো আছে, সেসব হল পিকচারে কিন্তু শাকিব খানের তোমার নায়িকা যে কর্টনি কপি, তার নাম ইউজ করা হয় নাই। কথা শুনি না, আমার কথা কি শুনতে পাওয়া যায় না? আসছে আমি শুনতে পাচ্ছি। একদম স্লোলি কথা আসছে। আচ্ছা, আমি বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশের, আচ্ছা শাওন, তুমি কেটে আবার আবার অ্যাড করো, কেটে তারপরে অ্যাড করো, হ্যাঁ, তুমি কেটে তারপর add করো। তো এখন আপা আমি আপনাকে বলি বিষয়টা হচ্ছে ঠিক কেমন, যে শাকিব খানের রাজকুমার চলচ্চিত্রের যে পোস্টার, এই পোস্টার নিয়ে বেশ সমালোচনা হচ্ছে, এবং বড় বড় স্ট্রিম মিডিয়া যেগুলো আছে, যেমন আহ, পত্রিকা, তারপর মেইন স্ট্রিমের যে টেলিভিশন মিডিয়া, সেখান থেকে বেশ ঘটাও করে নিউজ করছে কটলি কপির একটা ইন্টারভিউকে কেন্দ্র করে, এবং তার ভেরিফাই ফেসবুক অ্যাকাউন্টে একটা পোস্ট করেছে যে আমি যে রাজকুমার চলচ্চিত্রে যে অভিনয় করেছি, আমি রাজকুমার চলচ্চিত্রে অভিনয় করার পর আমার ক্রেডিটটা কোথায়? ক্রেডিট বলতে বোঝানো হয়েছে যে আমেরিকায় বা কানাডাতে যে সাকিবের রাজকুমার চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে, সেখানে তার নাম কোনো উল্লেখ নাই, এক। দ্বিতীয়ত হচ্ছে তার কোনো পোস্টার নাই। তাহলে কি তার পরিবার স্বজন, পাশাপাশি যে আমেরিকার যে আমেরিকার যে স্থানীয় ব্যক্তিবর্গ আছে, তারা কিন্তু বলে যে তুমি সিনেমাতে কাজ করছো, যে তোমার নামটা পর্যন্ত সেখানে উল্লেখ করনি। এটা কি আসলে কি পরিচালক সাহেবের খামখেয়ালিপনা ছিল, না এটা একেবারেই করা উচিত হয়নি, কোনটা? এখন সিনেমাটা অলরেডি চলে গেছে বিদেশের মাটিতে, বাংলাদেশ থেকে পাড়ি দিছে। তো এটা আমি পরিচালকের খামখেয়ালি বা এটা আমি কাউকে দোষ দিব না, তবে অবশ্যই রাজকুমার টিমকে আরো বেশি অ্যালার্ট হওয়া উচিত ছিল। এই বিষয়টা অবশ্যই দেখার একটা বিষয় ছিল, দেখা উচিত ছিল। তো অবশ্যই এটা একটা ঘাটতির মধ্যেই পড়ে যায়, কারণ আমাদের বাংলাদেশের একটা বাংলা চলচ্চিত্র ছবি যে বিদেশের মাটিতে বিদেশে বাঙালিরা দেখতেছে, এটা আমাদের কাছে গর্বের বিষয়। তো অবশ্যই তাদের কাছে আরো বেশি করে এই জিনিসটা পৌঁছানোর দরকার ছিল। আচ্ছা, তো রাজকুমার চলচ্চিত্র দেশের মাটিকে জয় করে এখন যেহেতু প্রবাসে চলছে, আমি প্রথমাংশে কিছু কথা বলছিলাম, আমি আজকে অস্ট্রেলিয়ার একটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি। বিষয়টা হচ্ছে, আমি যতটুকু জানি যে 10-11 বার আপনাদের দেখা কমপ্লিট এই সিনেমাটা, তাই তো? এরকমই হয়তো। তো আমাদের বেশ কিছু ফ্যান সার্কেল অস্ট্রেলিয়ার মাটিতে আছে, এবং তারা নিজের অর্থায়নে একটা টিম গঠন করছে। টিম গঠন করার কারণটা হচ্ছে, বাংলাদেশি টাকায় আমি বুঝাচ্ছি বোঝানোর জন্য, যে সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখলে সাপোজ ধরেন যে 500 টাকা খরচ হয়। তো 500 টাকা খরচ হলে আমি 20 জনের মেম্বার, আমরা 20 জন মিলে সিনেমাটা দেখবো, তো 5 জনে কত টাকা চলছে? 10,000 টাকা, তাই না? কিন্তু অস্ট্রেলিয়াতে আমার যে কিছু ফ্যান সার্কেল, মানে ফ্যান সার্কেল আছে, তারা সহ সরি 1 মিনিট, অস্ট্রেলিয়ার মাটিতে যে আমার ফ্যান সার্কেল গুলো ছিল, ওরা কি করলো, 20-25 জন মিলে একটা টিম গঠন করলো। সেই টিমে তারা 1,000 টাকা করে টাকা নিচ্ছে। নেওয়ার পর কি করছে, তারা তো সিনেমাটা দেখবেই। দেখার পর যারা শাকিব খানের হ্যাটার্স বা শাকিব খানের সিনেমা পছন্দ করে না, পাশাপাশি যারা
অনেক ব্যস্ততার কারণে সিনেমা দেখতে পারে না, মানে সিনেমা দেখতে যায় না, অজুহাত দেখায়, তাদেরকে তাদের টাকা দিয়ে অনুপ্রাণিত করে আবারও থিয়েটারমুখী করার চেষ্টা করছে। আর যারা করছে তারা কিন্তু একেবারে সাকিবিয়ান। এখন আমার কথা হচ্ছে, এতটা নিঃস্বার্থভাবে তারা যে অক্লান্ত যে পরিশ্রম গুলা করছে শুধুমাত্র দেশের বাইরে শাকিব খানের রাজকুমার চলচ্চিত্রটি যাতে সুনাম বয়ে নিয়ে আসতে পারি, দেশের অর্থে তারা যাতে যুক্ত হতে পারে, যে মানে যারা হচ্ছে প্রবাসী, তাদেরকে বলা হয়তো রেমিটেন্স যোদ্ধা, তাই না? এই যে তাদের অক্লান্ত পরিশ্রমের টাকা দিয়ে শাকিব খানের সিনেমাটি দেখার জন্য, হিট করার জন্য এই যে পদক্ষেপ গুলা নিচ্ছে, এই পদক্ষেপ গুলা কিন্তু আমাদের দেশে কিন্তু সচরাচর একেবারে কম দেখা যাচ্ছে। আর যারা করছে এবং যারা ঈদের দিন থেকে করার চেষ্টা করছে, যেমন তুফান ভাই সহ শুরু করে আরো অনেক অসংখ্য মানুষ কিন্তু ছিল, তাদেরকে ভালো কথা না বলে তাদেরকে কিন্তু টলের মুখে ফেলে দিয়েছিল অসংখ্য টিভি মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া গুলো। তো এখন কথা হচ্ছে, এই যে শাকিব খানকে কেন্দ্র করে সাকিবিয়ানরা যে নানা ধরনের কর্মসূচি পালন করছে, এখন আমরা যদি নিজেরাই যদি তাদেরকে অ্যাপ্রিসিয়েট না জানাতে পারি, তাহলে তাদেরকে তো অ্যাপ্রিসিয়েট জানাতে পারছি না, বরং তাদেরকে নিয়ে টল করছি। এই যে টল এবং অ্যাপ্রিসিয়েট, এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? যে আমাদের কি আসলে কি উচিত তাদেরকে অনুপ্রাণিত করা, না আমাদের উচিত তাদেরকে নিয়ে সমালোচনা করা? এখন যারা মানে এই জিনিসগুলো করছে, ট্রোল করছে, আমরা সাকিব খানরা ট্রোলের শিকার হচ্ছি, সাকিব খান নিজেও ট্রোলের শিকার হচ্ছে, সাকিব খানকে নিয়ে যেসব বাজে ট্রোল করছে, ঠিক আছে? তো আমি বলবো কি ভাইয়া, আমার ক্ষেত্রে মনে হয় কি, যে আমরা আমরা সাকিব খানরা যারা আছি, যারা আমরা লাইভ করব বা যারা আমরা যার লাইভে জয়েন হচ্ছি, আমাদের কোনো প্রয়োজন নাই তাদেরকে নিয়ে সমালোচনা করার। কারণ কি, কাউকে নিয়ে যদি সমালোচনা করি, সাপোজ আপনি আমার নামে একটা কথা বললেন, আমি আপনাকে নিয়ে সমালোচনা করলাম, কি হলো, আপনি হাইলাইটে আসলেন। আমাদের তো সাকিবানদের এত খায়দায় কাজ করে নাই যে আমরা মানে কেউ আমাদের শাকিব খানকে নিয়ে সমালোচনা করছে বা সাকিব ভক্তদের নিয়ে সমালোচনা করছে, তাদেরকে নিয়ে হচ্ছে আমরা সমালোচনা করে তাদেরকে হাইলাইটে আনবো। এতটাও ধৈর্য বা এতটাও টাইম আমাদের নাই যে তাদেরকে নিয়ে সমালোচনা করব। এই জিনিসটা আমি মনে করি, আমার আমার আচ্ছা, ব্যক্তিগত মতামত। আমি আরেকটা কথা বলি এখানে। এই যে বললে আমাদেরকে নিয়ে কেউ কিছু কথা বলবে আর আমরা চুপ থাকবো, আর আমাদের সুপারস্টারকে নিয়ে হলো ভালো, যে এটা প্রজেক্ট যেটা ভালো সেটাকে যে খারাপ বলবে আর আমরা চুপ থাকবো, সেটা কেমন করে হয়? আমার কথা না হচ্ছে, না, আমি না আমি আমার এখানে কথা একটা চুপ মিনিট থাকার শোনো। কথা বলছি না। আমি এখানে বলতে চাচ্ছি যে হচ্ছে, কেউ যদি সমালোচনা মানে এই যে আমরা যে ট্রোলের শিকার হচ্ছি বা আমাদের নায়ক যে ট্রোলের শিকার হচ্ছে, এক্ষেত্রে কি হচ্ছে, তারা চাচ্ছে কি এদেরকে মানে একটা জায়গায় কি হলো, মানে একটু কথাটা শুনতে ইয়ে লাগে, যাই হোক, এক জায়গায় নোংরা জমে আছে, নোংরাটা ঝাড়ু দিয়ে এক জায়গায় জমা করে রাখা হয়েছে, তার মধ্যে যদি আমি ঢিল মারি, তো কি হবে, নোংরাটা ছিটিয়ে যাবে। ধর ওরা চাচ্ছে এই জিনিসটা যে আমরা সাকিবিয়ানদের ট্রোল করব, সাকিবকে ট্রোল করব, যার কারণে সাকিবিয়ানরা হচ্ছে খেপে যাবে, যে আমাদের নিয়ে আলোচনা করবে, পর্যালোচনা করবে, সমালোচনা করবে, এতে করে আমরা হাইলাইটে আসবো। এই জিনিসটা ওরা চাচ্ছে, ওদের মানে মূল উদ্দেশ্যই এটা। এদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা, যে আমরা একটু যদি আবেগী সাকিবিয়ানদের একটু যদি নাড়তে পারি, একটু যদি তাদের নিয়ে ট্রোল করতে পারি, তাদের নায়ককে নিয়ে ট্রোল করতে পারি, তাহলে অবশ্যই আমরা আলোচনায় আসবো। তখন কি হবে, বিশ্ব মিডিয়া জানবে বা হচ্ছে দেখা যাচ্ছে কোনো চ্যানেলে উঠবে যে সাকিবিয়ান অমুক ভক্ত হচ্ছে শাহিদ খান নিয়ে আরেকজন টল করেছে, তাকে হচ্ছে সমালোচনা করেছে লাইভে এসে, বা তাকে নিয়ে কোনো পোস্ট করেছে, এই জিনিসগুলো আসলে কি হবে, সে হাইলাইটে আসবে। আমি এই বিষয়টা বোঝাতে চাইলাম। আচ্ছা, আরেকটা কথা বলতে চাই আমি, পুরাতন একটা বিষয় টানতে চাই, যেহেতু ফাইনও আছে, তুমি এই বিষয়টার সাথে অবগত আছো। বিষয়টা হচ্ছে কেমন, যে শাকিব খানের পরিচালক রায়হান রাফি, তিনি গল্প বুঝে না, তিনি মেকিং বুঝে না, তিনি অ্যাকশন সিনেমা তৈরি করতে পারে না। এরকম ভাবে যারা শাকিব খানের পরিচালককে অভিযোগের তীরটা তার দিকে উঠাইছে, তুমি বিষয়টা কেমন করে দেখছো? যে আসলে কি আমাদের ইমরান সাহেব মানে কি এই গল্প যে যারা বোঝে এই না? কথাগুলো বলছে যে মেকিং জানে না বা প্রেজেন্ট করতে পারে না নায়ককে সুন্দর মতো, পরিচালকদের মানে ট্রোল করে যারা এসব কথাগুলো বলছে, তাদের উদ্দেশ্যে আমি এতটুকু বলতে পারি বা বলতে চাই যে এসব বলে তো লাভ নাই। এসব বলে কি হবে, তোমরা একটা সুন্দর মেকিং করে ছবি বানায় দেখাও, আমাদের উপহার দাও, যে আমরা যেন তোমার মেকিং দেখে আমরা যেন দলে দলে সাকিবিয়ানরাই তোমার সিনেমা দেখতে যাই সিনেমা হলে। সাকিবকে বাদই দাও, সাকিব খানকে বাদ দাও, যে তুমি অন্য একজন নায়ককে নাও। শুধু শাকিব খান কেন, তুমি এই পুরো ছবিটাই প্রয়োজনে আমাদের সমস্ত সাকিবিয়ানকে তুমি রিকোয়েস্ট করো যে এই রাজকুমার সিনেমাটাই তুমি মেকিং করবে।
রাজকুমার যারা নামই থাকবে, এরকম, তুমি গল্পটা বিষয়টা তুমি মেক ঠিক করো অন্য কোনো এমনটা, নায়ককে দিয়ে। বিষয়টা ঠিক এমন, যারা সমালোচনা করছে তারা কোনো পরিচালক না, কোনো প্রযোজক না, কিন্তু আমাদের মতন কিছু কন্টেন্ট ক্রিয়েটর। কারণ হচ্ছে পরিচালক সাহেব বেশ আক্ষেপের সহিত কিন্তু বলছে যে আমার ট্রেলার রেডি ছিল, টিজার রেডি ছিল, আমার গান রেডি ছিল, আমি দিতে পারি নাই, আমার হাত পা বাঁধা ছিল। কারণ যা যেভাবে রাজকুমারের পিছনে তারা উল্টাপাল্টা নেগেটিভ কমেন্ট গুলা করতেছিল, যেভাবে নেগেটিভ রিভিউ গুলা দেওয়ার চেষ্টা করছে, আমি ভয় পেয়ে গেছি। হ্যাঁ, তো আচ্ছা ভাই, রোজার আমি মধ্যে এখানে যখন আমি একাই রাজকুমার গানটা যখন আসলো, তখন এই গানটা নিয়ে এত বেশি সমালোচনা হয়েছিল, যার কারণে টিজার ট্রেলার কোনো কিছু না এসে আমরা সরাসরি যারা শাকিব ভক্ত তারা হচ্ছে সিনেমা হলে গেলাম সিনেমা দেখতে। আচ্ছা, কারণ এছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। পরিচালক নিজেও মানে এই ট্রোলের শিকার হয়ে সে নিজেও আপসেট হয়ে গেছে, যার কারণে টিজার বা ট্রেলার কোনো কিছু মানে তিনি লঞ্চ করতে পারেননি, আমাদের দিতে পারেননি। তো এরা যে সব মানে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা এগুলো করছে জাস্ট আমাদেরকে হেও করার জন্য, এবং নিজেরা এসব সমালোচনা করে উপরে ওঠার জন্য। যে একটা থামলেন দিয়ে দিবে যে শাকিব খানের অমুক হলো, শাকিব খানের তমুক হলো, ওটা দেখে পাবলিক ঢুকবে যে তাহলে দেখে আসে, এটা একটা ইন্টারেস্টিং বিষয়, এটা দেখে আসি যে কি হয়েছে না হয়েছে। এতে করে ভিউ বাড়াবে, ভিউ বাড়াই কি হবে, চ্যানেলের রিচ বাড়বে, ভিউ বাড়বে, এতে করে চ্যানেলের একটা ইনকাম, নিজের একটা ইনকাম। এগুলা করার জন্য এরা কাদা সিটাসিটি করছে, এছাড়া কিছু না। ভাইকে আমি একটা কথা কারণ এদের বলি। নিজস্ব কোনো যোগ্যতা নাই তো, এদের নিজস্ব কোনো যোগ্যতাই নাই। এদের নিজস্ব কোনো যদি যোগ্যতা থাকতো তাহলে অবশ্যই এরকম ভাবে পিছনে না লেগে সরাসরি সামনে এসে বলতো। বা যদি কলিজায় জোর থাকতো তাহলে শুধু সাধারণ আমাদের মতো সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর বা সাধারণ পাবলিকই কেন বলবে। অনেক দেখছি মানে নাম বলছি না, গুণী জ্ঞানী মুরব্বী আঙ্কেলরাও হচ্ছে শাকিব খানকে নিয়ে সমালোচনা করছে, যে শাকিব ভাই নাকি তার একটা সিনেমা দেখে তাকে নাকি ফোন করেছিল, তাকে নাকি বলেছে যে আঙ্কেল যদি আমাকে প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন। আর তিনি মানে তিনি হেসে হেসে বলছেন যে তাকে নিলে তো তার ছবি একদম মানে মরে যাবে, মাঠে মরে যাবে। আবার তিনি দরদ সিনেমা নিয়ে এটা আলোচনা করলেন যে একটা বলিউডের ছবি 400-500 কোটি টাকা লাগে, সেখানে দরদ মুভি প্যান ইন্ডিয়া দিচ্ছে 10 কোটি টাকা দিয়ে, কিভাবে হচ্ছে, কেন হবে না। ভারতের নায়ক জিৎ আমরা কিন্তু চিনি, বাংলাদেশের মানুষ অনেকে তার ভক্ত আছি, ছবি দেখে, আমি নিজেও তার ভক্ত, আমি ছবি দেখি অবশ্যই বাংলাদেশে আসলে। তিনি যদি 5 কোটি টাকা দিয়ে একটা প্যান ইন্ডিয়া ছবি মুক্তি দিয়ে সেখান থেকেই করতে পারে না, আমাদের না 10 কোটি টাকা দিয়ে একটা প্যান ইন্ডিয়া ছবি মুক্তি দিতে পারবে না। তুমি কি জানো এগুলা আমাদের যার কি বলবো এদেরকে, শাওন বলো। এই বলার মতো সুপারস্টার, ভাষা নাই। আমাদের সুপারস্টার সেই জায়গা থেকে ওপার বাংলায় গিয়ে কিন্তু 1 নম্বর স্থানে আছে, 1 নম্বর স্থানে এত হ্যাঁ, বছর ধরে কাজ অবশ্যই। করে যাচ্ছে, তারপরে কারণ কিন্তু আমি বলি যে সে ভারত থেকে ছবি করুক বা সে আমেরিকা থেকে ছবি করুক বা সে যে কোনো দেশ থেকে ছবি করুক না কেন, তার নামের আগে কি দেওয়া হবে, সে বাংলাদেশি নায়ক, বাংলাদেশ কথাটা কিন্তু আগে রাইট, আসবে। রাইট, রাইট। অবশ্যই এটা আমাদের জন্য গর্ব। এই জিনিসটা তো বুঝে না, এই জিনিসটা তো বুঝে না, এই যে হ্যাঁ, বলবে সেটা না, এই যে একটা কথা অথচ বলবে না। আমি আমার দেশে আছি, আমার দেশে থাকছি, খাচ্ছি, আমার দেশের বাতাস গ্রহণ করছি, করে আমি একটা হচ্ছে ইংলিশ মুভি নিয়ে সুন্দর মতো রিভিউ দিলাম, আর একটা বাংলা আরে মুভি নিয়ে আপু, সুন্দর মতো সমালোচনা করলাম। এই এটা তো যে কোনো দরকার নাই ভাই, আমি একটা তো বাংলায় কথা বলছি, আমাকে যদি কেউ বলে যে তুমি হিন্দিতে কথা বলো, তুমি ইংলিশে কথা বলো, বা কেউ যদি আমার ফটফট করে ইংলিশ বলে, আমি তো হুট করে বুঝবো না। আমার মাতৃভাষা কি বাংলা, অবশ্যই বুঝবো, কেন আমি বুঝবো বলি না। যখন একটা কথা বলি, কারোর সাথে এই যে যখন যার সাথে ব্যবহার করবো, তখন তার সাথে সেভাবে কথা বলি আমরা। কারণ দেখেন আমরা রাইট। মাতৃভাষা কিন্তু বাংলা, বাংলাকে পছন্দ না করে এই যে দেখেন কিছু কিছু বাংলা মানুষ আছে হিন্দি ছবি কেন দেখে, তামিল সিনেমা কেন দেখে, এই ফাইটিং এর জন্য দেখে, একটা রোমান্টিক একটা দৃশ্য দেখে, এটাই জাস্ট, আর কিছু বুঝে কি আচ্ছা, বুঝুক আমি আর না বুঝুক। আমি দুইটা কথা যোগ করি। আমি বিষয়টা হচ্ছে যে তুমি যেহেতু বলছো যে অ্যাকশনের কথাটা, প্রত্যেকটা পরিচালক, প্রত্যেকটা প্রযোজক সিনেমা নির্মাণ করার পূর্বে তারা কিন্তু জানিয়ে দিচ্ছে যে আমি কোন টাইপের সিনেমাগুলো তৈরি করছি। থ্রিলার, অ্যাকশন দাবিক সিনেমা, রোমান্টিক সিনেমা, পারিবারিক ড্রামার সিনেমা। আমাদের পরিচালক কিন্তু বলেন নাই কখনো যে আমাদের সিনেমাটা ফুল অ্যাকশন দাবিক সিনেমা, বলছে এটি একটা ড্রামা বেস সিনেমা। ড্রামা বেস এই কথাটার সাথে যারা পরিচিত না, আমি বলবো যে তাদের সিনেমা দেখার কোনো মানে নেই। কারণটা হচ্ছে এখানে কি উঠে আসছে, একজন বাবা তার স্ত্রীকে কতটুকু ভালোবাসে, তাদের ছাড়াছাড়ির পরও যে কতটা পরিমাণ কষ্ট, তার প্রতি যে একটা ফিলিংস, সেই ফিলিংস থেকে যে বিয়ে করে নাই, ছেলেকে লালন পালন করছে, একটা ছেলে অসহায় ভাবে সারাটা বছর কাটিয়ে দিয়েছে শুধুমাত্র একবার মায়ের মুখ দেখার জন্য। এই যে ইমোশন গুলো, এই ইমোশনের সাথে যদি নিজের মাইন্ডটাকে সেট আপ না করতে পারে, তাহলে সেই সিনেমা দেখে মজা পাবে না। হ্যাঁ ঠিক আছে, 10টা 5টা মাইন্ড থাকবে, বড় লোকের মেয়েকে বিয়ে করবে ছোট লোকের ছেলে, লাস্টে মিলিয়ে দিবে, এটাই সিনেমা? এটা কোনো দিন মানে সিনেমা হতে এই পারে না। যারা সমালোচনা করছে তারা এগুলাই বুঝে, ঠিক আছে, যে কি হবে। মানে শাওনের লাইভে আমি সেদিনকে বলছিলাম যে
এরা বুঝে কি যে এরা যেহেতু এই সিনেমাটা নিয়ে সমালোচনা করছে, রাজকুমার সিনেমাটা নিয়ে, এরা বুঝবে কি নায়ক হচ্ছে কেন এমন গ্রামের মধ্যে শুট করবে, বা যদিও করে সমস্যা নাই, নায়িকা বড়লোকের মেয়ে আসবে শহর থেকে, গাড়ি থেকে নামবে, নায়কের সাথে একটু ঝামেলা হবে, একটু ধাক্কা খাবে, একটু রাগারাগি অভিমান হবে, তারপর প্রেম হবে, ধুমধারাক্কা গান শুরু হবে, মারধর শুরু হবে, এগুলাই বুঝে এরা, ঠিক আছে। আবার যখন শাকিব খান এই ছবিগুলো করতো, এরকম ধরনের ছবিও শাকিব খানের অহরহ আছে, এরকম ধরনের ছবি যখন করতো তখন এই যেসব পাবলিক এখন বলছে না, এইসব পাবলিকই তখন বলতো কি ধরনের বস্তা বস্তা রিমেক ছবি করে, মৌলিক গল্পের কোনো ছবি করতে পারো না। আরে ভাই, মৌলিক গল্পের ছবি করেছে, তোরা যাই দেখ, দেখে ভালো না লাগলে তখন সমালোচনা করিস। পুরো ছবিটা না দেখে হ্যাঁ কি হলো, এরকম বোরিং ছবি বা এরকম কাহিনী হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। আর যারা পর্যাপ্ত সমালোচনা করছে, আমি মনে করি এবং আমার দৃঢ় বিশ্বাস তারা অবশ্যই সিনেমাটা খুব মনোযোগ সহকারে দেখেছে, দেখে প্রত্যেকটা জায়গা থেকে একটা একটা করে খুঁত বের করছে। ঠিক আছে, কিন্তু এরা কিন্তু সিনেমা দেখেছে। আমরা কিন্তু আগেই বলতাম ভাইয়ের সাথে, আমার কিন্তু কথা প্রতিদিনই কথা হয়, ভাইয়ের সাথে আমার কথা হতো। ভাই ওরা যে যে কথাগুলো বলছে, যে ব্যাড কথা বলতে ভাই, সাউন্ড রিপিট হতে তো হ্যাঁ এখন ঠিক আছে। ও, এখন ঠিক আছে। এই এখন ঠিক দেখো আছে আমাদের আমার প্রাণের ভাই আসছে, ওকে তো আমি অ্যাড করতে পারতেছি না। সালাম কাকে? দিচ্ছে নাকি? মাহফুজ ভাইকে? মাহফুজ ভাইকে? হুম। মাহফুজ ভাই আপনি আসেন। আমি তো ওকে অ্যাড করার চেষ্টা করছিলাম, কোনোভাবে আসতে পারতেছে না। ও, দেখো যাই হোক, আমাদের আমার সাথে কথা আরেক হচ্ছে ভাই, শুরু করবো কথা। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে যেহেতু শাকিব খানের সিনেমাটা রানিং চলছে, সোনাবের সহিত চলছে, আমি একটা নিউজ দেখতে পাইছি, ভৈরব মধুমতি সিনেমা হল এবং দর্শনা সিনেমা হল, ওই দুইটাতে আমি ভিজিট করতে গিয়েছিলাম। আচ্ছা, কথা কি রিপিট আমার কাছ থেকে হচ্ছে? হ্যাঁ হচ্ছে। সবাই একটু নোট করে তো, দেখি কার কাছ থেকে হচ্ছে। হ্যালো। হ্যাঁ, না, ঠিক আছে। শোনা যায় কথা? শাওনের কাছ থেকে মনে হয় হচ্ছে আর কি। এখন হচ্ছে আচ্ছা, আমার, মনে হচ্ছে যুক্ত নাকি? হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় ভাই। দেখি রাজকুমার নিয়ে তিনি কি বলতে চাই, তার অভিমত জানতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছে, আসসালামু কি আলাইকুম। অবস্থা? এই তো ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? এই তো ভাই ভালো। আমি ভিডিও কি এডিট অবস্থা? করছিলাম ভাই, আপনাদের লাইভ দেখে আমি ফোনটা সামনে নিয়ে বসছিলাম আর কি। শাওনে কি মিউট করো, মনে হয় তোমার কাছ থেকে সাউন্ডে সব প্রবলেম। আমার নয় তো। শাওন, তুমি কি শুনতে পাচ্ছ আমাদের কথা? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, সব কিছু ক্লিয়ার শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো, তুমি বলো। ও বলছিলাম যে আমি ভিডিও এডিট করছিলাম, আসলে সারাদিন ব্যস্ত ছিলাম, কাজ তো সারাদিন করা হয় নাই। তো এডিট করতে করতে স্ক্রোল করতে করতে দেখি যে আপনারা লাইভে আড্ডা দিচ্ছেন, তো ভাবলাম যে একটু আমিও ঢুকি না, আমার তো সারাদিন পর। সচরাচর আসা হয় না, অফিসিয়াল কাজে ব্যস্ত থাকি তো। তো ভাবলাম আজকে আমাকে বলতেছে, হেঁটে বলতেছে যে আজকে একটু লাইভে যাবে, একটু কথাবার্তা বলেন। তো ভাবলাম যে আসি, একটু কথা বলি। আমার আমার রাজকুমার আমার নিয়ে আসতে কিছু ভাই বাদের সাথে কথা হয়েছে, আর আমাদের জাদু আজাদের মেয়ের সাথে কথা হয়েছে। আর জাদু আজাদের মেয়ের সাথে আমি আজকে প্রায় 4 থেকে 5 দিন যাবত নক দিচ্ছি, কোনোভাবেই পাচ্ছিলাম না, টাইম মেনটেন করতে পারতেছি না। আমি অফিসে থাকলে ও ফ্রি থাকে, আর আমি বাসা আসতে ও ব্যস্ত থাকে। তো অনেক কষ্ট করার পর তার সাথে আমি আজকে টাইমিং এ মিলে গেল। তো ভাবলাম যে যেহেতু লাইভে আসবো, তো একটু জানিয়ে দিই, তারপরে লাইভে আসা। প্রথম অংশ তাদেরকে নিয়ে কথা বলছি আর কি, রাজকুমার নিয়ে, তাদের কি পরিস্থিতি এখন ওইখানকার, ওইটি আমাকে একটু জানিয়েছি আর কি। তো আপনারা কথা বলেন শুনি, তারপরে কথার মাঝে আমি আবার বার্তা ঢুকাবো। আপাতত শুনি। না, কথা তো বলবো, কিন্তু তোমার কাছ থেকে জানতে চাই রাজকুমারের বিষয় নিয়ে। তুমি রাজকুমারের পারিপার্শ্বিক বিষয় গল্প বলতে হবে না, জাস্ট এতটুকুই আমাদেরকে ইনশিওর করো, তোমার কাছে ব্যক্তিগতভাবে যারা বলছে সিনেমাটি অ্যাকশন কেন ছিল না, অ্যাকশন কেন রাখা হলো না, অ্যাকশনটা রাখা কি প্রয়োজন ছিল কিনা, এই সিনেমাতে অ্যাকশন কি ডিজার্ভ করে কিনা, তুমি just এই কথাটা উত্তর দেবে।
আমার মতে হচ্ছে রাজকুমার আসলে সিনেমাতে শুধুমাত্র অ্যাকশন সিনেমা বা রোমান্টিক সিনেমা এমন তো হয় না। সিনেমা তো বিভিন্ন ধরনের হয়। তো এই সিনেমা যে ধরনটা আমরা দেখলাম সেটা ড্রামাটিক সিনেমা ছিল, ড্রামার দিকে গেছে সিনেমা। আর যদি আমি ডেমো হিসাবে দেই তাহলে বলিউডের আমরা কিন্তু থ্রি ডেটের কথা বলতে পারি। থ্রি ডেট কিন্তু একটা মাস্টারপিস সিনেমা ছিল। জিন্দেগি না মিলেগি দোবারা, এগুলো কিন্তু মাস্টারপিস সিনেমা, কিন্তু এগুলোতে কিন্তু কোথাও আপনি অ্যাকশন বা ফাইট সিন পাবেন না। এমনকি যে রোম্যান্স আছে, একেবারে লুতুপুতু রোম্যান্স যেটাকে বলে, সেটাও কিন্তু এগুলোতে নাই। রাইট, রাইট। শুধুমাত্র স্টোরি বেস করে কিছু একটা শিক্ষা আমাদেরকে দেওয়ানোর চেষ্টা করেছে, এন্টারটেইন করেছে। তো এই ধরনেরই একটা গল্প ছিল কিন্তু এই রাজকুমার সিনেমাটা। এখানে আহামরি তেমন কোনো ইয়ে ছিল না, যেটা বলে স্পেশালি যে অ্যাকশন ধুম ধারাকা বা রোম্যান্স এগুলো ছিল না। বাট এটা কিন্তু ড্রামাটিক সিনেমা হিসেবে একদম আমার কাছে মনে হচ্ছে বাংলা সিনেমাতে এই ধরনের সিনেমা আমি এর আগে কখনো দেখিনি। আর শাকিব খানের সাথে অভিনয় নিয়ে তো ওটা আলাদা একটা ব্যাপার। তো রাজকুমারের গল্প যারা বলবে যে ভালো হয়নি, রাজকুমার সিনেমাটা ভালো লাগেনি, তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই আপনারা হয়তো সিনেমা ওভাবে দেখেন না বা সিনেমা লাভার না, জাস্ট এন্টারটেইন করার জন্য গেছেন। আপনাদের জন্য দরকার ছিল ফাইট সিন বা রোম্যান্স, এই জিনিসগুলো দরকার ছিল। এখন ফাইট সিন যদি আমি বলি, রাজকুমার সিনেমায় ফাইট সিন যে ছিল না এই ব্যাপারটা, এটা হচ্ছে রাজকুমারের যে ফাইটটুকু ছিল এটুকু যদি না থাকতো তাও আমি মনে করি যে গল্পটা আরো ভালো হইতো। এটা আমার নিজস্ব হ্যাঁ, ওপিনিয়ন, হ্যাঁ। কারণ যে ধরনের রাইট। গল্প ছিল, ফাইটের অংশটুকু দরকার ছিল, ওখানে শত্রুতা তৈরি করার দরকার ছিল, এটা ঠিক আছে। তো অন্যভাবে কিন্তু করতে পারতো, ফাইট সিনটা কমাই দিয়ে বা যে ধরনের ফাইট দেখাচ্ছে ওটা যদি নাও দিত, তাও কিন্তু ভাই আমার কাছে মনে হচ্ছে যে সিনেমাটা আরো ভালো হতো। মানে কমার্শিয়াল বানাইতে গিয়ে যে ফাইট সিনটুকু ঢুকাইছে না, এটুকু যদি না থাকতো সিনেমাটা আরো ভালো হতো। এটা আমার নিজস্ব ওপিনিয়ন। তো এখানে যারা এখানে বলছে যে একটা ফাইট কথা নাই বলি, কেন, একটা কথা বলি। যেহেতু ফাইট সিন নিয়ে কথা বলতেছো, তোমার কাছে আমি জাস্ট একটা প্রশ্ন, যে আমাদের যে খল অভিনেতা সোহেল, বিদেশ সোহেল, তার যে মানে একেবারে যে পর্দার মধ্যে যে তার এন্ট্রিটা ছিল, এই এন্ট্রিটা তোমার কাছে কেমন লাগছিল? দারুণ ছিল। ভালো লাগছে আমার কাছে, মানে এনজয় সত্যি করেছি এক কথায় কথা হলে কিন্তু বসে। বাংলাদেশে কোনো ভিলেনের এভাবে এন্ট্রিটা হয় না। না না না, আমি একেবারে এনজয় দুর্দান্ত করেছি, এন্ট্রি ছিল। আমি এনজয় তার করেছি। এন্ট্রিটা খুব ভালো ছিল। এই যে ভাই দেখলাম রাজ তিলক সিনেমা হলে ইয়ে করছিল, রিভিউ নিচ্ছিল। আমিও ভাই রাজ তিলক সিনেমা হলে দেখেছি। বাট আমি এর আগের বার প্রিয়তমা দেখেছিলাম হলো সিনেপ্লেক্সে। বাট আনফরচুনেট কারণে আমি একাধিকবার এবার দেখতে পারলাম না। ইচ্ছা ছিল হয়তো বা আবার যাবো, এই মাসে হয়তো বা আবার যাবো সিনেপ্লেক্সে দেখতে। কারণ সিনেপ্লেক্সের স্ক্রিন, ভাইয়ের উদ্দেশ্যে বলছি, নিচে ভাইয়ের নাম, আমি নাম ভুলে যাওয়ার সমস্যা আছে ভাই, কিছু মনে নেন না। সুইট ভাই, আমি এর সুইট। আগেও, সুইট ভাই, সুইট ভাই, হ্যাঁ। আমার নাম ভুলে যে একটা সমস্যা আছে, আমি নাম ভুলে যাই, ফেস মনে থাকে, নাম ভুলে যাই। তো সুইট ভাই, আপনি জানেন, আপনি দুই জায়গাতেই দেখলাম আপনার রিভিউ, আমি আপনি দুই জায়গাতেই গেছিলেন। আমি গিয়ে ওখানে উজ্জ্বল ভাইয়ের সাথে দেখা হয়েছিল। উনি আমার আগের শোটা দেখেছে, আমি তার পরের শোটা দেখেছি। তো যাই হোক, ওইটা বিষয় না, সিনেমা নিয়ে কথা বলছিলাম ভাইকে। আজকে ফার্স্ট টাইম ভাইয়ের সাথে এভাবে সরাসরি কথা বললাম, তো জন্য একটাতেই ডাবল কাজ চালাই দিচ্ছি। রাজকুমার সিনেমাতে যে সোহেল, সোহেল আমাদের আর্টিস্ট ছিল, ওনার যে এন্ট্রিটা হলে যখন আমি দেখলাম ভাই, ওনার এন্ট্রিটা হুট করে যেভাবে আসলো না, সত্য কথা বলতে যে হলে যে একটা হই হুল্লোড়ের ব্যাপারটা, এটাই তো আসলে যারা এনজয় করবেন যখন, তখন কিন্তু এটাই বোঝা যাবে। সিনেমা হলের হই হুল্লোড় দেখে বোঝা যায় যে অ্যাকচুয়ালি মানুষ কতটা এনজয় করছে সিন গুলো। না, আমি যেমন তোমার ধরেন এই কথার সাথে একমত। দেখো, যে সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখার মজা একটা, আর হচ্ছে সিনেপ্লেক্সের মজা একটা। কারণ সিঙ্গেল স্ক্রিনে হয় কি, শাকিব খানের এন্ট্রি, শাকিব খানের ডায়লগ, সচরাচর যারা সিঙ্গেল স্ক্রিনে দেখে, আমি ড্যাম শিওর 50% ডায়লগ দর্শক শুনতেই পাই না। জাস্ট মাথার উপর দিয়ে যায় পর্দায় সব। আসলেই, তাদের যে চিল্লাচিল্লি, এটার মজাই অন্যরকম। সেটাই। তো আমি, যারা এই ধরনের কথা বলে, আমি বলবো যে ভাই সিনেপ্লেক্স একটু যান, গিয়ে দেখেন অ্যাকচুয়ালি সিনেমাটা কি হচ্ছে। সিঙ্গেল স্ক্রিনে দেখে, আমার এটা ফার্স্ট টাইম ছিল আমি সিঙ্গেল স্ক্রিনে দেখলাম। এর আগে ওভাবে দেখি না। আর অ্যাকচুয়ালি প্রত্যেকেরই তো কিছু আলাদা আলাদা ব্যাপার থাকে, পছন্দ থাকে। আমি বিশেষত পছন্দ করি একাকি সিনেমা দেখতে। আর বুঝতেই পারছেন, আমাদের তো একবারে অবজার্ভ করি, একেবারে মন দিয়ে দেখি। তো তো আমার বাসা তো সিস্টেমটা এমনই, আমি যখন সিনেমা দেখি বা ভিডিও দেখি, বাসায় সবাই জানে যে যখন ভিডিও দেখবে বা এই ধরনের কিছু করবে, শব্দ করা যাবে না। তো এখন যেটা হয় যে এখন তারপরও শব্দ হয়ে যায়, বাসায় দেখা যায় কচি কাঁচা আছে, ওই জন্য কানে ইয়ারফোন ইউজ করতে হয়। আলাদা রুম আছে, দরজা টরজা লাগাই দিয়ে তারপরে কোন সিনেমা দেখলে, অথবা রাতের বেলা সিনেমা দেখি এখন। সারাদিন আগে যেটা ছিল ওইটা হয় না। তো যাই হোক, রাজকুমারের দিকে আছি। রাজকুমারের যে ব্যাপারগুলো আছে, আমি যে জিনিসগুলো নোটিস করেছি ভাই, কমার্শিয়ালি যদি না চিন্তা করতো হিমেল আশরাফ, সিনেমাটা ভাই কোন লেভেলে যাইতো, মানে এটা কেউ কল্পনা করতে পারবে না। সিনেমার গল্পটা এত দুর্দান্ত ছিল। আর শুরু থেকে আমার সব থেকে মজা লেগেছে শাকিব খানের পাবনার ভাষার ডায়লগ গুলো, ভাই এত
দারুণ। এই শাকিব খানের ডায়লগটা নিয়ে যদি কথা বলি, মানে পাবনার ভাষাটাকে এতটা সুন্দরভাবে আয়ত্তে নিয়ে আসতে পারছে, মানে একটা জায়গায় কেউ বলতে পারবে না যে এখানে পাবনার ভাষাটা একটু ভুল ত্রুটি ছিল, মানে এতটা স্টাইল সুন্দরভাবে নষ্ট প্রেজেন্ট হয়ে করছে। যেতেছে আব্বা, খুবই ভালো লাগছে। স্টাইল নষ্ট হয়ে যেতেছে আব্বা। মানে এত এত ক্লিন। আমার ফ্রেন্ড আছে কিছু, আমি যখন কলেজে ছিলাম, পলিটেকনিকে ছিলাম, আমার ফ্রেন্ড ছিল পাবনার, তো ওই কারণে আমি দেখা যাচ্ছে পাবনার ভাষাটা মোটামুটি ভালোই জানি। আর আমাদের পাশেই যেহেতু, তো সব মিলাই পাবনার ভাষাটা মোটামুটি কানে অ্যাডজাস্ট হয়ে আছে। তো আমি শাকিব খানের অভিনয়, যারা অ্যাকচুয়ালি সিনেমাটা যারা দেখেছে তারা বলবে যে শাকিব খান মনে হচ্ছে পাবনারই লোক, এত ক্লিন ভাবে ডায়লগ ডেলিভারি করেছে, এত সাবলীল ভাবে কথা বলেছে। ফার্স্ট হাফে যে কমেডি আমরা দেখেছি, ফার্স্ট হাফ কিন্তু কমেডির মধ্যে দিয়ে গেছে, কমেডি সিকোয়েন্স গুলো বেশি ছিল। শেষের দিকে এসে আস্তে আস্তে সিনেমাটা সিরিয়াস হয়েছে, তবে সিনেমাটা ট্র্যাক থেকে হটেনি, যেটা প্রিয়তমার বেলায় ছিল। ফার্স্ট হাফ একদিকে গেল, সেকেন্ড হাফ আরেকদিকে গেল, এটা হয় নাই। সিনেমাটা সুন্দর করেছে। শুধুমাত্র একটা জিনিস, ইসমাইল আশরাফ কমার্শিয়ালি চিন্তা করতে গিয়ে কিছু এলিমেন্ট অ্যাড করেছে, যদি সেগুলো অ্যাড না করতো, তো বাংলাদেশি অডিয়েন্সের জন্য ওগুলোই ম্যাটার করে। এটা মানতে হবে ভাই, এটা মানতে হবে যে বাংলাদেশি অডিয়েন্সের জন্য কমার্শিয়ালি ইয়েতে ম্যাটার করে। যেরকম এই যে রোম্যান্স নাই কেন, রোম্যান্স ভালো লাগেনি, নায়িকা কটনি কাপুরের অভিনয় ভালো লাগেনি, এই যে কথাগুলো আসছে, এগুলো কিন্তু আসতো না যদি ওপেন মাইন্ডেড হতো, বা সিনেমা যারা যদি বুঝে দেখতো অ্যাকচুয়ালি। যারা সিনেমা বুঝে বা বুঝে দেখেছে, তারা কিন্তু সকলে পজিটিভ রিভিউ দিয়েছে। একটা সাউন্ড আসছে ভাই, কানে ইয়ারফোন আছে, প্রবলেম হচ্ছে। আচ্ছা, আচ্ছা একজন আমি বলছে যে, কিছু বলতে চাই। আচ্ছা এক মিনিট, লিটন ভাই একজন আমি কিছু বলতে চাই। রেগে গেছে। মাহমুদ ভাই, রাবিও আমি কিছু বলতেছে, বলতে চাই। ভাই আপনি আমাদের কমেন্ট পড়ছেন না কেন? এই তো ভাই পড়ে দিলাম। আরেকজন বলছে আরিফুল ইসলাম, তিনি সৌদি আরব থেকে দেখছে, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা ইয়া সুইট ভাই, আপনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনি এবং ভাবি বলেন বা আমাদের বোন বলেন, 10-12 বার সিনেমাটা দেখা হয়েছে। এই যে দেখছেন, এই সিনেমা দেখার কি খোরাকটা কি কমছে না একবারের জন্য? আমি ওই প্রসঙ্গে আসছিলাম, মাহমুদ ভাই মাহমুদ ভাই প্রশ্ন করলো। প্রথমত ডিজে শৈলেক দিয়ে বলি, ছবিটা নিয়ে বলি কেন ভালো লাগার কারণ। ডিজে শৈল, ওনার নাম তো ডিজে শৈলেক, আমরা চিনি। ওনা তো ইংলিশ স্ট্যান্ডার্ড, তবে ওনাকে এখানে আপনার ইমেল আসলে ওনাকে যেভাবে প্রেজেন্ট করছে, ওনার অভিনয়টা যেভাবে বের করে নিয়ে আসছে, ওনাকে দেখে কিন্তু বোরিং লাগে না। ওনাকে এর আগেও আমরা ছবি দেখছি, অনেকটা ওভার অ্যাক্টিং বলেন বা যেগুলো করে নিছে, কিন্তু এই ছবিতে কোনো জায়গাতে মনে হয় না যে ওই ওরা সোহেল ভাইকে দেখে ওভার অ্যাক্টিং করেছে বা বোরিং লাগার জায়গা। রিয়াল তাকে ভিলেনের মতো মনে হয়। মনে হচ্ছে সামনে নেক্সট ছবিতে ওনাকে ভিলেন হিসেবে আনলে হয়তো ওনার বডি ফিটনেস বা ওনার যে লুকটা রাখছে, মাশাল্লাহ। আর খোরাক, লিটন বাবার মনের খোরাক, আমি একজন সাকিবিয়ান আমরা হয়ে বলছি যে প্রথমত কাজল যে আরফিন ছবিটা আমির দেখি পরিচালনা চেষ্টা করবেই, কারণ আপকামিং যে দেশপ্রেম মুভিতে বা আমি কলকাতার নায়িকা আমাদের ওনার থেকে সুন্দর প্রেজেন্ট রয়েছে। পাবনার ভাষা, যেমন মাহফুজ ভাই বলছিলেন পাবনার ভাষা, মানে ভাষার অ্যাকুরেট ভাবে। আমার বাড়ি কিন্তু ওখানেই, আমার বাড়ি কিন্তু পাবনার পাশেই, কুষ্টিয়া, সুতরাং নদীর এই পাশে ওপাশে, ভাষাটা আমাদের প্রায় একই, কানেক্টেড করতে পারি আমরা, কথা মানে বুঝি আমরা। তারপর আর ওই যে প্রিয়তমা, যেটা বললেন, প্রিয়তমা ফার্স্ট পার্টটা একরকম ছিল, সেকেন্ড পার্টটা একরকম ছিল, এখানে কিন্তু তা নাই। কারণ ডাক্তার এজাজ, ওনাকে ছোট পর্দা তো যেমনটা ভালো লাগে, উনি বড় পর্দা, ওনার মুখের ওনার কিন্তু মুখে একটা এক্সপিরিয়েন্স আছে, যার মুখটা দেখলেই যখন পর্দা আসছে, তখন কিন্তু সিঙ্গেল স্ক্রিনে মানে মানুষ অটোমেটিকলি কথা শুনে হাসতেছে। আমরা সাউন্ড ভালো শুনতে পাই না সিঙ্গেল স্ক্রিনে, যেটা আমরা মাল্টিপ্লেক্স থেকে সাউন্ড শুনে নিয়েছি। আর সাকিব ভাই ইজ অলওয়েজ বেটার। উনি আসলে তো আমাদের কান আমার ব্যথা হয়ে যায়। একটা মিনিট ভাই, সুজ ভাই ছবিটা আমি আরো একটা দেখবো, মিনিট, ছবি আরো দেখবো, ছবি আমি আরো দেখবো, সুজ ভাই এক শুধু মিনিট দেখ এক মিনিট এক মিনিট আমি তা না, কি আরো দেখবো। আচ্ছা কমেন্টে কি আসছে দেখো তো। শুনুন, লিটন ভাই আপনি এই কমেন্টের উত্তরটা আজকে একদমই ক্লিয়ার করে দিবেন। প্রত্যেক দিন এই কমেন্টের উত্তরের জন্য আসে, উত্তর দেওয়া না হয়। বিষয়টা হচ্ছে, আমি তারপরে আমি এক মিনিট, শাওন শাওন এক মিনিট। বিষয়টা হচ্ছে যে আমার ছোট ভাই সাদা টি শার্ট পরছে, তো লেখাটা তো সাদা, আমি একেবারে দেখতে পাচ্ছি না। তুমি পড়ো, আচ্ছা, তুমি পড়ো, আমি শুনি। আমি একজন সাকিবিয়ান হয়ে যে কাজল আরফিন আমির পরিচালক আপকামিং মুভিতে আমি কলকাতার নায়িকা মোনামি ঘোষকে চাই, মানে এই ও মোনামি আচ্ছা আচ্ছা ঘোষকে আচ্ছা। নিয়ে অনেক কথা না হচ্ছে, বলতে হবে না, কিন্তু বলতে আপনি হবে এটা না, ক্লিয়ার বলতে হবে করেন। না। আমি আমি বলতেছি রাফি ভাই, তাই না? রাফি ভাই, রাফি ভাই, আমি রাফি ভাইকে বলছিলাম কয়েকদিন যে আমার লাইভে আপনি যুক্ত হন। আপনি যুক্ত হন না। আমি আপনাকে বারবার বলছি, মানুষের প্রত্যেকটি মানুষেরই কিন্তু পার্সোনাল কিন্তু কিছু পছন্দের মানুষ থাকে, কিছু হ্যাঁ, হ্যাঁ, পছন্দের অভিনেতা অভিনেত্রী থাকে। হ্যাঁ, কলকাতার এই সময়ে এসে মৌনামী ঘোষ খুবই লাস্যময় একজন অভিনেত্রী, মানছি। এই বয়সে এসে তার যে গ্ল্যামারেস, এটি সত্যি অভাবনীয়। কিন্তু
আমরা একটা কথা বললে পরিচালকের কান পর্যন্ত পৌঁছাবে, কিন্তু কথা হচ্ছে গল্পের ডিমান্ড করবে কিনা মনোয়ামি ঘুষকে নেওয়ার জন্য। এখন যদি পরবর্তী প্রজেক্ট বা আপকামিং যে মানে প্রজেক্ট গুলো আসতেছে সেইখানে যদি মৌনামি ঘোষকে রাখার জন্য পরিচালক বা প্রযোজক মনে করে, তাহলে অবশ্যই আপনাদের এই ছোট ছোট কমেন্টে বড় ধরনের একটি আকার কিন্তু ধারণ করতে পারে। কিন্তু হ্যাঁ, এই, রাফি আমি বলি ভাই, ভাই আপনি একটু কলে আসেন, কলে এসে কথা বলেন, আমি একটু বেরিয়ে যাব, সমস্যা নেই, আপনি আসেন, সেটা বিস্তারিত আপনি কথাবার্তা শুনে কিন্তু আপনি মন্তব্যটা দিবেন। আপনি কলে আসেন, আমি বেরিয়ে যাব, আপনার কথাগুলো শেষ হয় তারপরে আমি আসবো, সমস্যা নেই, আপনি আচ্ছা ও কলে যদি আসেন। চলে আসতে চাই, ওরে বলো যে যে হ্যাঁ আমি জয়েন হতে চাই, আমাকে জয়েন করুন, তাহলেই হবে। হ্যাঁ ভাই, আপনি আচ্ছা একটা এখন কমেন্ট করেন, আপনি বলেন আমার জয়েন্ট জয়েন্ট হন আপনি, তাহলে আমি ওকে। কিছু বলবো ভাই, হুম, আমি বলি তুমি বলো। ভাই। আসলে বিষয় হচ্ছে যে ভাইরা যেটা হচ্ছে সবারই একটা পছন্দ আছে, উনি ওনার পছন্দটা হ্যাঁ আমাদের এটাই। মাধ্যমে শেয়ার করছে যাতে করে আহ, দেখেন অনেকেই কিন্তু এমন কমেন্ট করে যে আমাকে এমনও আছে অনেকে যে ভাই ওরা দেখেছে কোনো একটা গ্রুপে কোনো একটা পোস্টে শাকিব খানকে নিয়ে বাজে কমেন্ট হচ্ছে, ওরা মনে করে যে আমরা শাকিব খানের এই ভাইয়ের কথা বলছি না, অনেকে আছে এমন মনে করে যে আমরা শাকিব খানের সাথে যখন তখন চাইলে কথা বলতে পারি, বা শাকিব খান খুব ক্লোজ, এমন কিছু অনেকে মনে করে। তো এমন বিষয় হচ্ছে যে এরকম অনেকে ফিলিংস আমাদের মাধ্যমে শেয়ার করতে চায় যাতে করে জিনিসটা বড় লেভেলে পৌঁছায় বা ওই লেভেলে পৌঁছায় যে পরবর্তীতে তাদের এই আশাটা যেন পূর্ণ হয়। তো যাই হোক, এটা কমেন্ট করতেই পারে। তো ভাই বিষয় হচ্ছে যে ভাই হয়তো বা লাইভে এখনো দেখছেন, আপনার যে ইচ্ছা আছে হয়তো বা কোনো এক সময় হবে যদি সেই ধরনের গল্প হয়। ভাই আমরাও চাই ব্যাচেলর পয়েন্টে যে অ্যাক্টর গুলো আছে এরাও অনেক আমরা জানি যে অনেক ভালো অ্যাক্টর, তাদের অভিনয় আমরা দেখেছি, ব্যাচেলর পয়েন্ট আমরা দেখেছি, আমাদেরকে যখন তখন ভাইয়ের বিনোদনের জন্য ভালো একটা না, না, মাধ্যম। এটা কেন কিছু না, কারণ ভাইয়ের কথাগুলো সুন্দর লাগে, আমরা যখন লাইভে আসি ভাই আসে তো কথাবার্তা বলে ভালো লাগে, কারণ ভাইয়ের একটা আবদার এটা। তো আমি বলতে চাচ্ছি বা দেখাতে যাচ্ছি ভাইয়ের সাথে আইসা কথা বলো, তো ফেস টু ফেস আপনার আপনার এই কথার উত্তর দিয়ে পাবে, বা আপনি প্রশ্ন করবেন উত্তর ভাই দিবেন, এর জন্য বলছি কলে আসার জন্য। তো যাই হোক, ওটা ব্যাপার না, আচ্ছা আরেকটা কথা এটাই আমি বলি, বলছিলাম। তুমি সবার উদ্দেশ্যে বলি, আমার যদি সম্ভব হয় আমি হয়তো বা আগামী 15-20 দিনের ভিতরে সবুজ বুধ আমাদের লাইভে আসবে আর কি, আমার লাইভে আর কি, হয় ইউটিউবে, ইউটিউবে আসার সম্ভাবনা রয়েছে আর কি। সবুজ তো তুমি চিনতে পারছো, সবুজ খান মেকআপ ম্যান আর কি, হ্যাঁ। ওনার ফেসবুকে ওয়াইফের নিয়ে কথা আসলে ভালো হয়, ফেসবুকে ওনার আইবেন ভাই। ওয়াইফের সাথে কথা হয়েছে, কারণ তো সবুজ তো ব্যস্ত। আমি তা ভাবির সাথে কথা বললাম যে ভাবি এই বিষয় কিছু ইনফরমেশন দরকার ছিল, তো বলতেছে যে এখন তো কাজে ব্যস্ত, তো কাজে ব্যস্ত, আমি বলে দিব যে 15 দিন 15-20 দিন লাগবে আর কি। যদি হয় সেখানে আমি সবাইকে রাখার চেষ্টা করব, সবাইকে 5 মিনিট 5 মিনিট করে সময় দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে সবারই কিন্তু প্রশ্ন থাকে শাকিব খানের একেবারেই ভিতরে নিউজ গুলা পাওয়ার জন্য, সবাই যার যার প্রশ্নগুলা করতে পারো, কারণ সেখানে কিন্তু আমাদের উজ্জ্বল থাকবে। হ্যাঁ, বিডি ফিল্মসের যে উজ্জ্বল আর কি, উজ্জ্বল থাকার সম্ভাবনা আছে। কারণ উজ্জ্বলের সাথে আমাদের অন্য লেভেলের একটা সম্পর্ক, এটা অনেকে হয়তো জানে না, অন্য লেভেলে মানে ইউটিউব ক্যারিয়ারে উজ্জ্বলের সাথে যে পরিমাণ আমার একটা সম্পর্ক, যে একটা বন্ডিং, অতুলনীয় ভাবে, একেবারে ভাই, একেবারে ছোট ভাই ওর। তো ও বলছে যে আমাদের সাথে থাকার সম্ভাবনা আছে আর কি। ফিল্মস বিডি উজ্জ্বল। তো বনানী যে ঘুষের যে বিষয়টা, তোমাকে আমি বারবার বলি, শাকিব খানের আপকামিং যে প্রজেক্ট গুলা হচ্ছে এর মধ্যে অন্যতম হচ্ছে ভার্সিটাল মিডিয়ার একটা প্রজেক্ট আছে, সেখানে কিন্তু ইদিকা পালকে রাখবে, হ্যাঁ, মায়া। মোনামি ঘোষকে রাখবে না, যেটা মায়া নামে আসার সম্ভাবনা। কিন্তু নামটা পরিবর্তন হবে যদি এর পরবর্তীতে যদি কোনো প্রজেক্ট থাকে, সেটা নিয়ে আমরা কন্টেন্ট নির্মাণ করব, ভক্তদের দাবি যে এরকম নায়িকার সাথে, সেটা আপনার আবদার থেকে আমরা চেষ্টা করব আর কি। আশা করি আপনি বুঝতে পারবেন আমাদের কথাগুলো। আর ডিরেক্টলি ইনডিরেক্টলি শাকিব খানের সাথে কোনো ইউটিউবারের কিন্তু কথা হয় না, হ্যাঁ, এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। অনেকেই অনেক ধরনের কথা বলবে, অনেকেই বলবে যে হ্যাঁ কথা হয় না সেই না। অনেক ইউটিউবার দেখছি যে এসে বলতেছে যে আমার জন্মদিনে শাকিব খান ফোন দিয়ে আমাকে জন্মদিনে উইশ করছে। যারা এই কথা বলে তারা হচ্ছে তেলবাজ, হ্যাঁ। আমরা এইসব মানুষের সাথে আমরা একমত লিটন না। ভাই, আশা করি যারা সিম্পল সিম্পলি আমার তারপরে উজ্জ্বল ভাইয়ের এদের যে রিভিউ গুলো এসকে ফিল্মস এর যে ভিডিওতে শেয়ার করা হয়েছিল গানের বেলায়, ওই যে রিভিউটা যে শুধুমাত্র একটা ক্লিপ শেয়ার করেছে, এটাতে আমরা খুশিতে আত্মহারা অবস্থা, কি বলবো ভাষা পাই না। আর যদি জন্মদিনে সাকিব খানের মধ্যে কেউ উইশ করে তাহলে তো পা মাটিতেই পড়বে না, লাইভে এসে বলা তো দূরের কথা। লাইভে এসে মানে
শাকিব খানের কি হয়েছে জন্মদিন, বলেন? ইয়া এক ইউটিউবারের জন্মদিনকে কেন্দ্র করে শাকিব খান উইশ বার্তা দেয়, আবার সেই ব্যক্তি আবার শাকিব খানের গান নিয়ে সমালোচনা করে যে সিনেমা মুক্তি পায়নি। হ্যাঁ, ওটা বিষয় নিয়ে পাগল কথা ভাই, বলতেছে না? পাগল। কতজন কত কি করছে আল্লাহ মাফ ইয়া, করে। আচ্ছা আমি একটা কথা বলি, এসব কথা বলতে নেই, তারপরে একটু বলি। আহ, তুমি বুধ আমার টিকটকে আছো, ইয়ার কথা বলতেছি, শাওন, তাই না? ওইখানে কিন্তু আমি রিলস ভিডিওতে কয়েকটা ভিডিও বানিয়েছি তোমার রাজকুমার নিয়ে। ওইখানে কুনাল এসে আমাকে বলছে, বাহ, আমাকে পার্সোনালি নক দিছে যে তোমাদের অভিনয় ভালো লাগছে। আমি কি একবার হয়ে বলছি যে কুনালের মতন একজন শিল্পী আমাকে এসে বা বলছে, আমাকে নক দিয়েছে, বলছে আরো ভালো করে বানানোর জন্য? কোনো প্রয়োজন আছে এই কথা বলার? কিছু কিছু বিষয় কিছু কিছু ক্ষেত্রে রাখতে হয় আলাদা। আর ও বরাবরই নিজেকে বড় মনে করে। আমি আমি সমালোচনা করতাম না, আমি বিষয়টা টপিক বাদ ভাই দিতে বাদ চাই। দেন বাদ দেন আমি ভাই। আমি শাওনকে একটা কথা বলছি, মিডিয়াতে আসছো, ইউটিউবে কাজ করতেছো, দেখো, ঘুরো, সবাইকে চিনো, আমি দেখো বলছি কাকে ভাই, তোমার আমি মনে হবে। বলছি, আমি মাহফুজ ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল, কিন্তু সবকিছু বলেছি ভাই, বলি নাই ভাই? অবজার্ভ করতে হবে, সবার কাছ থেকে শিখতে হবে, এটাই হচ্ছে বিষয়। শেখার তো হ্যাঁ, শেষ এটাই নেই, তো। যত শিখবা তত নিজেকে কারণ না ভাই, আপডেট করতে হবে। এ যে কথাগুলো আমাকে এই পর্যন্ত বলেছেন, যে যেরকম সাজেশন আমাকে দিয়েছেন, এই একমাত্র ভাই আমাকে এতটুকু ভালোবাসেন, এরকম আর কেউ আমাকে ভালোবাসেন। আমি প্রত্যেকটা জায়গাতে বলি, রিভিউ নেওয়ার সময় বলি, সব জায়গাতে বলি, কিন্তু আসলে তারপরে দেখেন, আমি কিন্তু দেখেছি, ঘুরেছি, সবার পিছনে গিয়েছি, বা দেখেছি কে কি রকম, কে কতটুকু শাকিব খানকে পছন্দ করে, কে কিসের জন্য ভালোবাসে, সেইগুলো বিস্তারিত দেখেছি ভাই। ভাই সরি, এই কথা বাদ। লাইভে দরকার নাই, টপিক টপিক আমার টপিক লাইভে দরকার নাই, আমার লাইভে দরকার নাই, এটা আমাদের পার্সোনাল বিষয়। আমরা এখানে লাইভে রাজকুমার বা এইগুলা নিয়ে নিয়ে আলোচনা কথা করি। বলছে না এখন। ইয়া, সুইট ভাই, জি ভাই। সিনেমাতে আর কয়বার দেখার ইচ্ছা আছে? লিটন ভাই, কালকে যদি না যায়, চলে যাবেন? কালকে যদি ভাই না যায়, পিঠা খাবে, পিঠা খাবে, ভাইপে দিবে, ভাবি আচ্ছা অনেক পিঠাবে। ওইটা না লিটন ভাই, লিটন ভাই, বিষয় হচ্ছে আমাদের সুইট ভাই কিন্তু দারুণ গান বলে। আমি একটু আগে হ্যাঁ, শুনলাম হ্যাঁ, ইয়ে তুফান ভাইয়ের তুফান লাইভে ভাই গান লাইভে। গাইছে, আমি শুনতে পাইছি। গান গাইতে হবে। এইটাই। আমি কাজ করতে করতে শুনছিলাম, আমার কম্পিউটারে চলছিল। দারুণ গান শুনছিলেন? বলতে পারে, ঠিক আছে। আমরা তো ভুলে যাই, কিন্তু আমাদের সুইট ভাই কিন্তু একটানা চলছিল দেখলাম অনেকক্ষণ। আহ, ভাই ধন্যবাদ আপনার যে এটার স্টার্ট মাধ্যমে স্টার্ট। দেখছেন, এর জন্য আমি কি বলি, আসলে আমরা যখন তুফান ভাই প্রথমে শুরু করতে বিদায় বিদায় ভাই লাইভ শোনো, দিয়ে, এত ধরনের এক্সকিউজের কোনো প্রয়োজন নাই। শোনো, আমরা হচ্ছে বাথরুম সিঙ্গার, তুমি হচ্ছে সোশ্যাল মিডিয়ার সিঙ্গার, তুমি এখন গান গাও। আপনারা যদি মানে আমি সব থেকে সর্বকনিষ্ঠ ইউটিউবার, আমি অনেস্টলি বলতেছি। হ্যাঁ, কিন্তু আপনারা যদি বলেন আপনারা বান্ধব সিঙ্গার, তাহলে আমি আর এই দুনিয়ায় নাই, ঠিক আছে, প্রথম কথা। তো গান আমরা যা পারি, আমি সাকিব ভাইকে ভালোবাসি। সাকিব ভাই অনেক গানই আমাদের গাও গাও গাও। সাউন্ড শুরু করেন তার দিকে, মূলত গায়িকা কিন্তু পাশে বসে, শুরু করেন। মূলত গায়িকা তার আরে ভাই শুরু করেন, এত এত কিছু বলা লাগবে না, আপনি শুরু করেন তো গান। কিছু ভাই শুনতে আমি পাচ্ছি না। একটা গান গাইয়া আমার হেডফোন ব্লুটুথ সবকিছু ভাঙছি, আর একটা আমার মোবাইল ভাঙতে চাও নাকি তুমি? আমি জায়গায় যে লেভেলে ডুল ডুসকে বাজাইলে শুনলে আমার মাথা মাথা ঠিক থাকে না ভাই, ভিডিওটা আমি বুঝছেন? দেখেছি কিন্তু শ্রাবণ। ভাই আমার মাথা ঠিক থাকে না ভাই, যখন আমি ডুলের শব্দ পাই তখন আমার মাথা ঠিক থাকে না ভাই। রাজকুমার একটা গান গাও। তোমার কথা শুনতে পাচ্ছি না, একটু লাউডলি বলো। রাজকুমারের গান, জনম জনমের ভালোবাসা তোমার আর আমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, তোমার রূপ কথাতে আমি হব রাজকুমার, সব পেরিয়ে তোমার কাছে আসবো বারে বার, আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার, আমার রূপ কথাতে তুমি হবে রাজকুমার, ও তোমার রাজকুমার। ধন্যবাদ ভাই। ভাবির দিক তাকায় বলা উচিত ছিল ভাই। সুইট ভাই, ভাবির আরে দিকে তাকায় বলা ভাবিকে উচিত। নিয়ে ডুয়েট করা উচিত ছিল রে ভাই। পরের লাইনটা তো ভাবিকে দিয়ে গাওয়াইতে পারত না। বুঝলাম না ভাবি রে। ভাবির যে ভাবির ভাবির ডুয়েট কি নিয়ে করাইতে। গাইতেছিলে? ডুয়েট গানটা তো একাই গাইলে। আমি মূলত ওকে দেখে সাহসে পাচ্ছিলাম গাওয়ার, একটা পাশে ইম্পর্টেন্ট বসে আছে তো। বিষয় ভাই, লিটন ভাই, একটা ইম্পর্টেন্ট বিষয়। মনে আছে কি, আমরা জাদুয়া যেদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে এই হ্যাঁ, গানের সুর কিন্তু পেয়েছিলাম এর আগে।
আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন কি, ওই গানের যে সুরটা আমরা শুনেছিলাম ওইটা কিন্তু আমরা রাজকুমারের মেইন গানে পাইনি, খেয়াল করেছেন কি? সুর ছিল কিন্তু ওই যে ফিমেল ভয়েস ওটা কিন্তু ছিল না, সেম টু সেম ছিল না। ওটা শোনার পর তো ভেবেছিলাম যে আসলে ঝড় উঠবে একদম সেই হবে, বাট এরকম একটা আলাদা একটা এক্সপেকটেশন তৈরি হয়ে গেছিল, হ্যাঁ, ওটা শোনার পর থেকে। মানে এই যে সমালোচনা গুলো যারা করেছে এরা এই ওইটা না, যদি পাইতাম, ওই যে ফিলটা ছিল। আমি বুঝতে পারছি তুমি কোনটা। বিষয়টা হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ প্রথমত গানগুলা কিন্তু প্রত্যেকটা গান কিন্তু তোমার আকাশ সেনে গায়, হ্যাঁ। প্রথম এই যে মিউজিক ডিরেক্টর কিন্তু আকাশ সেন, হ্যাঁ। উনি নিজে ছেলে ভোকাল এবং মেয়ে ভোকাল দুটোটাই গাইছেন। যেমন প্রিয়তমা তো গাইছে, রাজকুমারও গাইছে, ঠিক আকাশ যে ভোকালে গানটা গাইছে, ঠিক ওই ভোকালে কিন্তু রাজকুমারের পরবর্তীতে বালাম এবং কুনাল কিন্তু গাইছে। কিন্তু প্রথম অবস্থায় আমরা যে সুরটা পাইছি ওইটা কিন্তু আমাদের আকাশের ছিল, এটা কিন্তু আমাদের বালামের ছিল না আর কি। আমি পরবর্তীতে দেখতে পাইছি যে আমি একজনের সাথে কথা বলছি যে এটা হচ্ছে আমাদের একেবারে রেডি হওয়ার পর যে আমরা প্রাথমিকভাবে আমরা শুনতেছিলাম যে আকাশের ভয়েসের কণ্ঠটা কেমন, যা বা এই সুরটা কেমন হবে, এটা একটা পরীক্ষামূলক একটা চলতেছিল। তো ওই হ্যাঁ, সময় এটা ভুলক্রমে লাইভে চলে আসছিল আর কি। ওইটা নিয়ে আমি ভিডিও বানাইছিলাম, আমি এটা নিয়ে তাকে নানা ধরনের কথাও বলছিলাম। তখন বলতেছে যে লিটন ভাই এটা কিন্তু হয় না, ও কিন্তু আমাকে লিটন ভাই বলে বলে। জাদু আদাদের মতো একজন ভাই, কারণ হচ্ছে এফডিসি তে 4 বছর কাজ করছি। ওর সাথে যে কি পরিমাণ, ওর সাথে না আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেকের সাথে পরিচয়, অনেকের সাথে উঠা বসা, চিনি জানি। আহ ও বলছে যে এইভাবে না বললেও পারতেন, কারণ এটা কিন্তু অফিসিয়াল ভাবে কোনো গান ছিল না। এই আর কি। তবে ওইটাতে সিনেমার বা ওই গানটা নিয়ে হাইপ কিন্তু আরো বেশি হয়েছিল, কমেডি ভালো হয়েছিল হ্যাঁ, ওই ভালো দিক থেকে। হয়েছে, ভালো হয়েছে, কারণ হচ্ছে মাঝে মাঝে এরকম কিছু প্রয়োজন আছে। জি জি, হাইপ এরকম প্রয়োজন ভালো ছিল, হয়, কিন্তু ওটাতে হাইপ হাইপটা উঠে যায়। আরেকটু উঠতো। যেমন আমাদের রাজকুমারের পরিচালক আজ একটা ঘোষণা দিছে, মা গানটা হয়তো বা আগামীকাল মুক্তি দিতে পারে। না, কালকে ডেট এই গানটা, জানাবে বলেছে। হ্যাঁ আর কি, মা গানটা যদি ওই যে প্রিয়তমার ঈশ্বর গানের মতন যদি একটা চমকের মতন করে দিত না, হাইপটা আর একটু বাড়তো, আরো ভাই অসংখ্য বাড়তো। আমি ওইটা নিয়ে ভিডিও আপলোড করার পরে কিন্তু আরেকটা কাজ করছিলাম, তারপরে লাইভে আসলাম। তো আমি ওখানে যেটা বললাম বা আমার যেটা মনে হয়েছে যে অ্যাকচুয়ালি মা গানটার সাথে স্টোরিটা রিলেটেড ছিল, হ্যাঁ। ঈশ্বর গানে কিন্তু আমরা স্টোরি বুঝতে পারিনি, কিন্তু ওইভাবে যদি মা গানটাও চালাই তো ভালো হতো। তবে মা গানের সাথে ওইটাই, যেহেতু স্টোরি। যেমন ঈশ্বর গানের মধ্যে কিন্তু নায়িকা মারা গেছে এটা কিন্তু দেখাই নাই, হ্যাঁ। না না। জাস্ট বিভিন্ন সিন থেকে নেওয়ার পর জাস্ট কয়েকটা সিন অ্যাডজাস্ট করে কিন্তু গানটা কিন্তু দিয়ে দিছে, মূল ফোকাসে ছিল গানটা। জি। আমাদের মা গানটা ঠিক এরকম ভাবে কিন্তু তৈরি করতে পারতো। আর এটা যদি করতো, এটাও কিন্তু একটা ভালো আলোচনায় চলে আসতে পারতো। আর না লাস্টে যদি মাহিয়া মাহির বুড়ার লুকটা দেখায় দিত না, তখন পুরোপুরি তোমার প্রিয়তমার একটা এনভায়রনমেন্ট সৃষ্টি হতো। আচ্ছা, আমি কি একটা ক্রিটিসিজম করবো একটা ব্যাপার যে যেটা আবার হম হম। বলতে পারো। আহ এই নাম আবার ভুলে গেলাম, ভিলেনটা ভুলি গেল লাস্ট। ভাইয়ের নাম মতো ভুলে ভাই, যাই। লিটন ভাই আপনার মতো। আরে গুলি করলো না আমাদের ভিলেনটা যে ছিল, নাম ভুলে গেছি আপনার। সুয়েল, শিওর শিওর শিওর। সোহেল। সুয়েল। হ্যাঁ, খালি নাম ভুলে যাই। তো বিষয় হচ্ছে আহ, সোহেল ভাইয়ের যে ব্যাপারটা ছিল, সোহেল ভাইকে কিন্তু আর একটু ভয়ানক ভাবে দেখানো যেতে পারতো, হ্যাঁ। মানে মানে উনি যে এত ঈর্ষা পরায়ণ এই ব্যাপারটা কিন্তু ওখানে ওভাবে আমার কাছে চোখে পড়েনি। কয়েকটা সিনে দেখালো, দেখানোর পরে সে কোথায় লেগেছে দুম করে মেরে দিল, এই যে একটা ব্যাপারটা। যদিও হুট করে হয়েছে জিনিসটা, বেশি আমাদেরকে ইয়ে করেছে, চমকাইছে, ঠিক আছে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সোহেল ভাই অতটা ডেঞ্জারাস ভাবে ওখানে দেখায়নি সিনেমাতে, যে তিনি খুন করে কিন্তু ফেলবে। তুমি কি জানো যে সোহেলের ক্যারিয়ারে যত সিনেমা করছে সবচেয়ে বেস্ট দিছে এই না না, সিনেমাতে, আমি কারণ অন্য অন্য ওইটা বলছি না, অন্য খারাপ বলছি সিনেমাতে না। ওরা কিন্তু একটা আমি ফানি বলি ভাই, ক্যারেক্টারে নিয়ে আসে। মাহফুজ ভাই, আমি ভাইকে বলি, আপনাকে আমি কয়েকদিন আগে এই কথা নিয়ে প্রশ্নটা করেছিলাম, আপনি বলেছিলেন সেটা নিয়ে এখন বলা যাবে না, আর কিছুদিন যাক। তো কিছুদিন গেছে এখন যদি বলা তাইলে। বলা যায় তাহলে বলেন, আর যদি বলা না যায় তাহলে বইলেন না, সমস্যা হলে বইলেন না। তোমাদের দুইজনের কথা বুঝতে পারিনি, ভালো করে বলো। মানে আমার কথা হচ্ছে, ভাইয়া যে কথাগুলা এখন বলছে তোমাকে, তো সেই জিনিসটা আমি কিছুদিন আগে সেই প্রশ্নটা করেছিলাম, তুমি বলছো এটা নিয়ে এখন কথা বলবে না, কিছুদিন যাক তারপরে এই কথার উত্তরটা দেব। তো এখন কি দেওয়া যাবে কি যাবে না, যদি সমস্যা হয় বলবেন না। না, এখন হচ্ছে কি, রাজকুমার যে ওভারঅল 10 আউট 10, আমি সেটা বলবো না, কিন্তু
এই মুহূর্তে না, আমি আগামী আরো 15-20 দিন, যতদিন দেশের বাইরে থেকে ভালো রেসপন্স না আসবে এর ভিতরে এই সিনেমা নিয়ে কাউকে বলবো, রিকোয়েস্ট করব, নেগেটিভ রিভিউ না আসাটাই বেটার। হয়েছে হয়েছে, ওইটাই। এই হচ্ছে কথা। এটা কিন্তু ওই যে আমি থাকলো আমি এটার কাছে ভাই, মাহমুদ ভাই, 10 থেকে 10, এটা এটা কিন্তু কিন্তু আমি পোস্ট বলবো না। করেছিলাম আজ থেকে আরো 7 দিন আগে, কিন্তু ভাই বলছে এটা বলা আমি যাবে না। আমি কিন্তু কখনো বলবো না। সিনেমার এই ভিডিওটা না না, ভাইয়াকে এটা উত্তর দিতে হবে, এটা আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, সেটা আমার আবদার, আপনারও আবদার, সেটা অ্যাডজাস্ট হলো দুই ভাইয়ের আবদার একজনের কাছে, সেটা কিন্তু আরো 10-12 দিন পরে কিন্তু নিব, সত্য সত্য নিব, কিন্তু এটা নিয়ে কি বলেন ওটা উত্তর নিব। যাক, ব্যাপার না, অ্যাকচুয়ালি একটা সিনেমার সব দিক না, থেকে না, হয় না। এটা কারণ মার্ভেলের জানতে সিনেমা হবে ভাই, এটা জানতো ভাইয়ের কাছ থেকে, এটা জানবোই। তুমি বাংলাদেশি সিনেমা ডাক্তার আসলে এবার খানের সাথে যে শাকিব খানের একটা ইয়া কিছু ডায়লগ ছিল, ফানি ডায়লগ ছিল, ওই যে কুকুরের যে বিষয়টা, মানে দেখছো তুমি ভাই ভাই কি ওটা অ্যাকশন দিচ্ছে ভাই ওটা ওটা শাকিবের আবার কি বলেন আপনি। অ্যাকশন, ভাই এটা বাদ দেন, শাকিবের এটা আপনি কি বলেন, ডায়লগ গুলা ছিল। ডায়লগটা বলেন না ভাই, না, না, ডায়লগ আপনার কাছ থেকে শুনতে ভালো লাগে, ওই ডায়লগটা বলেন না ভাই, লক্ষ্মী ভাই, প্লিজ প্লিজ, এই ডায়লগটা আপনার কাছ থেকে শুনতে ভালো লাগে ভাই, বলেন না ভাই। না, না, ওটা বলো। ভাই ভাই লক্ষ্মী ভাই, এটা বলেন না ভাই, এটা সুন্দর লাগে, আপনার কাছ থেকে এটা শুনতে আমার ভালো লাগে। আমার সরম আমি পারি না, আমার আমি ভুলে যায় কথা বলবো না, ভাই। এটা সিনেমা এখন চলছে, এখন ডায়লগ বলা যাবে না। ভাই, মাহমুদ ভাই, এই ডায়লগটা কত সুন্দর করে দেয়, এটা আমার মনে থাকে না, ভাইয়ের কাছে এটা মনে থাকে, কত ভালো লাগে। আমার একটা ডায়লগে বেশি মনে থাকে, সেটা হলো স্টাইল নষ্ট হয়ে যাচ্ছে আব্বা। এই যে ডায়লগটা, এটা আমার কাছে একেবারে মাথায় গেছে আর কি পুরো। আমার ভালো লাগে স্টাইল নষ্ট গাঁজা হয়ে যাচ্ছে আব্বা। আমাদের কাজ করে গাঁজা এটা আমেরিকান স্টাইল, আর স্টাইল হ্যাঁ, নষ্ট করে। স্টাইল নষ্ট হয়ে ভাই, যাচ্ছে আব্বা। আমার কাছে ভালো আমেরিকান লাগে স্টাইল। গাঁজা টানে, গাঁজা গাঁজা খাচ্ছে। তো কোন শালার গাঁজা খাই রে। আহ, কিছু কিছু সিন ছিল যা, আরেকটা জিনিস কি, আমরা এমনিতে মজা করতেছি, তারপর একটা কথা বলি যে এখানে সবচেয়ে বড় যে ভূমিকাটা পালন করছে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে, এখানে এই চলচ্চিত্রে এমন কোনো ব্যক্তি বৃষ্টি সিন দেখানো হয় নাই। একেবারে যে লেয়ার চেঞ্জ গুলা দেখানোর প্রয়োজন, যে এটা না থাকলে হয় না, এরকম ডায়লগ গুলা রাখার চেষ্টা করছে। আহামরি এমন কিছু কমেডি সিন রাখে নাই যে গায়ের মধ্যে কাতাকুতু দিয়া মানুষকে হাসাবে। আবার আহামরি এমন কিছু ইমোশন দেয় না যে এক্সট্রা অর্ডিনারি বোঝাবে যে সে অভিনয় করতেছে, এটা বোঝানো হয়নি। একেবারে ন্যাচারাল ভাবে, একেবারে যে আমরা আমরা মানে কি বলে, একজন মানুষ একজন বন্ধুর কাছে যাওয়ার পর যে হাসি মোমেন্ট, পাশাপাশি কষ্টের যে কথাবার্তা, মানে একেবারে ন্যাচারাল সবকিছু মনে হয়েছে। আর সবকিছু মিলে এই সিনেমাতে শাকিব খানের যে ইমোশন গুলা ছিল, যে ইমোশনের কথাগুলো ছিল, এইগুলা আমার কাছে খুব টাচি মনে হয়েছে। যে মিলন এতটা ভাই, সুন্দর ইমোশন মায়ের প্রতি, এত বছর পর মায়ের কাছে যাওয়ার পর এই যে ইমোশন গুলা কথা নিয়ে, তারপর মা যাতে না দেখে তার যে কাপড় দিয়ে ঘুরে ফেলা, কি আমি কিন্তু বলতেছি না ঘুরে ফেলা, তারপর মাকে দেখতে পারতেছে না চোখ দিয়ে ঝাপসা ঝাপসা, ওই সময় তো আমি তো মনে হচ্ছে যে আমার ভিতরে মনে হয় ফিরে যাচ্ছে। মানে এই সিন গুলা দেখার পর কিছু মানুষ বলে শাকিব খান অভিনয় জানে না, আমি তখন ভাবি যে সে কার অভিনয় দেখে। আবার কিছু কিছু পাগল আছে, কিছু ছাগল আছে। আমি লাস্ট গতকালকে কোনো একটা ভিডিও দিছি, যে কি ভিডিও দিচ্ছি, যেমন যাই হোক, যে ইকবালকে আর ইয়ার জন্টুরে নিয়ে এসে একটু গালিগালাজ করছিলাম। তো দুই পাগল আবার একসাথে হয়েছে। তো তো আমার কথা হচ্ছে, কিছু কিছু মানুষ কমার্শিয়াল সিনেমা কাকে বলে, অফটেকের সিনেমা কাকে বলে, এইগুলোই সে তারা বুঝে না। সাকিব খানের সাথে চঞ্চল চৌধুরীর কম্পেয়ার করে, আরে এরা তো আসল গাঁদা খুন। সাকিবের সাথে ইয়া তোমার চঞ্চল চৌধুরী, এটা কোনোভাবে সামঞ্জস্যতা মিল মিল রেখে কথা বলে? সাকিব খান হচ্ছে একজন হিরো, একজন সুপারস্টার, একজন কমার্শিয়াল বাণিজ্যিক ধারার অভিনেতা। আর হচ্ছে চঞ্চল চৌধুরী হচ্ছে জাস্ট একজন অভিনেতা, ক্যারেক্টার বেস অভিনেতা। এখন ক্যারেক্টার বেস অভিনেতার সাথে একটা কমার্শিয়াল হিরোর সাথে তুলনা যে করে, সে সিনেমার রিলেটেড কোনো কিছু বুঝেই না। হ্যাঁ, তো যারা এরকম কথা বলে আমার কাছে মনে হয় কি, সিনেমার বিষয়ে আরো একটু শিখে জেনে বুঝে তারপর কথা বলা উচিত। না তো যাই আমি হোক, নতুন এই সিনেমা চাষ লিটন ভাই গুলো, করা। এই একটা গুলো ডায়লগ মারতো গুলো একবালকে আর জোকে নিয়ে, আর আমি আজকে বলছি চুরে চুরে আলি, এক চুরে বিয়া করে আর এক চুরের হালি, এইরকম একটা ভিডিও মেক করে ছাড়ছি। আমি ভাই গুলা ভয় পাই না, শোনো,
ইউটিউবে আসছি 2014 সালে। ইউটিউবে আসছি 2014 সালে, এ পর্যন্ত মনে হয় 20-25টা মামলার হুমকি টুমকি আইছে, পুলিশ ধরে নিতেছে গা, ছবি টবি মনে হয় 1-150 বার দেখাইছে, অনেক মানুষে অনেক ধরনের কথা কইছে। আমি বলছি যে একটা সিনেমা ছিল, আমি জেল থেকে বলছি, সিনেমাটা কি অভিনয় করছিল, আমি জেল থেকে বলছি, আমি ও মান্নার, মান্নার একটা সিনেমা ছিল, নাম ছিল আমি জেল থেকে বলছি, প্রয়োজন আচ্ছা, পড়লে লম্বা। জেল থেকে শুটিং করবো। তো সাকিব খানের নিয়ে যারা বাজে কথা বলবো তাদের হুগাই দিয়ে বাস। আমার কথা একটাই, আমার পিছনে কেউ থাকুক বা না থাকুক, পৃথিবীতে কোনো সাকিবিয়ান থাকুক বা না থাকুক, সাকিব খানের নিয়ে কথা বললে ছাড় পাবে এই লিটনের কাছ থেকে অসম্ভব। দিন শেষে একটা কথা বলবো, রাজকুমারের আপডেট একের পর এক আসতেছে, হ্যাঁ, আমি সবার উদ্দেশ্যে বলবো রাজকুমারের আপডেট যেহেতু আসতেছে, এই সময় এসে ঘটাও করে রাজকুমারের আপডেট দেওয়া যায়, কিন্তু রাজকুমারের কন্টেন্টের ভিতরে আমরা একটু চেষ্টা করব, সরি যে তুফানের, সরি আমার কথা মনে পেছ লাগে গেছে, যে এখন ঘটা করে কিন্তু নিউজ আসতেছে তুফানের, হ্যাঁ, তুফানের নিউজ যেহেতু আসতেছে, প্রত্যেকেরই কিন্তু শাকিব খানের পরবর্তী সিনেমার আপডেট দেওয়া উচিত, কিন্তু এই সময় এসে আপডেটটা দিতে গেলে হয় কি রাজকুমারের একটু ক্ষয়ক্ষতি হতে পারে, যে এখন আমরা রাজকুমার বাদ দিয়ে তুফান নিয়ে কথা বলবো, এটা দেখতে ভালো লাগে না, কিন্তু হ্যাঁ, কন্টেন্ট নির্মাণ করবার পূর্বে অন্ততপক্ষে মাথায় রাখবেন বা মাথায় রাখা উচিত যে রাজকুমারের টপিকটা যাতে তুফানের সাথে যাতে মিল রেখে যাতে কথাটা বলা যায়, যেমন নর্মালি যে রাজকুমারের আপডেট তো চলতেছে, রাজকুমারের হল কয়টা পাইতেছে, হাউসফুল কেমন যাচ্ছে, এইগুলা তো কন্টিনিউ এখন আসতেছে, যখন আবার তুফানের যখন আপডেট আসবে বা দরদের আপডেট আসবে, তো দরদের আপডেটের ভিতরে তোমরা বলে দিতে পারে রাজকুমারের জ্বরের ভিতরে বা রাজকুমারের তো সাকসেসের পর আরো নতুন নতুন সিনেমা, মানে মোট কথা রাজকুমারকে তোমরা একটু প্রেজেন্টেশন করবাই, অন্য অন্য সিনেমার নিউজ কোনো আপত্তি নাই, অনেকেই বলতেছে নিউজ না দেওয়াটি বেটার, আমি তাদের সাথে এক হব না, রাজকুমারের আপডেটটা দাও, তুফানের আপডেটটা দাও, কিন্তু একটা কন্টেন্টের ভিতর অন্তত পক্ষে রাজকুমারের এই, 30 সেকেন্ডের হলেও কথাটা বলে যাওয়া, যাতে করে রাজকুমারটা যাতে পিছনে না পড়ে, মোট আচ্ছা, কথা হচ্ছে এটা। ভাইয়ের কাছ থেকে আরো একটা আপডেট জানতে চাই। দরদের সিনেমা কি রিলিজ হবে নাকি গেল কোরবানি ঈদের আগে? এটা যে বলছে এটা মিথ্যা কথা বলছে, আমি তোমাকে বলি যে 3 আগস্ট হয়তোবা একটা সম্ভাবনা আছে, 3 আগস্ট। আমি কোনো অনন্য মামুন বা তাদের কাছ থেকে কোনো খবরটা পাই নাই, জাস্ট আমি একজনের কাছ থেকে শুনছি, নাম বলবো না, একজন মেয়ের কাছ থেকে শুনছি। হুম, মেয়েটা আবার দরদের সাথে যুক্ত ছিল, তো হয়তোবা 3 মে হতে পারে, আর নাহলে সেপ্টেম্বরে হবে, কিন্তু বছরের সর্বশেষ সিনেমা হবে দরদ, এটা তোমরা ধরে রাখতে পারো। কুরবানি ঈদের আমি যতটুকু জেনেছি, আমি কুরবানি নাম বলবো ঈদের না, 1 মাস পরেই কিন্তু দরদ আসবে। এটা কি আসলে দরদ কি ক্ষতিগ্রস্ত হবে না তুফানের? একজন কথা বলে, একজন কথা আমি বুঝতেছি না। মানে আমার কথাটা হচ্ছে, আমি বলি আমার কথা হচ্ছে কুরবানি ঈদের পরে 1 মাস পরে কিন্তু আসবে মনে হয় দরদ। দরদকে যদি এই সময়টা আসে তখন কি আমাদের তুফানের ক্ষতিগ্রস্ত একটা হবে না নাকি, সেটা একটু বুঝতে চাচ্ছি আমি। শোনো, দরদ সিনেমাটা সেপ্টেম্বরে বা আগস্ট, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, দেখো একেবারে বছরের শেষে আর কি, যদি 3 আগস্টে যদি মুক্তি পাই, কিন্তু আমাদের কুরবানি ঈদ আসলে আর 2 মাস পর, 2 মাস পর কি মাস পড়তেছে? যেন এপ্রিল, মার্চ, মার্চ মাস, এপ্রিল, জুন, জুন মাস। মে জুন জুন, মে জুন মে জুন, জুনের জুলাই, মাঝামাঝি আগস্ট, সেপ্টেম্বর, 3 মাসের একটা লাস্ট গ্যাপ জুনের আছে, হ্যাঁ, আমরা কিন্তু তুফান সিনেমা কিন্তু 3 মাসের একটা গ্যাপ পাইতেছে, তো ধরো 2 মাস সিনেমাটা চললো, 1 মাস প্রচারণায় গেল, হ্যাঁ, কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। আমার মামুন, যতটুকু আমি তোমাকে একটা কথা, শাওনের সাথে তো আমার যেহেতু পার্সোনালি কথা হয়, আমি এই পর্যন্ত দরদ নিয়ে যতটা আপডেট দিছি, দরদের অফিসিয়াল পেজে আসার আগে তোমাকে আপডেট দেই নাই যে এই বিষয়গুলো আসতেছে, আমি জানি কোত্থেকে, আমি যেমন বলছি না যে আমি অনন্য মামুনের সাথে এমন কোনো রাত নাই যে আমার কথা হয় নাই, উনি বলছে জাস্ট আমি পোস্ট করার পর তুমি বললো, কিন্তু আমি তোমাকে কিন্তু আগে থেকেই জানাইছি যে দরদের আজকে পোস্টার আসবে, দরদের যে আপডেট আসবে, দরদের এটা আসবে, দরদের ওইটা আসবে, কিন্তু কোন ধরনের সোশ্যাল মিডিয়াতে পাইছো আমি কথা বলার আগে পাও নাই, কিন্তু কিন্তু এতটুকু তোমরা আস্থা রাখবা, বিশ্বাস রাখবা এবং ভালোবাসাটা অর্জন করবা যে পরিচালক, বিশেষ করে পরিচালকের সাথে আস্থাটা কেমন রাখবা, যে তাদের সাথে এমন ভাবে একটা বন্ডিং তৈরি করবা যে তাদের আস্থার ভিতরে যেতে হবে, যেমন
তারা যখন একটা কথা বলে এই কথাটা রাখার চেষ্টা করবে। যখন হ্যাঁ ভাই, আমাকে এটা বলছে তো রিটন ভাই আপনি অবশ্যই। কিন্তু কোনোভাবেই আমার পোস্টের আগে কিন্তু আপনি কিন্তু নিউজ দিতে পারবেন না। এতে দেখো আমি সারাদিন অফিস করি, আমি কিন্তু অফিসে থাকি, ভিডিওতে কে কাজ করে, আমার ওয়াইফ কাজ করে হ্যাপি। তো আমি কিন্তু ভিডিও বানিয়ে রেখে যাই, আমি বলে যাই যে এই ভিডিওটা এই সময় আসবে, এই ভিডিওটা ওই সময় আসবে, আমি কিন্তু আগ থেকে শিডিউল করে যাই যে এই শিডিউলে কিন্তু দিবা। জানি কারণ হচ্ছে জানি। এই শিডিউলে যদি না দাও তাহলে কিন্তু আমি পরিচালকের সাথে কিন্তু আমি অনেকটাই কিন্তু কালার হয়ে যাব। তো এই বিষয়গুলো মাথায় রেখে রেখে তুমি কিন্তু ভালোভাবে জানো যে আমি আগামীকাল কি কি ভিডিও করব, এটা নিউজ কিন্তু আমার কাছে অলরেডি চলে আসছে। হ্যাঁ, আমি জানি। হ্যাঁ, তো এইভাবে কিন্তু নিউজ গুলা আসে। তো আমি কিন্তু আর যেহেতু সারাদিন অফিসে ভিডিও গুলা করে কি, তোমরা তো জানো এই বিষয়গুলো। আমি তো জানি, আমি কারণ সব আমি আচ্ছা ভাই, আমি দুইটা কথা আরো কি আপনাকে বলবো বা আমি কিছু জানবো সেই বিষয়টা নিয়ে। এই যে গেল মাল্টিপ্লেক্স বলো বা সিঙ্গেল প্লে সিনেপ্লেক্স বলো, সেখানে কিন্তু হলো আমাদের একজনের কথা বলেছে সোশ্যাল মিডিয়াতে, তার কথার প্রশ্নের সাথে আমি একটু এড করব আপনার সাথে। এই যে অনেক রিক্সাওয়ালা ভাই আছে বা শ্রমিক ভাই ভাই আছে, তারা কিন্তু একটা সিনেমা দেখতে পারে না 500 টাকার টিকিট দিয়ে, কারণ সে 500-600 টাকা ইনকামই করে। এই 500-600 টাকা ইনকাম করলে তার ফ্যামিলি চলবে কিভাবে? আর তাদের মনে উৎসাহ থাকে শাকিব খান বলেও বা বাংলা সিনেমা দেখার জন্য। এই টিকিটের টাকাটা তাদের অনেক মারাত্মক একটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, টিকিটটা পায় না বা কিনতে পারে না। এই এই সামর্থ্য নাই তার 500 টাকা দিয়ে টিকিট কেনার। এই নিয়ে আপনাদের কোনো কথা আছে কি আছে না, আমি সেটা জানতে চাই ভাই। আর আমাদের এই যে আমাদের কুরবানির যে একটা তুফান সিনেমা একটা আসছে, আমি চাচ্ছি হলো আমাদের সাকিবিয়ান সবাই কিন্তু মিলে, আমি চাচ্ছি সিলেট বলো বা এই ঢাকায় বলো, সব জায়গাতে সাকিবিয়ানরা যদি কিছু হেল্প করে বা কিছু শ্রমিককে আমরা যদি টিকেটের জন্য ওটা আগ্রহ বলতেছি করতে বলতেছি পারি। বলতেছি বলতেছি আচ্ছা, আমি বুঝতে আচ্ছা, পারছি বলো। তোমার কথা। যেমন তুমি এবার নন্দিতা সিনেমা দেখছো, হ্যাঁ, তুমি নন্দিতা দেখে বেক করার সময় তুমি একজন রেস্কা ড্রাইভারের সাথে কথা বলতে বলতে তুমি জানতে পারছো যে রেস্কা ড্রাইভারটা কি একজন সাকিবিয়ান, সে সাকিব সিনেমা দেখবে, হ্যাঁ, কিন্তু তুমি তাকে টিকিট কিনা দিয়ে আসছো, হ্যাঁ, তাই না? এবারে হ্যাঁ, আমরা কি করছি, আমরা বড় ধরনের একটা আয়োজন করলাম যে 100 টিকিট দিব, প্রায় 100-র মতন টি শার্ট দিব। আমি সশরীরে ছিলাম না, কিন্তু আমি তো এটার সাথে যুক্ত ছিলাম, তুমি তো জানো, তাই না? হ্যাঁ, তো আমরা আরেকটা প্ল্যানিং করতেছি, প্ল্যানিংটা হচ্ছে এটা হচ্ছে, এখানে বলাটা উচিত হবে কিনা, আমরা প্রবাসীদের কাছ থেকে কিছু ফান্ডিং করতেছি, বিশেষ করে আর কি যারা একেবারে দিনমজুর খেটে খাওয়া মানুষ, এক, যারা সিনেমা দেখতে পারতেছে না, হলে এসে সিনেমা দেখার আগ্রহী। যেমন আমরা এবার 100 টিকিট দিয়েছি, 100টি টি শার্ট বিতরণ করছি। আমাদের কুরবানিতে এবং দরদে আমাদের প্রায় 200-র মতন একটা প্ল্যানিং আছে। যারা সাকিবিয়ান তাদেরকে টিকিট দেওয়া আমরা দিব না। এবার আমরা টিকিট বিলানোর চেষ্টা করব একেবারে যারা খেটে খাওয়া দিনমজুর, যেমন রিক্সা ড্রাইভার থেকে শুরু করে ভ্যান গাড়ি ড্রাইভার, পাশাপাশি যারা টিকিট পাচ্ছে না তাদেরকে। আমরা সাকিবিয়ানদেরকে কেন দিব? যারা সাকিবিয়ান তারা তো নিজের টাকা দিয়ে সিনেমা দেখতে হলে যাবে। হ্যাঁ, এবার হ্যাঁ, আমরা কি করছি, সাকিবিয়ানদেরকে আমরা টিকিট দিছি, টি শার্ট দিছি। আমাদের পরবর্তী প্ল্যানিং হচ্ছে যে শাকিব খানের সিনেমা দেখার জন্য আমরা আমরা 200 টিকিট অগ্রিম করব, 200 টি শার্ট অগ্রিম করব। আর এটা প্রায় 75%ই পাবে সাকিবিয়ান ব্যতীত। যেমন তুমি সাকিব হ্যাটার্স, তোমাকেও আমি আমন্ত্রণ করব, তোমাকেও আমি একটা গেঞ্জি দিব, এবং তোমাকে নিয়ে কিভাবে হলে যেতে হবে এটা একজন সাকিবের তার পাশে থাকবে। যেমন আমরা মধুমিতায়, আমরা বিশেষ করে মধুমিতায় করব চিন্তা ভাবনা আছে, কারণ মধুমিতায় হচ্ছে কি আমরা প্রায় 81 জন অলরেডি আমাদের গ্রুপে কথা হয়েছে, 81 জন মেম্বার অলরেডি কিন্তু কথা হয়েছে। এই 81 জন মেম্বারের মধ্যে প্রায় 50 জনের অধিক মেম্বার থাকবে যারা সাকিব হ্যাটার্স, তাদেরকে হলের ভিতরে ঢোকাবো, বুঝতে পারছো? আর বাদ বাকি মেম্বার হচ্ছে রিক্সা চালক, ভ্যান গাড়ি ড্রাইভার, খেটে খাওয়ার দিনমজুর, তাদেরকে টিকিট বিক্রি মানে তাদেরকে টিকিট বিতরণ করা হবে, এবং তারা টিকিট নিবে, টি শার্ট নিবে, তাদেরকে নিয়ে আমরা হলে ঢুকবো। এবার প্ল্যানিংটা ঠিক এরকম ভাবে আমরা সাজানোর চেষ্টা করতেছি আর আচ্ছা। কি। তারপরে আরো একটা হলের সাথে কি এটা যুক্ত করা যায় না? আমি যে কথাটা এখন বলবো, ধরেন আমাদের সাকিবিয়ান একটা কার্ড করলাম বা সাকিব খানের যে সিনেমা আসবে সেটা নিয়ে একটা পোস্টার দিলাম। দেওয়ার পরে যে হল মালিকরা যাতে গেল এরকম গেল এমন এমন দর্শককে আমরা দেবো যারা গেলো সামর্থ্য নেই বেশি একটা সিনেমা দেখতে পারে না, তাদেরকেও তো কিছু আমরা টিকিট দিব। আরো যে আদার্স রয়েছে তারা পারছে না, গেলো অনেক দূর দূরান্ত থেকে যাচ্ছে,
তার জার্নিটা হচ্ছে এবং ওইটাই বললাম এটাই তো হচ্ছে যেমন অনেক আর একটা ফ্যামিলি কথা। ঘরানা মানুষ আছে কি না, যে না, না, ঈদের দিন আসে বা ঈদের দ্বিতীয় দিন কথাটা সে শুনুন। টিকিট পাচ্ছে না, হ্যাঁ তখন তারা কি এটা তো করবে? হচ্ছে কারণ কৃষক আমি যে মানুষদেরকে কথাটা আমরা বলছি টিকিট শুনেন না, দেওয়ার এই পরিকল্পনা কথাটা আছে আর শুনেন। কি। কারণ হল মালিকদের সাথে আমি যে কথাটা বলছি এটার সাথে একটু শুনেন। কারণ একটা কার্ড থাকবে, একটা কার্ড করে ভিজিটিং কার্ডের মতো সাকিবিয়ান একটা নাম থাকবে, তারপরে সাকিব খানের একটি পিকচার থাকবে, এগুলো যে সিনেমাটি আসবে সেটাতে, যাতে এই টিকিটটা পাইলে বা ধরেন 100-200 টিকিট গুলো আমরা দিলাম এইগুলা কার্ড বানিয়ে, বা হল মালিকরা হাফ যাতে নেয় টিকিটের টাকাটা, এরকম কি কোনো কিছু করা সম্ভব না না, আমাদের জন্য? হাফ টিকিট আমরাই নিব না। হাফ টিকিট আমরা নিব কেন? আমরা তো শাকিব খানের সিনেমা হিট করার জন্য যাচ্ছি, আমরা অগ্রিম টিকিট কাটবো, বুঝতে পারছো? আমরা হাফ টিকিট কাটবো কেন? মানে হাফ টিকিট আমি কি বুঝাচ্ছি না, না, মানে এটা হচ্ছে আমি ভয় আমি কথা। বলতে চাচ্ছি মানে আমি বুঝতে চাচ্ছি কি ভাই, আমি সেটা বলি না, আমি আসলে বুঝতে চাচ্ছি, বলছি এটা ভিজিটিং এর মধ্যে কার্ড করলে হল মালিকরা কিছু যাতে ছাড় দেয় ওদেরকে, এটাই বলছি আমি, সেটা কি করা যাবে? না, আমরা টোটাল হচ্ছে তিনটা শোয়ের টিকিট কাটছি। তিনটা শোয়ের। হ্যাঁ তুমি বলো কি বলতেছো? টিকিটের যে ব্যাপারটা হচ্ছে যে হাফ টিকিট বা কম টিকিট, ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে হল মালিকরা তো সিনেমা গুলো টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। অনেকে হুম ওরা টাকা কেন দিয়ে দিচ্ছে, কনসিডার করবে? অনেকে এটা শেয়ারে ওদের জন্য নিচ্ছে। বিজনেস। ভাই এটা তো বেশিটা কিভাবে তুমি জানো? একটা সিনেমা নিতে তারা 10 লক্ষ টাকা খরচ করছে। হ্যাঁ, কথার কথা, 10 লক্ষ টাকা খরচ করছে, তাকে তো আগে 10 লক্ষ টাকা উঠাতে হবে। এটা তো একটা, এটা কম সম রিস্ক মনে করো না, ঠিক আছে? না এটা বড় কম সম রিস্ক না। তো এখানে টিকিট কম এটা না, এই যে ভাই যেটা বললো যে তিনি যে প্ল্যানটা করছেন যে টিকিট দিবেন শাকিব খানের হেটার্স যারা আছে বা শাকিব খান, সাকিবিয়ান ব্যতীত যারা আছে, এটা একটা ভালো জিনিস। কারণ সাকিবিয়ানরা তো এমনিতেই যাবে, যারা শাকিব খান হেটার্স আছে তাদেরকে দেখাতে হবে যে দেখ তোরা শাকিব খানকে নিয়ে যে বাজে মন্তব্য করছিস, দেখ। এই যে ব্যাপারটা, এটা ভালো লাগলো। আর যেটা সিনেমা হলের টিকিটের ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, সবার অ্যাফোর্ড করা সম্ভব না। এখন আপনি যদি সিনেপ্লেক্সে চিন্তা করেন বা ওই ভিআইপি ভাবে দেখার চিন্তা করেন, সেক্ষেত্রে আপনার কষ্ট হবে, হুম, স্বাভাবিক বিষয়। তাই কিনা হ্যাঁ, লিটন ভাই? কথা তো আমার সেটাই ঠিক আছে। সেটাই। আর আমার মনে হয় না, আমি জানি না, আমার রাজশাহীতে আমি এরকম লোক দেখিনি যে 100 টাকা করে টিকিট কেটে সিনেমা দেখতে পারবে না ফ্যামিলি নিয়ে, এমন লোক আমি রাজশাহীতে কমপক্ষে দেখি না। বা আমি, আমার মনে হয় না যে এই ধরনের লোক আছে, আমি দেখিনি যেহেতু রাজশাহীতে, সে তো বলতে পারছি না, এখন আপনাদের বলতে পারবো না। তো 100 টাকা করে আমি যেমনটা জানি যে অন্য অনেক সিনেমা হলে দেখলাম যে 70 টাকা পর্যন্ত টিকিটের দাম আছে এখনো। আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে রাজকুমার সিনেমা যখন চলছিল ওই সময় আমি কিন্তু পোস্ট দেখেছি, টিকিটের দাম পোস্ট আমি দেখেছি। আমাদের রাজশাহীতে সর্বনিম্ন 100 টাকা, তারপরে 150, 200। এখন আপনি যদি ভিআইপি চিন্তা করেন যে আমি এসিতে বসে দেখবো, তাহলে তো আপনাকে খরচ করতেই হবে। আপনি সিনেমা দেখতে চাইলে আপনি 100 টাকা দিয়েও দেখতে পারবেন। তো এমন লোক আমার মনে হয় না যে আছে যে 100 টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখতে পারবে না। না যদি আমি কেউ এটা বলে যে আমি বলার কারণ কি ভাই আমি বলি, আজকে একটা এফডিসি তে একজনে, নামটা আমার স্মরণ নেই, কিন্তু উনি কিন্তু সেই প্রশ্নটা রেখেছেন, কিন্তু অনেকের মন্তব্য সেম হয়েছে বলে 500 আমি টাকা বলি, দিয়ে কিন্তু সবাই তো দেখার বুঝে না সম্ভব হচ্ছে ব্যাপারটা। না। হ্যাঁ, সবাই দেখছি, তো আমি বুঝে দেখছি না শাওন, তুমি দেখছো? যেটা বলছো এটা আমি দেখতে পাইছি। ভাই। একটা হচ্ছে যে সবাই তার বুঝে না যেটা বিজনেস চলছে, ওরা মনে করছে যে কত টাকা ব্যবসা করছে। অনেকে তো মনে করে যে যা ইনকাম হচ্ছে সব শাকিব খানের। অনেকে তো এমনও মনে করে। শাকিব খানের হ্যাঁ, হ্যাঁ। ফ্যান ফলোয়ার যারা আছে তারা কিন্তু এতটা বুঝে না ভাই। ঠিক সত্য আছে, কথা এটা যেটা, আপনাদের লিটন একমত। ভাই আমার কথা ঠিক আছে কিনা, সাকিবিয়ান যারা আছে, শাকিব খানের ফ্যান ফলোয়ার যারা আছে, তারা এত কিছু বুঝে না। কারণ শাকিব খান হলো জনসাধারণের হিরো, এটা আপনাকে বুঝতে হবে। শাকিব খানের নিজেরও কথা, এটার এটা আমরা জন্যই আমি জানি। বলতেছিলাম। এটা রাগ ঢাকের কিচ্ছু নাই। তো যারা বুঝে না তাদেরকে বুঝাতে হবে। আর যারা বলছে যে আমি এই করি ওই করি, আমি জানি না, যারা এই ধরনের কথা বলছে যে আমি তো রিক্সা চালক, আমার জন্য দেখা কষ্টকর, তারা আমি বলবো যে ফাও মিথ্যা কথা বলছে। আমার মনে হয় বর্তমান সময় এসে ভাই রিক্সা চালকদের যে ইনকাম, সাধারণ আপনার চাকরিজীবী যারা আছে, বেসরকারি প্রাইভেট সেক্টরে যারা জব করে, তাদের ওই রকম ইনকাম না। এটা আপনাকে মানতে হবে। আমি যা দেখেছি, আমার রাজশাহীর জানি কথা না বলছি ভাই, আমি, কারণ আদার্স আমি জানি না। কারণ আমি আদার্স জানি না, আমি দেখলামই রাজশাহীর তো, কথা কারণ বলছি। আমাদের এখানে তো দেখি, কারণ 600-700 টাকা রুজু করে, তারপরে ধরেন রিক্সা ভাড়াটা দেওয়া লাগে গেল 200-250 টাকা, তারপরে কয় টাকা থাকে সারাদিনে, তার একটা পকেট খরচ আছে। আহামরি কিছু করে না, আপনাদের ডাকাতে হতে পারে, কিন্তু এরকম এই গ্রামে শহরে কিন্তু কমই গেলে দেখতে পারতেছি, বা সিএনজির তো জন্য কিন্তু তো তারা আমি শুনেন, ঈদের দিনে একটা দিন বা দুইটা দিন গিয়ে যে সিনেমা হলে সিনেমা দেখবে 100 টাকা খুব বেশি না। তো যাই হোক, লিটন ভাইয়ের যে পরামর্শটা আমার কাছে মনে হলো যে তিনি ওনারা যে প্ল্যানটা করছেন, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যে ভাই সাকিবিয়ানদের মধ্যে টি শার্ট বিলাই লাভ কি? সাকিবিয়ানদের মধ্যে টিকিট বিলাই লাভ কি? তারা তো যাবেই, তারা তারা তো তো যাবেই। যাবেই। যারা যাবে না, যারা শাকিব খানকে নিয়ে বাজে মন্তব্য করছে, তাদেরকে ধরে ধরে দেখাও, এটা হচ্ছে কথা। যে ওইটাই আর তুমি কি। যে কথাটা বলছো
তুমি যে কথাটা বলছো তোমার কথা অযৌক্তিক কথা, তুমি আগে দেখো যে যাকে নিয়ে কথা বলছো সেই সেই কথাটা বলার যোগ্য কিনা। যদি মনে হয় যে না সে অভিনয় জানে না, তুমি সিনেমাটা দেখার পরে তারপরে তুমি মন্তব্য করো। কিন্তু তুমি সিনেমা দেখলাই না, তুমি অযথা মন্তব্য করছো এই করলো সেই করলো। এটা এটা আমার কাছে ভালো লেগেছে। সেটাই সেটাই সেটাই। এটাই ভাই। আর হলের মালিকরা তো টাকা খরচ করছে, তারা তো প্রফিট করবেই রে ভাই। আর আপনি হলে আপনি দুঃখজনক করবেন, আমি হলে বিষয় আমি করবো। হচ্ছে গত 2 দিন যাবৎ নরসিংদীর রায়পুরা ছন্দা সিনেমা হলটি বিক্রি করে দিছে, যেখানে রাজকুমার এখনো রানিং চলছে। সেটা মাদ্রাসার জন্য বিক্রি করে দিয়েছে, যেহেতু মাদ্রাসা ভালো একটা জিনিস এটা ইহকালে। নিয়ে কথা না বলাই আমার উচিত হয় মনে হচ্ছে ভাই। কিছু মনে এটা নিয়ে কিছু মনে নেই আমার কথাটা, যেখানে মাদ্রাসার কথা আছে, হ্যাঁ, ইসলামিক ব্যাপার আছে, এটা যাই হোক, আল্লাহ অ্যাপ্রিসিয়েট পাক করা যা উচিত। করে ভালোর জন্য এটা করে। এটা যদি শাকিব খানের জায়গাতে আরো শতগুণে ভালো বা অন্য কেউ হোক, আমার হ্যাঁ, পরিবেশ সেটা টুকরাই চলুক না কেন, বুঝছে কিন্তু না। যেখানে মাদ্রাসা আমি এই মসজিদ। কথাটা টানার একটা কারণ আছে। এই কথাটা টানার কারণ হচ্ছে আমার কাছে বেশ কিছু ভিডিও আসছে। এই ভিডিওগুলো আমি দিতে পারতেছি না আমার চ্যানেলে, জাস্ট লাইভে একটু কথা বলি। দেখেন, দিন শেষে আমরা মুসলিম, দিন শেষে আমাদেরও মরতে হবে। বিনোদন একটা জিনিস, ধর্ম হচ্ছে আরেকটা জিনিস। সিনেমা হল ভাঙছে, সিনেমা হল গড়বেও অনেক মানুষ। যেমন নতুন করে শিল্পী সমিতির প্রেসিডেন্ট, সভাপতি, তারা কিন্তু একটা ঘোষণা দিছে প্রত্যেকটা জেলাতে একটা করে হলেও, বা প্রত্যেকটা উপজেলাতে একটা করে হলেও সিনেমা হল তৈরি করবে। ভালো হ্যাঁ, কথা, এটা ইন্ডাস্ট্রি স্বার্থের জন্য। কিন্তু আমার কথা হচ্ছে, যেখানে কোরআন হাদিসের বয়ান হবে, যেখানে মাদ্রাসা হবে, সেখানে অন্য কোনো কথা হবে না। দিন শেষে এটা কিন্তু একটা ভালো দিক। দিন শেষে এটাই হচ্ছে আমাদের রাস্তা, এটাই হচ্ছে আমাদের সম্বল। তো হয়তো বা আল্লাহ পাক সেখানে ভালো একটা কিছু রাখছে, সেই জন্য এই কাজটা হচ্ছে। যারা সিনেমার প্রতি ভালোবাসা রাখা, বেশি আবেগপ্রম মানুষ হয়ে এই আমার কাছে কিছু ভিডিও বার্তা পাঠাইছেন, আমি জানি না আপনারা দেখবেন কিনা। এই লাইভটা হয়তো বা আপনারা ইউটিউব থেকেও দেখবেন। পরবর্তীতে যারা দেখবেন তাদের উদ্দেশ্যে বলবো, সিনেমার সাথে ধর্মকে একেবারেই মিল করবেন না। দুইটা একেবারে দুই প্যাটার্নের। একটা হচ্ছে আমাদের আখিরাতের রাস্তা, আর এটা হচ্ছে দুনিয়াবি একটা মোহ। আমরা মোহ নিয়ে পড়ে আছি। সত্য কথা বলতে, দিন শেষে ইসলামের জয় হবে। ইসলাম নিয়ে আমরা কোনো ধরনের সমালোচনা না করি, হয়তোবা সেখানে আল্লাহর রহমত ছিল। যারা যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে 3 জন আমার কাছে ভিডিওটা পাঠাইছেন। রায়পুরা ছন্দা সিনেমা হলের কিছু মানুষ আমাকে পাঠাইছেন। আমি আশা করি আপনারা আমার ভিডিও দেখেন, আপনারা হয়তো বা এই বার্তাটা আপনারা জানবেন এবং বুঝবেন। আচ্ছা, তোমরা কি বলতে চাও? ছোট্ট করে বলো এটা নিয়ে। ছোট্ট কথা হচ্ছে ভাই, আপনার আপনি যে এত এই কথাটা বললেন না, আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি, বাট দারুণ একটা কথা বলেছেন। সত্য বললে এখন চাকরি থাকবে না, সোজা কথা হচ্ছে এটা। আমরা যে ট্র্যাকে চলছি ভাই, এটা শুধুমাত্র গুনাহ হবে, এছাড়া কিছু হবে না। আমরা যারা ভিডিও বানাচ্ছি, কন্টেন্ট ক্রিয়েট করছি, আমরা নিজে দেখে গুনাহ করছি, অন্যজনকে দেখার জন্য উদ্বুদ্ধ করে গুনাহ করছি। যতজন অনুপ্রাণিত দেখছে, করছে। যতজন দেখছে, আমি জানি না আপনি আমার কথাটা কিভাবে নেবেন, যেহেতু ধর্মীয় ব্যাপার আছে, ধর্মীয় আবেগ আছে, তারপর আমি বলে দেই, যদি না কেউ খারাপ ভাবে নিলে নিবেন, বাট এই ক্ষেত্রে আমাকে বলতেই হচ্ছে। আপনারা সিনেমার টিকিট কিনে দিচ্ছেন, ডোনেশন নিচ্ছেন, নেন, বাট যে কাজের জন্য নিচ্ছেন ভাই, কাজটা কিন্তু ঠিক না। ফার্স্ট অফ অল এইটা, আমরা যখনই এই যে ধর্মীয় ব্যাপারটা আপনি যখনই তুললেন না, ওই জিনিসটা কিন্তু এখন নাড়া দিয়ে উঠলো। আমি একটু হয়তো বা বেশি কথা বলছি, বড় হয়ে যাচ্ছে কথাটা। না, 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 সমস্যা নেই, বলেন। সাকিবিয়ান বলেন, যাই বলেন না কেন ভাই, আমি বলবো যে দিন শেষে আমাদের আসল পরিচয় হচ্ছে যে আমরা মুসলিম, আল্লাহর বান্দা। আমাদের দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্যটা এটা না যে আমরা নিজেদের ভোগ বিলাসিতা এনজয় করা, বা নিজেদের এই যে যে এন্টারটেইনের জন্য সিনেমা, শাকিব খান, এসবের জন্য কিন্তু আমাদেরকে পাঠায়নি আল্লাহ। আমাদেরকে পাঠিয়েছে আল্লাহ শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, নাথিং এলস, নাথিং এলস। যদি এমনও ব্যাপার আছে যে আমাদের অনেক জব আছে, অনেক বড় বড় জব আছে, আমি দেখেছি অনেক, এমনকি অনেককেই দেখেছি যারা শুধুমাত্র তাদের ধর্মকর্ম ঠিক করতে না পারার জন্য, ঠিকভাবে আমল না করতে পারার জন্য
তাদের লাখো কোটি টাকার মানে ব্যবসা, লাখো কোটি টাকার জব ছেড়ে দিয়েছে। তো আসলে আল্লাহ আমাদেরকে পাঠাইছেই কিন্তু শুধুমাত্র এই আল্লাহ ইবাদতের জন্য। বাট আমরা যে ট্র্যাকে আছি, যে কাজগুলো করছি, যা নিয়ে এখন মাতামাতি, একজন আরেকজনের সাথে ঝগড়া, অনেক সময় মারামারি করে ফেলছি ভাই, এগুলো কিচ্ছু না। এগুলো যত করব তত আমাদের গুনাহ হবে, করছি। তো যেখানে ইসলামের কথা আসবে, যেখানে ধর্মীয় ব্যাপার আসবে, সেখানে বেশি আবেগ দেখাতে গিয়ে, বেশি মহব্বত দেখাতে গিয়ে ভাই বেশি মন্তব্য না করে ফেলি। ইসলামের কথা যেখানে আসবে সেখানে জাস্ট আমাদের চুপে যেতে হবে, বাস শেষ। বরং ওইটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। ধর্মীয় ব্যাপার যেখানে আসবে ওইটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। ঠিক তো ঠিক বলেছেন। তো এই হচ্ছে ব্যাপার। মরতে একদিন হবে। একটা জিনিস যেটা না বললে না, বলতেই হচ্ছে, যে আমরা কিন্তু ভুলে গেছি যে আমাদেরকে মরতে হবে। আমি যে এই যে এখন কথা বলছি লিটন ভাই, বা আপনাদের সাথে যে লাইভে কথা বলছি, আই ডোন্ট নো যে আমি বেঁচে থাকবো 1 সেকেন্ড পর, বা এই লাইভে যে আমার মৃত্যু হবে না, কে কে গ্যারান্টি দিতে পারে? তো কথা হচ্ছে যে ভাই মরতে হবে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই জিনিসগুলো আমরা স্মরণ করি না, বা এই জিনিসগুলো আমরা মাথায় রাখি না। এই কারণে কিন্তু এত লাফালাফি যা করছি এগুলো করতে পারছি। বাট আমাদের কিন্তু উচিত এই জিনিসটা মাথায় রাখা, যে আমাদেরকে মরতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, হিসাব দিতে হবে। শাকিব খানের একটা ব্যাপার, আমি কথা বলবো কি ভাই আর একটু? হুম, শুনছি। তোমার কথা তো মণিমুগ্ধের মতো শুনছি শুনছি, বলো। শাকিব খানের একটা জিনিস আমি যেদিন শুনলাম, যে শাকিব খান 5 ওয়াক্ত নামাজ পড়ে, হিমেল আশরাফ ভাই স্টেটমেন্ট দিল একটা ইন্টারভিউতে, শুনলাম। শোনার পরে আমার মাথায় যে ফার্স্ট থিঙ্কিংটা আসলো, সেটা হচ্ছে যে শাকিব খান নামাজ পড়ে, ধর্ম বুঝে, এবং ওনার পাস্ট স্টোরি, মানে ওনার অতীতে যদি যাই, তিনি কিন্তু ধর্মীয় ফ্যামিলির একজন মানুষ। আমি যতদূর জানি ধর্মীয় ফ্যামিলির একজন মানুষ। তিনি সেখান থেকে সিনেমাতে আসছেন। ভাই সিনেমা জগৎ বলেন, বা এই যে অর্থ সম্পদ বা নেম ফেমের যে, বা এই যে পপুলারিটির যে একটা মোহ আছে, সোজা কথায় সম্পদের যে একটা মোহ আছে, এটা এমন একটা জিনিস না যে আপনাকে এটা আল্লাহর পথ থেকে কিন্তু দূরে সরাই নিয়ে যায়। এবং আমি, আমার যতদূর মনে পড়ে, এই যে দেখেন, এগুলোর কারণে আমি ভুলেও গেছি অনেক কিছু। আহ একটা আয়াত আছে কোরআনের, যেখানে বলা হচ্ছে যে তো সম্পদ এবং তোমাদের সন্তানের ভালোবাসা যেন আল্লাহর ভালোবাসা থেকে বেশি না হয়ে যায়, এরকম একটা কিছু আছে আমার যতদূর মনে পড়ে। তো আমরা কিন্তু দুনিয়ার যে ভোগ্য বস্তু আছে, দুনিয়ার যেসব আছে, এইগুলোতে এত বেশি আহ ঢুকে গেছি যে আমরা জাস্ট ভুলে গেছি যে আমরা কে, আমাদের উদ্দেশ্য কি এখানে আসার, আমরা কি করছি, আমাদের কি করা উচিত, সবকিছু ভুলে গেছি। ভুলে যে আমরা যে ট্র্যাকটাতে হাঁটছি, এটা জাস্ট মানে ফেক একটা ট্র্যাক, ফেক। জাস্ট নিজেকে বুঝ দেওয়া যে আমি যেটা করছি আমার ভালো লাগছে, বা এরকম কিছু একটা নিজেকে বুঝ দেওয়া আছে, এমন একটা ব্যাপার। আমি বলি ভাই, যেটার কথা বলছিলাম, যে যখন শুনলাম যে শাকিব খান 5 ওয়াক্ত নামাজ পড়ে, তখন আমার মাথায় আসলে যে শাকিব খান 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমি 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 একটা কথা বলি, আমার ফ্রেন্ড সার্কেলে ম্যাক্সিমাম কিন্তু ভাই আলেম, সোজা কথা। আমি একমাত্র বান্দা যে এই ট্র্যাকে আছে। আমার ফ্রেন্ড সার্কেলে আমি নাম বলে চিনতে পারবেন, বাট আমি এখন বলবো না, পার্সোনালি কথা বলে বলবো, পরিচয় দিলে চিনতে পারবেন। আমার এক ফ্রেন্ড এখন আছে সৌদিতে, এক ফ্রেন্ড আছে মিশরে, আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, এক ফ্রেন্ড যে আপনার যে সৌদিতে আছে ওই পড়াশোনা করছে হচ্ছে কিং সৌদি ইউনিভার্সিটিতে। আর আরেক ফ্রেন্ড আছে এখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, ওও মাদ্রাসা থেকে ইসলামিক স্টাডিজ করছে। আরেক ফ্রেন্ড আছে জেনারেল আমার মতো, এখন এক জায়গায় শিক্ষকতা করছে। আর আমি, বুঝতেই পারছেন। তো শাকিব খান বুঝে, জানে, যে কারণে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এত কিছুর মধ্যেও তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যেটা হিন্দু রাষ্ট্র তার প্রশংসা করছিল। তো আমার তখন মনে হলো যে শাকিব খান এত জানে, এমনকি কোনো একদিন আসবে যে হুট করে তিনি ধর্মের জন্য বা তার দিনের পথে চলার জন্য সিনেমা ছেড়ে দিবে, এরকম একটা জিনিস আমার মাথায় আসলো। কারণ হচ্ছে আমরা কিন্তু ইতিপূর্বে দেখেছি বলিউডের অনেক নায়িকা তাদের রানিং ক্যারিয়ার, উজ্জ্বল ক্যারিয়ার ছেড়ে দিয়েছে, দিয়ে তারা শুধুমাত্র ধর্মকর্ম করার জন্য সবকিছু মানে, যেমন ওই যে আপনার আমির খানের সাথে যে দাঙ্গাল সিনেমায় অভিনয় করেছিল মেয়েটা, ও কিন্তু কাজ ছেড়ে দিয়েছে। সানা খানের দিকে তাকান, সে কিন্তু কাজ ছেড়ে দিয়েছে। এরকম অনেকে আছে কিন্তু যারা শুধুমাত্র ধর্মকর্ম ঠিক মতো করার জন্য কাজ ছেড়ে দিয়েছে। তো এরকম একটা জিনিস আমার মাথায় আসলো। আর আরেকটা জিনিস আমার মাথায় আসছিল, যদি কখনো আমি ঢাকায় তো যাবো ইনশাল্লাহ, আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তো গেলে যদি কোনো পরিচালকের সাথে দেখা হয় এবং শাকিব খানের সাথে আমার কথা বলার সুযোগ হয়, আমি ওনাকে জাস্ট এই যে এভাবে যেভাবে কথা বলছি না, এভাবে কথা বলার যদি সুযোগ হয়, তা আমি ওনাকে দুইটা জিনিসের কথা বলবো। এক হচ্ছে যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, অবশ্যই ওনাকে তো ভালোবাসি, এটা তো এমনিতেই মুখ দিয়ে বের হয়ে যাবে যে আপনাকে অনেক ভালোবাসি, এই সেই, এটা তো এমনিতেই বের হয়ে যাবে। বাট আমার স্পেশাল কথাগুলোর মধ্যে একটা হচ্ছে যে আপনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েন, তো দিনের জন্য কি করেছেন, দিনের জন্য কি কিছু করছেন,
এটা একটা কথা থাকবে আমার। আর আরেকটা কথা হচ্ছে, সিনেমা জগতে আছেন, সিনেমা করছেন, আপনাকে আমরা চাইবো আপনি আরো উপরে যান। আমি জানি না, এইভাবে বলছি আপনাদের সামনে, জাস্ট আমার এক্সপ্রেস করছি আমার ব্যাপারটা। তো ওনাকে এমন কিছু কাজ করার পরামর্শ দিব, মানে আমার মাথায় আছে, থট গুলো মাথায় আছে। যদি আপনাকে নাম বলি, আমি কিন্তু উপন্যাস পড়েছি, সাইমন সিরিজ আপনারা কেউ পড়েছেন কিনা আমি জানি না, লিটন ভাই পড়েছেন কিনা সাইমন সিরিজ। তো তারপরে বর্তমান সময়ে যে ব্যাপারগুলো আছে, যে আর্তুগুল সিরিজ বা ওসমান সিরিজ, এইগুলো দেখেন, এগুলো কিন্তু ইসলামিক সিরিজ, বাট এগুলো কিন্তু প্রচুর জনপ্রিয়, মানে ইসলামিক ভাবেও কিন্তু কাজ করা যায়, বাট জনপ্রিয়তা হয়। আর তার উপরে রাজকুমার সিনেমাটা আমি যখন দেখলাম তখন বুঝলাম যে না, সম্ভব। আমি একটা মেন্টালিটি এমন হয়ে গেছিল যে না, মানে হয়তো বা ক্লিন ভাবে কাজ করা সম্ভব না, বাট রাজকুমার সিনেমাটার বেলায় যা দেখলাম যে তিনি ক্লিন ভাবে কাজ করেছে। জাস্ট যদি গান না থাকতো, জাস্ট যদি ওই সুইমিং পুলের সিনটা যদি না থাকতো, মানে এগুলো কিন্তু আহামরি কিছু না, একদমই ক্লিন, একদমই ক্লিন। বাট আমি একদম ইসলামিক ওয়ে থেকে বলছি, একদম ইসলামিক ওয়ে থেকে বলছি, মানে এখানে ভাই আপনারা অন্য দিক থেকে নিয়ে না, জাস্ট ইসলামিক ওয়ে থেকে আমার ভিতরে যে কথাগুলো ছিল এতদিন থেকে আমি ওগুলো কিন্তু আজকে বের করছি। তো এটা দেখার পর আমার মাথায় আসলো যে না, শাকিব খানকে যে সম্ভব, আমি যদি ওনার মাথায় আইডিয়াটা দিই, কিংবা হিমেল আশরাফ বা রায়হান রাফি, অর্ণব মামুন, এদের সাথে যদি কথা বলি বা এদেরকে যদি আইডিয়াটা দিই, যদি তাদের ভালো লাগে, তাহলে এমন একটা কিছু আমরা দেখতে পাবো, এমন একটা কিছু আমাদের জন্য আসবে যার ধর্মীয় দিক থেকে এবং সিনেমার ইন্ডাস্ট্রির দিক থেকেও একদম নতুন একটা মাত্রা যোগ করবে। আমরা যদি খেয়াল করি, আমি কিন্তু দেখেন, আমি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড সিনেমা নিয়ে এর মধ্যে ঢুকাচ্ছি ভাই, বুঝতেই পারছেন। আমরা যদি দেখি তুরস্কের ব্যাপারটা, তুরস্ক কিন্তু এত বেশি জনপ্রিয় ছিল না, আর্তুগরুল সিরিজের মাধ্যমে এত জনপ্রিয়তা পাইছে তুরস্কের। এখন ওয়ার্ল্ড আপনার, ওয়ার চলছে। হ্যাঁ, আর্তুগরুল, ওসমান, এগুলোর মাধ্যমে কিন্তু এরা ওয়ার্ল্ড ওয়াইড জনপ্রিয়তা পেয়েছে। এটার পর থেকে কিন্তু তাদের যে ক্রিয়েশনটা, ওটা কিন্তু নতুন একটা মোড় নিয়েছে, নতুন এক দিকে যাত্রা শুরু করেছে। তো বাংলাদেশে যখন এমনটা হবে এবং যদি শাকিব খানের মাধ্যমে সেটা হয়, ভাবেন ব্যাপারটা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে। এবং বাংলাদেশের মেকিং, সিনেমা মেকিং বলেন বা সিরিজ মেকিং বলেন, সেটার পথটা কোন দিকে চলে যাবে। ইসলামিক ওয়ে থেকেও পজিটিভ হচ্ছে এবং এটা ইন্ডাস্ট্রির দিক থেকেও কিন্তু পজিটিভ হচ্ছে এর। আর এই ধরনের রাইট। মেকিংটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করার জন্য পারফেক্ট। এই ধরনের মেকিং গুলো ওয়ার্ল্ড ওয়াইড যদি সেই মাপে সেইভাবে তৈরি করা সম্ভব হয়, সেটার জন্য হিউজ বাজেটেরও দরকার থাকবে অবশ্যই, 100-তে 100। কিন্তু মুসলিম সম্প্রদায়ের যত মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে, তারা সকলে হুম রেখে দেখবে। শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের দেখবে এমনটা না, সিনেমা লাভার যত আছে তারাও কিন্তু দেখবে। আমরা যে বলিউডের হিন্দুদের নিয়ে যে সিনেমাগুলো হয়, তাদের দেব দেবতা থাকে, আমরা দেখি না তা তো না, আমরা তো সবই দেখি। তো একদিক থেকে ইসলামটাকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্রেস করতে পারবো। শাকিব খান আহ, একটা ভালো ওয়েতে থাকবে, দিনের পথে যাবে, দিনের কাজ হবে, ইন্ডাস্ট্রির কাজ হবে, আমাদের সব দিক থেকে কিন্তু ভালো হবে। তো এই জিনিসটা আমার মাথায় আসছিল যখন আমি শুনেছিলাম যে শাকিব খান 5 ওয়াক্ত নামাজ। এত কিছু বললাম ভাই একটা কথা বলতে গিয়ে। তো এই দুটাই বিষয় ছিল, যে একটা হয়তো ওনাকে আমি বলবো যে আপনার তো যথেষ্ট নাম আছে, সম্মান আছে, আরো সম্মান বৃদ্ধি পাবে যদি আপনি কাছ থেকে সরে যান। মানে বুঝতেই পারছেন, ইন্ডাস্ট্রি বা দিনের পথে ফুললি চলে যাওয়ার জন্য একটা কথা বলতাম, আর একটা হচ্ছে এইটা, যেটা আমি এতক্ষণ ধরে বকবক করছিলাম। জানি না বুঝাতে পেরেছি কিনা, না অনেক কথা তুমি, বললাম। না কথা খুব সুন্দর বলছো, তারপরও কথার ভিতরে অনেকগুলা কথা আসছে। আজকে সাকিবিয়ান বলছে ভাইয়া কমেন্ট পড়েন, আমি তো ভাইয়া কমেন্ট পড়ে দিলাম। আর রাফি বলছে যে ভাইয়া আচ্ছা আচ্ছা কমেন্ট বল কি, এই শাওন কি কি কমেন্ট আসছে দেখো তো। লেখাচ্ছি, রাজকুমার কমেন্ট তো মুভির আহামরি কিছু নাই। অলরেডি ব্লকবাস্টার, এসকে সাকিব বলেছে, তারপরে বলছে ভাইয়া কমেন্ট পড়েন, বাস এতটুকু, ভাইয়া কমেন্ট পড়েন, শেষ আর নেই। যাই হোক, দিন শেষে অনেক কথা নিয়ে আলোচনা হয়েছে, অনেক কথাই নিজেদের মধ্যে আদান প্রদান হয়েছে। এখন রাজকুমার চলছে, রাজকুমারের মতন রাজকুমার আগাচ্ছে। কিন্তু একটা কথা স্মরণ রাখতে হবে, প্রত্যেকটা মানুষই কিন্তু ছোটবেলা খরগোশ এবং কচ্ছপের একটি গল্প আমরা দেখে আসছিলাম। সেখানে কচ্ছপ এত স্লো গতির প্রাণী হয়ে কিন্তু তিনি ফার্স্ট হয়েছেন। আমি আশাবাদী যে রাজকুমারও এমন একটা কিছু মানে মাইল ফলকে যেতে পারে। কারণ হচ্ছে সিনেমাটা যেহেতু মা বেচিক, পরিবার বেচিক, একটা একটা পারিবারিক ড্রামার গল্প, সেহেতু প্রবাসী বাঙালি যারা আছে তাদেরকে অনেক টাচই করবে। তারা সিনেমাটাকে সুন্দরভাবে লুবে নেবে। যেহেতু সিসিলিস্টটা দেশে মুক্তি পাবে, অলরেডি 3টা দেশে মুক্তি পেয়েছে, কানাডা, আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে। আশা করি পর্যায়ক্রমে মালয়েশিয়া, কাতার, দুবাই সহ অন্যান্য কান্ট্রিতে মুক্তি পাবে। তাই প্রত্যেক সাকিবিয়ান সহ প্রবাসী বাঙালিদেরকে বলবো
আপনাদের এই রাজকুমার চলচ্চিত্র দেখবেন, আপনাদের পরিবারের গল্পটাই কিন্তু সেখানে কিন্তু দেওয়া আছে, এবং আপনার মার প্রতি ভালোবাসা, ছেলের প্রতি মায়ের ভালোবাসা, এবং স্বামীর প্রতি স্ত্রীর যে ভালোবাসা, সমস্ত বিষয় কিন্তু আপনার একেবারে ড্রামা, মানে মোট কথা হচ্ছে যদি কমার্শিয়াল ড্রামা সিনেমা দেখতে চান তাহলে এই সিনেমাটা আপনার জন্য। আর যদি মনে করেন যে অ্যাকশন নাই, প্রেম নাই, না ভাই, আপনাদের কাছে বলছি এই সিনেমাটা আপনাদের জন্য না। একটা গল্পের সিনেমা দেখতে হলে অবশ্যই রাজকুমার ভাই স্যারের একটা সিনেমাটা দেখবেন। কমেন্ট আসছে আপনার জন্য, সিনেমাটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। হ্যাঁ, কি বলছো? একটা কমেন্ট আসছে আপনার জন্য স্পেশাল, আপনি এটা দেখেন, আপনি পরে একটু কষ্ট করে। আমি পড়তে আমি পারি না, কবে এখানে আমি হচ্ছে বলছি সাদা দেশ। আমি তুমি বলছি বলো। আমি কবে শাকিব খান ও মানামি ঘোষের একটা জুটি দেখতে পারবো? আগামী 1 বছরের মধ্যে এই জুটির একটা সিনেমা চাই চাই। আমি আমি বলছি, আমি মনামি, কবে শাকিব খান ও মানামি ঘোষের একটি ও আচ্ছা জুটি আচ্ছা, দেখতে বুঝছি। পারবো? ওই কথাই, রফিউল রাফিউল আলম রাফি ভাই। যাওয়ার আগে ভাই আমি বের আপনাকে হয়ে যাবেন অবশ্য বলে আপনারা। দিচ্ছি, আপনার এই কমেন্টের জন্য আমার স্পেসিফিক একটা ভিডিও তৈরি করতে হবে, বুঝছেন? কিছু কিছু নিউজ কালেকশন করি, তারপরে এটা নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, আপনার আচ্ছা নামটা লিটন কি? ভাই, আপনার নামটাকে লিটন স্ক্রিনশট ভাই, দিয়ে রাখলাম। আপনার নামটা আমি একটু স্ক্রিনশট দিয়ে রাখলাম। আমি আপনাকে নিয়ে কথা বলবো, মনামি ঘোষের নিয়ে কথা বলবো। দেখা যাক কি হয় আপনার রিকোয়েস্টের কারণে। আর কি উত্তর দিব, বলো? আচ্ছা লিটন ভাই, হয়তো শেষের দিকে এখন হয়তো বা বের হয়ে হ্যাঁ, যাবেন, শেষের দিকে। আমিও বের হয়ে যাবো, অনেক রাত হয়েছে। তো যাওয়ার আগে রাজকুমার নিয়ে কিছু কথা। আর রাজকুমারের একটা জিনিস যেটা নিয়ে আমি স্পেশালি ভিডিও বানাইছি সেটা হচ্ছে, রাজকুমার এমন একটা মাইল ফলক তৈরি করেছে যে আমি অ্যাকচুয়ালি কল্পনা করিনি, হয়তো আপনারাও ভাবেন নাই, যে এই বর্তমান সময়ে এসেও কমার্শিয়াল একটা সিনেমা বানিয়েছে, বাট সেই সিনেমাতে কোনো আইটেম সং নাই বা কোনো নেগেটিভ বা নেগেট কোনো সিন নাই, নেগেট কোনো ড্রেস নাই, মানে দারুণ একটা ব্যাপার রাজকুমার। এটা সত্যি প্রশংসনীয় যে হিমেল আশরাফ মানে দেখেন উনি কিন্তু ইসলামটাকে এই সিনেমাতে ঢুকাইছে। আপনি খেয়াল করেছেন কিনা, কোরআন তিলাওয়াতটা বাছাই করে সুন্দর একটা কোরআন তিলাওয়াত ঢুকাইছে, বা যে ব্যাপারগুলা আমি ফার্স্ট হাফে মানে আপনারা শুধু কোরআন অবশ্যই তেলাওয়াত দেখেছেন। না, আমি আরেকটা কথা বলি, শুধু কোরআন তেলাওয়াত না, যে পোশাক কমার্শিয়াল সাজগর। সিনেমা মানে হচ্ছে বিজিএম। প্রায় 2 মিনিট 2.5 মিনিটের মতন এই সিকোয়েন্সে কোনো ধরনের বিজিএমই ছিল না। বিজিএম ছাড়া একটা সিনেমা মানে মুক্তি দেওয়া বা পরিকল্পনা করা একটা দুঃসাহসের একটা পরিচয় দিয়েছে আমাদের পরিচালক হ্যাঁ, সাহেব। সত্যি হ্যাঁ। খুব ভালো লাগছে এটা। আর আমার এতদিনের, আমি প্রত্যেকটা বাংলা সিনেমা দেখতাম আর একটা জিনিস মাথায় খালি চিন্তা করতাম যে হচ্ছে না, হচ্ছে না বলতে অভিনয়, ওই যে অভিনয় করছে এই জিনিসটা বোঝা যাচ্ছে, বাট আমরা যদি অন্য সিনেমা যখন দেখছি, বলিউড হলিউড দেখছি, ভাই বুঝাই যায় না যে এত ক্লিন অভিনয় করে। বাট এই জিনিসটা মানে আমার যে এতদিনের একটা খোঁজ যে কবে বাংলা সিনেমাতে এরকম দেখবো, যে বাংলা সিনেমা দেখছি বাট বোঝা যাবে না যে অভিনয় করছে, মানে সাবলীল অভিনয় যেটাকে বলে, যেটা অবশেষে আমি দেখতে পেয়েছি হলো রাজকুমার সিনেমাতে, অবশেষে। না না, আরেকটা কথা বলি তোমাকে, একটা কথা, তুমি তো রাজকুমারের বেশি আগে রাখতেছো। আমি আরেকটা কথা যোগ করতে চাই, প্রিয়তমার লাস্ট সিন থেকে রাজকুমারের শেষ পর্যন্ত এই দুইটার ধারাবাহিকতা এক ছিল সাকিবের। হ্যাঁ, হ্যাঁ, প্রিয়তমার যে বৃদ্ধ ক্যারেক্টার, ওইখানে যে সাকিব খানের এক্সপ্রেশন ছিল, তার যে লুক ওয়াইজ যে প্রেজেন্টেশন ছিল, ওইখান থেকে আমার মনে হচ্ছে যে সাকিব খানের দ্বিতীয় ইনিংসটা এখানে শুরু করলো। আমরা তো নর্মালি টেস্ট ম্যাচ দেখি ক্রিকেটে, যে একদিনের ম্যাচ শেষ হলে দ্বিতীয় দিন আবার এসে ব্যাট করে। সাকিব খান ঠিক প্রিয়তমাতে যেখানে শেষ করছে ইনিংসটা, সেই ইনিংসটা থেকে কিন্তু রাজকুমারের জন্ম মনে হচ্ছে আমার কাছে। এমন তার অভিনয়, একেবারে সাবলীল অভিনয়, যা মুগ্ধ করছে প্রত্যেকজনকে। মানে আমি ওটাই বলতে চাচ্ছি ভাই, যে আমি এতদিন থেকে বাংলা সিনেমার এই জিনিসটাই খুঁজতাম যে অভিনয় করবে দেখে যেন মনে হয় না যে, মানে বুঝতে পারছেন আশা করি, দেখে যদি বুঝাই যায় যে অভিনয় করছে, তাহলে ওই মজাটা আসে না। ডায়লগ দিচ্ছে মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি জোর সেটাই করে সেটাই। ডায়লগ দিচ্ছে, এই জোর করে এক্সপ্রেশন আনার চেষ্টা করছে। এই জিনিসটা এই রাজকুমার বেলায় আমি পাই নাই, আর এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এতদিন পর, যে না বাংলা সিনেমা হচ্ছে, এতদিনে হচ্ছে এই ব্যাপারটা, এতদিনে আমার মাথায় স্যাটিসফিকেশন যেটা বলে কথায়। আপনি খেয়াল করেন, আফরান নিশোর শুরু অভিনয় নিয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা হচ্ছিল, যে আফরান নিশো অনেক ভালো অভিনয় করেছে, এই সেই হাবি জাবি কত প্রশংসা। কিন্তু আমি সুড়ঙ্গও দেখেছি অবশ্যই। তো সুড়ঙ্গ যেটা দেখলাম, সুড়ঙ্গ রায়হান রাফির মেকিং ভালো ছিল, এক কথায় টপ নচ ছিল। কিন্তু আপনি যদি বলেন
ওইখানে অভিনয়ের ওই গ্যাপটা ছিল যে দেখে বোঝা যাচ্ছে যে অভিনয় করছে, এই জিনিসটা ওখানেও ছিল। শুধুমাত্র এতদিন পরে এসে আমি একটা সিনেমা পেলাম, বাংলা সিনেমা, যেখানে অভিনয় দেখে মানে আমার কাঙ্ক্ষিত অভিনয়টা আমি পেয়েছি, সেটা হচ্ছে কাশ্মীর সিনেমা। মানে হুদাই প্রশংসা করার লোক আমি না, আপনি এটা বুঝতে পেরেছেন। আমি কিন্তু খুঁটনাট যেগুলা যেটা যেখানে বলার আমি সেটা সেখানে বলছি। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর আপনি যখন বলছিলেন না যে দারুণ অভিনয় বা সাবলীল অভিনয়, শুরু লাইভের মধ্যে আলোচনা করছিলেন অনেকক্ষণ আগে, কিন্তু আমি তখন থেকে নোট করে আছি যে আমি এই ব্যাপারটা নিয়ে কথা বলবো, যে ভাই এটা আমার অনেক দিনের ইয়ে ছিল। অনেকদিন থেকে খোঁজ করছিলাম যে বাংলা সিনেমাতে এটা কবে দেখবো, বাট এটা অবশেষে এসে আমি রাজকুমারের বেলায় পাইছি। তো এরকম একটা ব্যাপার। আর ভিডিওটা শেষ করার পর আরেকটা কথা বলি। আমি পার্সোনালি এটা মতামত, ইভেন আমি একটা ভিডিও বানিয়েছিলাম শাকিব খানের অভিনয় নিয়ে। এই সময় এসে শাকিবের কাছ থেকে সিনেমার শেষে শাকিব খানের মৃত্যুটা অন্ততপক্ষে আমি এটা মেনে নিতে পারি না। আমি আমাদের বস, পরিচালক, প্রযোজক, সাকিবিয়ান সহ যারা দেখবেন বা দেখবেন না তাদের উদ্দেশ্যে বলবো, এমন কোনো সিন করবেন না যে সিনেমাতে শাকিব খান শেষ পরিণতি এমন হবে। সিনেমা হিট করার অনেক ধরনের কৌশল অবলম্বন করতে পারে পরিচালকরা, কিন্তু দেখো লাস্ট সিনে এরকম অবস্থা দেখার পর নিজের কাছে একটা জিনিস ফিল হয়েছে, যদি সত্যি এমনটা হয়, যারা সাচ্চা সাকিবিয়ান তাদের অবস্থাটা কি হবে। শাকিব খানের জাস্ট একটা মৃত্যু, এটা দেখার পর এক হলের মধ্যে এক সাকিব ভক্ত সেন্সলেস, তোমার সিনেমা দেখে প্রত্যেকটা মানুষ, বিজয়, আরেকটা সাকিব, পাশাপাশি আরো কিছু ইউটিউবার পর্যন্ত কেঁদে কেঁদে হল থেকে বেরিয়ে বলতেছে শাকিব খানের কোনো রাইট নাই যে ইমোশনাল নিয়ে খেলবে শাকিব খান। হ্যাঁ, ইমোশনাল নিয়ে খেয়াল কোনো আপত্তি নাই, কিন্তু লাস্ট সিনে আপনার এরকম দৃশ্য আমি ব্যক্তিগতভাবে চাই না। কারণ আচ্ছা ভাই, আমি একটা কথা বলি, এইরকম তো সিনেমা আরো হয়েছে শাকিব খানের মৃত্যু নিয়ে। যাই হয়েছে হয়েছে, ভবিষ্যতে চাই না। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে চাই না, এটা আমার পছন্দ না, একেবারেই পছন্দ না। বুঝছি। তোমাকে বলে বোঝাতে পারবো না। এই যে তোমাকে বলি, আমি সারাদিন অফিস ডিউটি করার পর বাসায় এসে এই যে দেখো আমার ওয়াইফকে সময় দেই নাই, আমার বাচ্চাকে সময় দেই না, বাবা মাকে সময় দেই নাই। আমি লাইভে আসার প্রায় 30 মিনিট পূর্বে আমি বাসায় আসছি, এসে গোসল করলাম। আমি যখন লাইভে আসছি তখন বুঝো আমার চুল ভিজা ছিল, এখন শুকাইছে। এখন বুঝো এই যে এখন ঘুমাতে যাইবো, তারপর সকালে ওইটা অফিসে যাইতে হইব। সারাদিন সাকিবকে নিয়ে কিন্তু আমরা পড়ে থাকি। একজন সাকিবের উপর ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে, ইন্ডাস্ট্রির উপর সাকিব খান দাঁড়িয়ে নেই। আজ সাকিব খান আতি বিদায় 180টার মতন হল টিকে আছে ঈদের বাজারে এসে। সাকিব খান থাকুক, সাকিব খান যদি সিনেমা করা যদি ছেড়ে দেয়, একবার যদি বলে যে আমি সিনেমাই করব না, এই যে এত এত সত্য আমি তোমাকে বলে দিচ্ছি, যেদিন সাকিব খান বলবে যে আমি সিনেমা করব না, সেদিন প্রত্যেকটা সিঙ্গেল স্ক্রিনে মালিকরা ডিক্লেয়ার দিবে যে আমরা আর সিনেমা হলই চালাবো না। আমি ড্যাম শিওর যে একদিনের ভিতরে সমস্ত হল বন্ধ হয়ে যাবে, একদিনের ভিতরে। ঢাকার মতন একটা জায়গায় মধুমিতা সিনেমা হল, যেটা মানে তোমার সিঙ্গেল স্ক্রিনের মধ্যে অন্যতম একটা হল ঢাকার মধ্যে, সেসব সিনেমা হলগুলো বন্ধ থাকে। এখন 1 মাস 2 মাস না, মাসের পরে মাস সাকিব খানের রাজকুমার দিয়ে করছে। আর যে মানে প্রত্যন্ত গ্রাম অঞ্চল যারা যেখানে আছে, যেটা যেটা বললাম যে ছন্দা সিনেমা হলের কথা, এরকম আরো অসংখ্য হল আছে, তাদের কি অবস্থাটা হবে। তো আমি চাই যে সিনেমার এন্ডিং সেট হোক, হ্যাপিলি হোক, যাই হোক, দিন শেষে সাকিব খানের এন্ডিংটা এরকম না হলেই বেটার। কারণ সাকিবের না এটা মেনে নিতে পারে না। আমি বেশ কিছু ইন্টারভিউ আমি পাইছি, বেশ কিছু মানুষের কাছ থেকে পাইছি, তারা বলছে কি, আমরা একদম সালমান শাহকে হারিয়েছি একেবারেই একেবারেই অল্প সময়ে। কালে তারপর একজন জাফর ইকবাল বাংলাদেশের প্রথম আইকন স্টার ছিল, বিশেষ করে কাপড়ের দিক থেকে, তাকেও হারালাম। সর্বশেষ আমাদের ইন্ডাস্ট্রিকে ধরে রাখছে মান্না, তাকেও আমরা অকালেই হারাইছি। 2008 সালে তার বয়স ছিল 45 বছর। এখন বর্তমানে শাকিব খানের বয়সটা যত। একজন নায়ক মান্না যদি আজকে বেঁচে থাকতো, ইন্ডাস্ট্রি কোথায় যেত। একজন সালমান শাহ যদি বেঁচে থাকতো, ইন্ডাস্ট্রির আরেকটা
আরেকটা অনেকটাই কিন্তু আগে থাকতো। একটা ইন্ডাস্ট্রিতে মিনিমাম বলতে পারো যে শাকিব খানকে নিয়ে কথা বলেন তাহলে অন্যদের কথা কেন বলেন, হ্যাঁ কথা বলতে হবে, সিনেমার সাথে কথা বলতে হয়। একটা ইন্ডাস্ট্রি বাঁচিয়ে রাখতে হলে যত বেশি সুপারস্টার থাকবে, যত বেশি তারকা থাকবে, সেই ইন্ডাস্ট্রি পৃথিবীর মধ্যে বেশি গ্রো হবে। আজকে বলিউড ইন্ডাস্ট্রি কয়জন মানুষ চিনতো? অমিতাভ বচ্চন আর হচ্ছে অমিতাভ বচ্চনের পর কয়জন মানুষ দাঁড়াইতে পারছে ইন্ডাস্ট্রির মধ্যে? তিনজন খান। এই তিনজন খানের পর তোমরা বলো তো, এই তিনজন খানের পর বলিউড ইন্ডাস্ট্রিকে শাসন করার মতন আর কয়জন নায়ক দাঁড়াতে পারছে? মাঝখানে না আর দীর্ঘদিন সাপোর্ট দিচ্ছে কি ঋত্বিক রোশন আর হচ্ছে আমাদের অক্ষয় কুমার। তারপরে কে আছে বলো? রণবীর কাপুর বলো, রণবীর সিং বলো, তারপর হচ্ছে আরো যারা আছে এই দিক দিয়ে, যে বরুণ ধাওয়ান স্টার আছে। তৈরি করতে পারেনি, তাদের উপর সুপারস্টার বা স্টার একটা তৈরি করতে ইন্ডাস্ট্রি, পারেনি। বলিউডের মতন একটা ইন্ডাস্ট্রি দাঁড়াতে পারছে? পারে নাই। কিন্তু দিন শেষে, বছর শেষে তাদের উপরে কিন্তু বিগ বাজেটের সিনেমা গুলো হচ্ছে। তাদেরকে হুম। ইন্ডাস্ট্রি ধরে এই যে রাখতে হচ্ছে। আমি একটা কথা টানতে চাই, যেহেতু আমি এই কথাটা টান দিছি, এই যে অনেকেই বলতেছে শাকিব খান ফাঁকা মাঠে গোল দিচ্ছে, শাকিব খান বছরে 2টা সিনেমা নিয়ে আসছে। যারা এই কথাগুলো বলে তাদেরকে বলা উচিত যে শাকিব খানের এক ঈদে 5টা সিনেমা মুক্তি পাইছে, 5টা সিনেমাই ব্লকবাস্টার হয়েছে। এক বছরে 17টা সিনেমা মুক্তি পাইছে। 17টা সিনেমার শুটিং যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, একটা সিনেমাতে সর্বোচ্চ 15 থেকে 20 দিন বা 25 দিনের মতন সময় দিছে। তাহলে ওই ছেলেটা ঘুমাইছে কখন, ওই ছেলেটা নিজেকে সময় দিছে কখন, ওই ছেলেটা সিনেমার শুটিং করছে কখন, কখন সে ডাবিং করছে? তখন তো কোয়ালিটি কেউ মেনটেন করতো না, সবাই কোয়ান্টিটির কথা চিন্তা করতো। সিনেমা হল বাঁচানোর জন্য শাকিব খান যে এত এত কাজ করছে, আজকে শাকিব খান তাকে কয়জন মূল্যায়ন দিচ্ছে বলো? এই যে মান্নানের একজন জন। পর শাকিব খান একা কাঁধে ইন্ডাস্ট্রিকে ধরে রাখছে, আজকে শাকিব খানকে কয়জন মূল্যায়ন করছে ইন্ডাস্ট্রির ভিতর? গুলজার, গুলজারের মতন পরিচালক, গুলজারের মতন প্রযোজক শাকিব খানকে নিয়ে সমালোচনা করে। আর ইকবাল, তাকে কে চিনতো? তাকে কে চিনতো? ও তো তাকে নিজেই বলেছে সাকিবের হাত নিজের ধরে হাতে আসছে। গড়ে, তাকে নিজের হাতে গড়ে নিজের ঘরে কাল সাপ তৈরি করছে। যাই হোক, এইসব নিয়ে কথা বলতে চাই না। আমি একটা কথা বলবো, যেদিন সাকিব থাকবে না সেদিন ইন্ডাস্ট্রির মানুষ কপালের মধ্যে হাত দিয়া ভাই বলবে যে আমরা ভুল ভাই করছিলাম, এটা যে এটা সঠিক তো আমার সময় আমরা মূল্যায়ন করতে পারি নাই। এটা তো যেমন এখন সালমান শাহকে হারিয়ে মানুষ যে অনেক মূল্যায়ন দিতেছে, এমুক ছিল তমুক ছিল, মান্নাকে হারিয়ে এমুক ছিল তমুক ছিল, অনেক কথাই তো বলছে, তাই না? আজকে একটা গান শাকিব থাকবে না, সে গিয়েছিল বুঝবে। এই আজকে কারণে বলি, যে দিলামের দাঁত ভালোবাসার থাকতে গান। দাঁতের মর্ম বুঝতে হয়। শাকিব খান আছে, তাকে পরিচর্যা করা উচিত প্রত্যেকটি মানে পরিচালকের। না হতে তো দিন শেষে বাংলা বাইসা সিনেমার থাকতে ভালো যাক, কদর বাংলা নাই। সিনেমার উন্নতি হোক, এটি আমরা চাই। কারণ হচ্ছে একটা সিনেমার মাধ্যমেই কিন্তু একটি দেশের কৃষ্টি কালচার সমস্ত কিছু কিন্তু দেশ ও দেশের বাইরে রিপ্রেজেন্ট করা যায়। তো এই তালিকায় সর্বপ্রথম শাকিব খান আজ থেকে প্রায় 7 থেকে 8 বছর আগে যখন শিকারী সিনেমা মুক্তি পায় নাই, তখন তিনি একটা ঘোষণা দিয়েছিল যে আমি এমন একটাই আমাদের বাংলা সিনেমা দেখতে চাই, যে আমেরিকা বা প্যারিসে গিয়ে আমি যখন নামবো এয়ারপোর্টে, সেখানে গিয়ে যাতে দেখতে পাই বাংলা সিনেমার একটা বিলবোর্ড। সেটা আমার হোক বা অন্য কারো, সেটা আমার দেশের সম্মান, সেটা আমার ইন্ডাস্ট্রির সম্মান। শাকিব খানের কথা শাকিব খানের মুখেই রইলো, আজ কিন্তু বাস্তবে আমরা তা দেখতে পাইতেছি, তাই না? শাকিব খান ইন্ডাস্ট্রির জন্য যা করছে, এটার মূল্যায়ন কেউ করবে না, একমাত্র সাকিবিয়ান ব্যতীত। আর সাকিবিয়ানরা মূল্যায়ন করছে এবং ভবিষ্যতে করবে। কিন্তু সাকিবিয়ান ছাড়া ইন্ডাস্ট্রির মানুষরা করবে যখন তিনি থাকবে না। তখন আর কোনো কোনো কিছু করে আফসোস করে কোনো কুল পাবে না। তখন বলবে যে আমাদের সাকিবের প্রয়োজন ছিল। এই যে গাছটা তো তোমাদেরকে ফল দিচ্ছে, যে গাছটা তোমাদেরকে বাঁচিয়ে রাখছে, যে গাছটা তোমাদেরকে ছায়া দিচ্ছে, সেই গাছটার যত্ন নেওয়া উচিত। প্রত্যেকটা পরিচালকের কাছে এই কথাটা আমার দাবি থাকবে আর কি। হ্যাঁ, ঠিক আছে শেষ ভাই, করো তোমার কথা। আমি আমি টুইট করি, আপনারা কথা বলেন। 2টা পার হয়ে গেছে। চলে যাব, চলে যাব, আমিও চলে যাব। শেষ কথা বলে সবাই সবার মতো চলে যাও। বলেন ইয়ে ভাই, আমাদের শাওন ভাই বলেন। শাওন, কি বলবা? বললেন কোন থেকে? না আর বলবো না, বইলে দিছেন। থাক। ওইটাই আর কি। আর যাই হোক, পরবর্তীতে যারা ভিডিওটি দেখবেন আমার এসকে ফিল্মস বিডি ইউটিউব চ্যানেল থেকে, আমারই প্রাণের ছোট ভাই 2 জন আছে,
এই আমি কিন্তু তোমাদের বড় হবো, হ্যাঁ, বয়স আমি কিন্তু জানি ভাই। 34। আমি বলেছি আমার ভাই, বলেছি, আমি সবকিছু অনলি বলেছি 25 ভাই, ভাই, অনলি 25, হ্যাঁ, অনলি বলেছি 25, আমি। অনলি 20। 25, আরো 5 আছে। ও আচ্ছা, তোমার হ্যাঁ, বয়সে আমি বিয়ে করছি মাত্র। আমার আমি বিয়ে বিবাহিত করেছি বয়স, আমার বিবাহিত বিয়ে করে 8 বছর। সাংসারিক জীবন আমার কিন্তু তোমার 9 বছর রানিং, বুঝছো? এখন বুঝো লিটন যে ভাই, আমি কতটা বুড়া। বিয়ে তো আমিও করেছি, আমার একটা পুচু আছে। আছে ছেলে না মেয়ে? ছেলে, 8 মাস মাশাআল্লাহ, চলছে। মাশাআল্লাহ, আমারও একটা ছেলে সন্তান আছে। যাই হোক, দিন শেষে ভালো থাকবা। আরেকটি কথা বলতে চাই, যদি আমার বড় চ্যানেল থেকে এই ভিডিওটা যারাই দেখবেন, একজন দেখেন আর 1000 মানুষ দেখেন, সবাইকে সাপোর্ট দিবেন। এবং সাপোর্ট দেওয়ার পূর্বে অন্তত দেখবেন জেনুইন নিউজ এবং শাকিব খানের পক্ষপাতী হয়ে কে নিউজ দিচ্ছে। অযথা যেখানে সেখানে যাবেন না, বিভ্রান্তের মধ্যে পড়বেন না। এটি বলা। আরেকটা, আজকে আজকে এক ইউটিউবারকে দেখলাম একটা ভিডিও বানাইছে শুরুতে, নিউজ ইনস্ট্যান্ট বানাতে গিয়ে দেখছে মানে যাচাই করেনি যে অ্যাকচুয়ালি ওটা কোথাকার আর কি। পরে আবার দেখি যে ভিডিও ডিলিট করে আর একটা ভিডিও আপলোড করে বলছে যে ভুল হয়ে গেছে, ক্ষমা যাচ্ছে, এরকম একটা বিষয়। তো এটা যাচাই করতে হবে অডিয়েন্সকে যে কোথায় থেকে কেমন নিউজ আসছে, তারপরে শুনতে হবে কথা। এটাই আর কি। তো আচ্ছা, যাই ভালো হোক, থাকি। শিমুল এই লিটন ভাই, তো ঠিক আছে লিটন ভাই, এখন এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা লাইভে, ফুট করে ঢুকে যাবো আবার। না, আর আমার লাইভ থেকে আমি লাইভে কিন্তু সচরাচর আসি না। আমি সারাদিন আজকে অফিস অনেকদিন শেষ পর, করার পর শরীরটা অনেকদিন পর ক্লান্ত। অনলাইনে এভাবে কথা বলছি, অনেকদিন পর। আমার চ্যানেলে তো আমি লাইভ করি, ইদানিং সময় পাচ্ছি না, কারণ আমি এটার পাশাপাশি ইউটিউবে নিয়ে পাশাপাশি আর একটা কাজ শুরু করেছি রিসেন্ট, আমার একটু হাত শর্ট যাচ্ছে আর কি, সোজা কথা। তো এই কারণে। না, তো আমার কথা আমি, অনেকেই হয়তো জানে না, আমি হচ্ছে স্যামসাং ফেয়ার ইলেকট্রনিক্স এর জব করি, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। পাশাপাশি একটা ক্যামেরা হাউস আছে। আমার অফিস থেকে কাজ শেষ করে ক্যামেরা হাউসে যাই, ওইখানে আমি শর্ট ফিল্ম এবং মিউজিক ভিডিওর এডিটিং এর কাজ করি। হ্যাঁ, আমার একটা প্যানেল আছে আর কি ওইখানে। ওই প্যানেলে তোমার ঘন্টা 3 ঘন্টা সময় দিয়ে তারপর বাসায় আসি। বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে ভিডিও বানাই। এখন বলো তো আমার সময়টা কোথায় লাইভ করার? তারপরও আজকে বলতেছি বিদায়, লাইভটা করলাম আর তো কি। আপনারা যাই হোক, লাইভে ছিলেন, কথা। লাইভে ছিলেন বিধায় আসলাম ভাই। অবশ্যই, অবশ্যই। আমি তো মাঝে মধ্যে আসি, সবাই আসবে আর কি, একটু গল্প টল্প হয় নিজেদের মধ্যে, ইনশাআল্লাহ, কথাবার্তা হলে ভালো লাগে আর কি। শেষ এই কথা, আর আমি কি। একটু বেশি বকি, আমি আসলে লিটন ভাই, আমি একটু বেশি বকি কারণ নাই, কারণ আমি আসলে বন্ধুরা কেউ পাশে থাকে না, সারাদিন দেখা যাচ্ছে নিজের মতো কাজে থাকি। এই যে লাইভে যখন আসে না, একই মেন্টালিটির লোক যখন থাকে, তখন কিন্তু স্বাভাবিকভাবে যারা সারাদিন কথা বলতে পারে না, বা বুঝতে পারছেন তো, তো সারাদিনের যত কথা যখনই আপনাদের সাথে আসি, এই যে চলতেই থাকে চলতে থাকে, মুখ বন্ধ হতে যায় না। সেটাই। এই হচ্ছে বিষয়। তো যদি কখনো দেখেন যে একটু চলে যাচ্ছি, বেলাইনে চলে যাচ্ছি, তো মাঝখানে আটকাই দিন, আর ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, শুধরাই দেবেন। আর আমাদের ভিডিও আপনি যেহেতু চ্যানেলেও দিবেন বলছেন, ক্লিপ করে দিলে রিলসে অথবা শর্টসে হয়তোবা আরো বেশি বেটার হবে, এটা বলার জন্য বারবার থামাচ্ছিলাম আর কি। সেটাই আর কি। যাই হোক, সবাই সবাইকে সাপোর্ট দিবেন, এটাই আর কি। আপনাদের সাপোর্টের জন্য, আপনাদের ভালোবাসা, আপনাদের মানে আমার কথা হচ্ছে, যারা আমাদেরকে ভিডিও দেখছেন, যারা আমাদেরকে পরবর্তীতে দেখবেন, এবং ইউটিউব থেকে এই ভিডিওটা যেহেতু পাবে, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা আপনাদের কাছে কিছুই চাই না, জাস্ট একটু সাপোর্ট চাই। আপনাদের সাপোর্ট নিয়ে কিন্তু আজকে এই পর্যায়ে। সবাই সবাইকে সাপোর্ট দিবেন। অবশ্যই সাপোর্ট দেওয়ার পূর্বে আপনি ভেবে দেখবেন যে আপনি কাকে সাপোর্ট দিচ্ছেন। আমাকে দিতে হবে আগে বেশি করে, এখানে নিউজ গুলো। দুজনের থেকে আমাকে বেশি আর একটা আমি সাপোর্ট দিতে হবে। একটা কথা বলি, অল্প সময়ে তুমি কিন্তু খুব গ্রো করছো। তোমার কন্টেন্ট আমার কাছে খুব ভালো লাগছে। ওয়াও, আর তোমার এডিটিংটাও খুব ভালো ছিল। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, না সিরিয়াসলি তোমার এডিটিংটা খুবই ভালো। আর এই দিক দিয়ে শ্রাবণও চেষ্টা করছে, কিন্তু শ্রাবণ আর একটু কথার মধ্যে অনেকটাই পরিবর্তন করতে হবে, প্রেজেন্টেশনটা অনেকটাই সুন্দর করতে হবে। কারণ হচ্ছে তুমি যেহেতু সিলেটের মানুষ, বিষয়টা হচ্ছে কি, বাংলা ভাষা কোন জায়গায় গিয়ে আহত হয়েছে জানো? সিলেটের ভাষায় কাছে গিয়ে বাংলা ভাষাটা একেবারে হাত হয়ে গেছে। এই কারণে তোমার একটু পেঁচ হবেই। হয় শুদ্ধ ভাষায় কথা বলো, না হলে আঞ্চলিক ভাষায় কথা বলো, যে কোনো একটা ভাষা মানুষ গ্রহণ করবে। আর মোট কথা হচ্ছে, কন্টেন্টের ভিতরে কি হচ্ছে না হচ্ছে, প্রেজেন্টেশন হচ্ছে সবচেয়ে বিষয়। যত সুন্দর প্রেজেন্টেশন, মানুষ ততই ভালো মানে ভালোবাসবে। যেমনটা আমি তোমার কাছ থেকে দেখতে পাই, তো প্রেজেন্টেশন আমাকে মুগ্ধ করে।
থ্যাংক ইউ ভাই। সবাইকে বলতে চাই, সবাইকে খবর দিবা, ভালো থাকবা আর কি। আমিও চলে যাচ্ছি, অফিস করতে হবে আগামীকাল। ভালো থাকবো। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।